হালি শহরে একটা বাড়ি ছিল, ঠিক আছে? সেই বাড়িটার প্রথমে খোঁজ আমাকে একজন প্রমোটার এনে দেয়। উনি আমাকে বলেন যে ওই বাড়িটার ব্যাপারে তার একটু সন্দেহ আছে, কারণ ওই বাড়িটার লোকজন জলের দামে আর কি ছেড়ে দিতে চাইছিল। ওই যে বাড়িটা আছে, বাড়িটাতে বর্তমানে যে বাসিন্দা তারা হলে গিয়ে দুজন পুরুষ এবং একজন মহিলা। ওদের দরজাটা না মানে কীরকম, আমি তোমাকে বলছি, পুরোনো দিনের দরজাতে না এরকম ছিটকিনি দেওয়া থাকে, দেখেছো তো? এবার ছিটকিনি আর ডাসা দেওয়া থাকে। ধরো তুমি যদি দরজা ঢুকতে হয়, যদি ডাসা দেওয়া থাকে তুমি ফিল করবে যে ডাসা দেওয়া আছে। এইখানে কিন্তু সেরকম ছিল না, মানে এইখানে আমরা যখন দরজা ঠেলছি আমাদের মনে হচ্ছিল কেউ যেন দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা ছেলে ও বাবা গো মাগো চিৎকার করতে করতে ওই উপর দিয়ে দৌড়ে এসে হুড় করে এসে দিয়ে নামছে, মই দিয়ে নামছে। কাতে বলে কী হয়েছে বলে যেই উকি মেরেছে, হট করে আমি একটা জিনিস দেখি, পুরো মিশকালো অন্ধকার দিয়ে তৈরি যদি একটা লোক দাঁড়িয়ে থাকে, হিউম্যান ফিগার একদম বোঝা যাচ্ছে। সে লম্বা লম্বা চুল, তার এরকম পুরো সারা গায়ে কিচ্ছু নেই, তার মানুষের চোখ ধূপকাঠির মতো জ্বলে। কোনোদিন শুনেছ? না। আমি দেখলাম সেদিন এমন কি জিনিস হয়ে গেল শান্তদ্বীপ, যে মুহূর্তে মেজো যে ছেলে আছে তার ছোট ছেলে যখন নিরুদ্দেশ হয়ে গেল, তারপরে তার কারণ আমি যে জিনিসটা দেখেছিলাম তোমাকে বললাম না, ওইটা সেম জিনিস আমার বাড়িতে আছে। আমি আছেই বলছি। হঠাৎ করে আমার একবার এই কানে আরেকবার এই কানে চলে যা। महाग्र पूर्वतो पातु महावीर अग्रजोग्नित महाविष्णु दक्षिणतो महाजाल सुमेरितो पश्चिमे पातु सर्वेषु दिशि सर्वतोमुख निशिंग पातु वायव्यं सोमं पुरुषं विग्रह ईशानां पातु भद्रो ये सर्वमंगलदायक संसार मृत्यु मृत्युनिकेशरी। শুক্রবারের রাত, আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকে আমার সাথে আছে শান্তদ্বীপ। কেমন আছো? খুবই ভালো। ফাইনালি তুমি কেমন আছো? এই তো যেমন মহাকাল রেখেছেন সেরকম। তো কি লাগছে? তুমি শুনছি ট্রেনে যাচ্ছ, এখানে যাচ্ছ, ওখানে যাচ্ছ, সবাই জিজ্ঞেস করছে থার্ড পার্ট কবে আসবে। থার্ড পার্ট কবে? এরকম এক্সাইটমেন্ট আর কখনো এর আগে দেখেছো তুমি তোমাকে নিয়ে? বিশেষ করে আমি এরকম দেখিনি। এটা মানে কি বলবো, যে আমার মানে আমি কৃতজ্ঞ দর্শকদের কাছে যে তারা এত ভালোবাসা আমাকে দিয়েছে। আর আমি তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি এই প্ল্যাটফর্মটা আমাকে দিয়েছো, যার জন্য আজকে সেই ভালোবাসাটা আমি পেতে পেরেছি। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আমি ক্লিয়ার করি, দর্শকের একটা ব্যাপার ছিল, দর্শক ভাবছে আমরা বিজনেসের জন্য এই বিষয়বস্তু করছি, আমরা হোল্ড করে রাখছি। হ্যাঁ, এটা আমি এতদিন কি হোল্ড করা যায়? তুমি বলো যে কি হয়েছে ওই সেকেন্ড ঘটনাটা বলার পর থেকে। এটা আমিও বিশ্বাস করাতে পারছি না লোকজনকে। আমাকে রাস্তায় যে কেউ দেখছে, দেখে জিজ্ঞেস করছে দাদা থার্ড পার্ট কবে আসছে। তা অনেকে বলছে যে আপনারা এরকম ভিডিও হোল্ড করে রেখে দিচ্ছেন কেন? বলছে শুটিং হলে তো মানে এখনও হয়নি, সেটা শুটিং হয়েছে, যদি হয়ে থাকে তাহলে তো হোল্ড করার প্রশ্ন আসবে, হয়নি। তো এবার হবে সেই জিনিসটা, আজকে আমরা সেখানে আছি। আমি ক্লিয়ার করে দিই দর্শককে, বেটার হয় যে দর্শক মানে পারিজাত সেকেন্ড এপিসোডটা এক সপ্তাহ গ্যাপ দিয়েই করেছিল, ওই অনুযায়ী কিন্তু আমরা ছেড়েছিলাম। অনেকে ভাবতে পারে যে ফার্স্ট এপিসোড আমরা ছেড়েছি, তারপর এক সপ্তাহ অন্য একটা এপিসোড, থার্ড সপ্তাহে আমরা সেকেন্ড পার্ট ছেড়েছি, ওরকম না। পারিজাত ফার্স্ট ঘটনাটা বলে গেছে, তারপর পারিজাত আসতে পারিনি সেম প্রবলেমের জন্য কিছু, তারপর থার্ড উইকে এসছে, থার্ড উইকে পারিজাতের সেকেন্ড পার্টটা বেরিয়েছিল। এরপর কি হয়, থার্ড পার্ট আসার কথা। আর থার্ড পার্ট আমাদের যেহেতু সেদিন প্রচণ্ড রাত হয়ে গেছিলো, ওই জন্য শ্যুট করা হয়নি। স্বাভাবিক, আমাদের প্ল্যান ছিল যে নেক্সট উইকে বেরোবে, পরপরই বেরোবে, তার আগে পারিজাত এসে শ্যুট করে যাবে। কিন্তু পারিজাতের কি হয়, তখন একটা ট্রান্সফার হয় ওই উইকেই, পারিজাত চলে যায় উড়িষ্যা। ওকে, তারপর সে ওখানেই ছিল এই এলো না, মিডিলে সরস্বতী পুজোর জন্য একদিন জাস্ট এসেছিল। এবার স্বাভাবিক সরস্বতী পুজোর মানে দিন আমাদেরও ইকুইপমেন্ট সব কিছু মায়ের কাছে থাকে, আর একদিন এসে জাস্ট একটা ঘটনা এরকমভাবে করা সম্ভব না, বাড়ির ব্যক্তিগত কাজও থাকে। তারপর আরেকবার যখন আসার কথা ছিল তখন হলো শরীর খারাপ, প্রচণ্ড। কি হয়েছে আমি অন ক্যামেরা বলতে পারবো না, শরীর খারাপ হয়েছিল। তারপর ফাইনালি আজকে এলো। তো আজকে আপনারা শুনতে চলেছেন পারিজাতের হালি শহরের যে ঘটনাটা পারিজাত বলেছিল অভিশপ্ত বাড়ির, তার
থার্ড পার্ট এবং শেষ পর্ব। আর শেষ পর্ব, এরপর আর কোনো পার্ট নেই। আর কাউকে অপেক্ষা করতে হবে না, আর কাউকে আমাদের জিজ্ঞেস করতে হবে না। একদম। ঠিক আছে। তবে খুব ভালো হাইপ হয়েছিল ঘটনাটার, খুবই ভালো। হ্যাঁ, ঘটনাটা সত্যি মানে আমার জীবনে যে কটা ঘটনা ছিল তার মধ্যে একটা তো আমি তোমার এখানে বলছিলাম দ্বীপের ঘটনাটা, যেটা পরে আমি গিয়ে অরিত্র চ্যানেলে বললাম, মালদার ঘটনাটা। তো ওইটা আর এই ঘটনাটা আর আরও একটা দুটো ঘটনা আছে যেগুলো আমার জীবনে খুব মানে না খুব ল্যান্ডমার্ক ঘটনা ছিল। ঠিক আছে, এই ঘটনাগুলো অনেক দিন ধরে টেনেছিল। তো তাই ঘটনাটাই এরকম যে লোকজনের মানে আমিও মাঝে মাঝে যখন তোমার এখানে আসছিলাম, আসলে ব্যাপার কী হয় বলো তো, যে আমিও তো বহুদিন আগে বলেছি, এবার যত দিন যায় দেখো ঘটনা যদি রিসেন্ট হয় তাহলে মনে থাকে, ঠিক আছে, কিন্তু ধরো 2023-এর ঘটনা তো আমার নিজেরও স্মৃতি অনেক ফেড হতে শুরু করে। এবার দেখো যেরকম আমার বাবার একজন সহকর্মী ছিলেন যিনি লাটাগুড়িতে ছিলেন, ওই ঘটনাটা আমি অরিত্রর কাছে বলেছিলাম, সেটা ঠিকমতো বলতে পেরেছিলাম তার কারণ আমার কাছে রেফারেন্স আছে। আমি জেঠুর কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে লাটাগুড়িতে কী হয়েছে তুমি আমাকে একবার বলো, আমাকে জেঠু আরেকবার বলে দিয়েছিলেন, কারণ অনেকদিন আগে শোনা তো, সেটা গিয়ে বলেছিলাম। কিন্তু দেখো অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যায়, যেরকম তোমার মালদার যে দ্বীপের ঘটনাটা, সেখানে তো কেউ বেঁচে নেই, আমি কার কাছে গিয়ে জিজ্ঞেস করবো? এবার তাই জন্য ঠিক একই রকমভাবে যত দিন চলতে থাকে না, তত ধরো নতুন ঘটনা চলে আসছে বা নতুন ধরো আমি বিভিন্ন জায়গায় জড়িয়ে পড়ছি। এবার তার সাথে সাথে 2023-এ তো একটার পর একটা লেয়ার বেরোতে থাকে, বুঝতে পারলে, মাথা থেকে। এবার ঠিক একই রকমভাবে অনেকে আমি এটা দেখেছি যে আমার যখন ফার্স্ট পার্ট ছিল, মানে যখন এই হালি শহরের, আর যখন সেকেন্ড পার্ট, মাঝখানে তো আমাদের একটা গ্যাপ ছিল, তো কিছু কিছু কথায় মানে আমি দেখেছি আমার নিজেরই পরবর্তীকালে শুনেছি যখন কমেন্টস আমি পড়েছি, যে অনেকে বলেছে যে ওই জায়গায় ফার্স্ট পার্টে আপনি এই লাইনটা এরকম বলেছিলেন, সেকেন্ড পার্টে এটা এরকম। পরে আমি শুনে গিয়ে ব্যাপারটা বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যি, মানে কী বলতো, অনেক জিনিস ধরো যেটা ওখানে বলেছি তখন যেটা মাথায় ছিল, পরবর্তীকালে কিন্তু 2 সপ্তাহ 3 সপ্তাহ গ্যাপে সেটা ধীরে ধীরে মাথা থেকে বেরিয়ে চলে যায়, সেগুলো থাকে না। এবার আজকে অনেক দিন পর আমি বলছি, তো আমি নিজেও বসে বসে আবার ঘটনাগুলো 3 মাস মনে হয়। হ্যাঁ, আমরা এপ্রিলে আজকে কত তারিখ, 16 তারিখ শুট করছি, মানে সামনের সপ্তাহে এটা আসবে। তো হ্যাঁ, এবার তোমাকে জ্বালাবো না, থার্ড পার্ট শুরু কর। এবার আমরা বলি, আমি বলছি এবার যে আমি যখন ঘাট থেকে ফিরে গেলাম তখন কি হলো। যথারীতি আমি সেই নববর্ষা ছিলাম, আমি তোমাকে বলেছি আগের এপিসোডে। তো আমি যখন গেলাম সে বাড়িতে গিয়ে প্রথম কথা তো বন্ধু আমাকে করে নিয়ে গিয়ে দরজা টরজা বন্ধ, আমার মনে হতো বাড়ি থেকে ওরা বন্ধ করে রেখে দিয়েছে। এবার বাড়িটার ডিসক্রিপশন অলরেডি দিয়েছে, 2 মহলা বাড়ি ছিল, 2টো উঠোন ছিল, আর সেটা বহুকারের পুরনো বাড়ি, তো মানে প্রায় 150 বছরের পুরনো বাড়ি। তার মানে ঢোকার মুখে একটা খিলান ছিল, সেটা পেরিয়ে গিয়ে একটা উঠোন ছিল, তার চারপাশে রোয়াক ছিল, সে রোয়াক দিয়ে উঠে পরবর্তীকালে সিঁড়ি নেমে সেখানে একটা বড় মানে উঠোন ছিল। তারপরে সেটা খুলে পিছনের দরজা দিয়ে, ওই পিছনের দরজা দিয়ে খুললেই পিছনে একটা ছোটো বাগান আছে, বাগানের পাশে একটা বড় পুকুর আছে। এই পুকুরের যে আরেকটা ঘাট আছে, সেই ঘাটটা ওই বাড়ির বাইরের সামনে দিয়ে যে রাস্তাটা আছে সেটা এল শেপে গিয়ে একটা পাবলিক ঘাট হয়ে সেই ওটাতে নামে। ওইখানে বসেই আমরা মানে প্রথম এপিসোডে আপনারা শুনে নেবেন জিনিসটা কী হয়েছিল এই ঘাটটাতে। তো ব্যাপার হলো গিয়ে যে আমরা প্রথমে ভাবলাম যে হয়তো বন্ধ করে রেখে দিয়েছে, যথারীতি আমরা কল করছি, কেউ দরজা খুলছে না। এবার অনেকক্ষণ ধরে ঠক করার পরে কেউ যখন দরজা খুলছে না, তো তখন না ও বললো যে একবার না মনে হচ্ছে ওদের মানে কিছু গণ্ডগোল হয়েছে। আমি যে কীরকম, বলছে দেখ ওই থালা বাসন ছোড়া ব্যাপারটা, তো ওখানে কিছু গণ্ডগোল হয়নি তো? আমি বললাম হ্যাঁ হতে পারে। তো তখন বললো তাহলে কী করা যাবে? আমি তখন বললাম শোন না, একটু লোকজন জোগাড় কর, ঠিক আছে, কারণ ওদের দরজাটা না মানে কীরকম আমি তোমাকে বলছি, তুমি তো এরকম দরজা আগে দেখেছো যে দুদিক থেকে যেটা মাঝখান থেকে বন্ধ হয়, দুটো পাল্লাওয়ালা, তা দেখবে যে দরজার আটকানো মানে দুই ছিটকানি থেকে আটকানো থাকে, তো তুমি ধাক্কা যদি মারো তাহলে মনে হবে যে ওপরে আটকানো আছে, ঠিক আছে, হ্যাঁ নিচটা খোলা থাকে। আর তুমি যদি ধরো মানে মাঝখান থেকে যদি কোনো ডাসা বা আগল দিয়ে আটকানো থাকে, তা তুমি যদি চাপ দাও তাহলে মাঝখানেই আটকে যাবে সেটা। এবার আমরা যখন ওখানে 2-3 বার যখন ঠেলার পরে ও তো প্রথমে ঠেলছিল যে ধাক্কা মেরে মেরে দেখলো দরজা খুলছে না, কিন্তু দরজাটা অদ্ভুত রকম লাগছিলো, এমন লাগছিলো জানো তো, যেন মনে হচ্ছিলো যে ডাসাও দেয়া নেই আবার ওপরে ছিটকিনও দেয়া নেই। হ্যাঁ, কীরকম লাগছিলো জানো, যদি কেউ দরজায় কেউ যদি পিঠ দিয়ে এরকম করে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে না, যে সে দরজা খুলতে দেবে না, তাহলে যেরকম মনে হয় ঠিক সেরকম টাইপের মনে হচ্ছিলো। যখন আমরা ধাক্কা মারছি তখন মনে হচ্ছে যে কিছুক্ষণের জন্য দরজাটা খুব হালকা এগোচ্ছে, এগিয়ে আবার কি পিঠ দিয়ে এরকম করে চাপ দিয়ে সে দরজাটাকে ধরে দাঁড় করে রেখে দিচ্ছে। এবার এইটা যখন আমার আর ওর সাথে 2-3 বার হলো, তখন মানে ও আমাকে দিকে না খুব অদ্ভুতভাবে তাকিয়ে বললো যে ব্যাপারটা কী বলতো, মানে আটকেছে দরজাটা কীভাবে, এমন যে গণ্ডগোল আছে কিছু একটা। তখন আমাকে আবার সেরকম ঘরের মধ্যে ওই থালা বাসন সরা বা এইগুলো শুরু স্টার্ট হয়নি তো। তখন বললাম তুই একটা কাজ কর, তুই আরেকবার মাসিকে কল করে দেখ। তো মাসিকে কোনোবার কথা কল করে যাচ্ছে, ফোন ধরছে না। তখন আমি ওকে বললাম শোন না, একটা কাজ কর, খুব জোরে ধাক্কা মেরে যে দরজাটাতে ভেঙে যায়, ঠিক আছে, তারা তো ঢুকতে পারবো। ও তা যদি কেলায় এমন যদি ভেতরে যদি কোনো গণ্ডগোল হয়ে গিয়ে থাকে, তার দরজা না ভেঙে ঢোকার ছাড়া তো উপায় নেই। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। এবার তখন আমি বললাম খুব জোরে ঠেল। এবার ওকে একটু
স্বাস্থ্যবান মতো। এবার ও যখন গিয়ে পুরো একদম ফুল ফোর্সে গিয়ে না পুরো দরজার উপর লাফালো, বুঝতে পারলো তো? যেই দরজার উপর লাফালো, দরজাটা ধাক্কা খেয়ে খানিকক্ষণের জন্য এরকম অল্প একটু ফাঁক হয়ে গেল। যেই একটু অল্প ফাঁক হয়ে গেল, আমার মানে আমি না অবাক হয়ে গেলাম জিনিসটা দেখে। মানে দরজার ওই পাশে কেউ নেই, মানে আমি ধাক্কাটা যে মেরেছে দরজাটা এরকম অল্প ফাঁক হয়েছে তো, ওই পাশটা ফাঁকা, মানে কিচ্ছু নেই ওখানে, কেউ যে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকবে সেরকম কিছু নেই। মানে দরজাটা কিছুক্ষণের জন্য এগিয়ে গিয়ে একটু খুলে গেল, খুলে গিয়ে আবার ধস্কার বন্ধ হয়ে গেল। ওটা না ও সেটা দেখে এরকম চমকে উঠে বলে, কী হলো? আমি তখন বলি, দাঁড়া, ধাক্কা মারিস না। না তুই দেখলি? আমি বললাম হ্যাঁ দেখেছি, তুই আর ধাক্কা মারিস না। তখন বলে, তাহলে কী করবো? আমি বললাম চল ক্লাবে চল। ক্লাবে গিয়ে কী হবে? আমি বললাম ক্লাবে চল, ওখানে গিয়ে যদি কার্তিক থাকে তাহলে আবার ওকে বলে আনা যাবে। তোমার কার্তিকের নাম্বার তো আমার কাছেই আছে। আমি ঠিক আছে, তুই কল কর তাহলে। তবে কল করলো, কল করার পরে সেই কার্তিকবাবু ফোন ধরলেন। তখন আমরা বললাম যে এরকম মানে দরজা আটকে গেছে, কোনোভাবে খুলছে না, হ্যাঁ তো একটু মানে সাহায্য করতে হবে, মই নিয়ে আসতে হবে। এবার দেখবো ওই ধরনের বাড়িতে কী হয়, যে 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 দরজাটা দিয়ে ঢোকে আর কি, যে খিলান টাইপের থাকে, যে এখান দিয়ে ঢোকে, তারপর জানলে একতলা থাকে, তারপরে করে দু তিন তালা তৈরি হয় না, তার কারণ ওই তালাগুলোর চাপে না এই যে যে এক তো যে স্ট্রাকচার যেটা আছে এটা ভেঙে পড়তে পারে। তো আমরা তখন কার্তিককে বললাম যে আপনি মইটা নিয়ে আসুন। তো উনি বললেন না, দরজাটা ভেঙে ঢুকে যাওয়া যাবে। আমি বললাম যে ভেঙে ঢোকা যাবে না, আমরা চেষ্টা করেছি। বলে না না আমি চেষ্টা করলাম, না না করতে হবে না, আপনি শুধু এটুকুই করে দিন, একটু দুটো তিনটে ছেলে নিয়ে আর একটা মই নিয়ে আসুন। এবার যথারীতি মই এনে ওখানে লাগানো হলো, ওরা আসলো, কার্তিক ব্যবস্থা তার সাথে দুটো ছেলে আসলো, বইটা ওখানে লাগালো, লাগিয়ে তখন ছেলে দুটো মানে আমি বলেছিলাম যে আমরা আগে উঠি। তো ছেলে দুটো তখন বললো না না দাদা তোমরা থাকো, আমরা আগে উঠে গিয়ে দেখছি মানে কীভাবে দরজা ভেতর থেকে খোলা যায়। কার্তিক আমাকে বলে এটাকে একবারে ধাক্কা মেরে খোলা যাবে না? বলি না কার্তিক খোলা যাবে না। ঠিক আছে, তখন না কার্তিকের আগেরটা জানতে হতো কিছুটা। কার্তিক তখন আমাকে বললো কি দাদা কোনো গন্ডগোল আছে নাকি? ঠিক আছে, আমি বললাম ওসব পরে হবে, একটু দরজা খোলার ব্যবস্থা করতে হবে, ভেতরে আমরা তো সারা শব্দ পাচ্ছি না, হয়তো ওদের কিছু একটা হয়ে যেতে থাকতে পারে। তখন ও বললো ঠিক আছে, তো লাগালো বলে এই তোরা ওঠ। আমি বললাম যে একবার আমরা উঠি, বললো বললো না না ওরাই উঠছে, উঠুক। এবার দেখো ওখানে বেশি কথাবার্তা বললাম না, তার কারণ যদি আরও সন্দেহ বেড়ে যায় যে কেন মানে ওরা উঠতে চাইছে আমাদেরকে উঠতে বলছে না। তো আস্তে আস্তে ছেলে দুটো উঠলো, যথারীতি উঠে গেল, উঠে গিয়ে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ ধরে, 5 মিনিট হয়ে গেছে, 6 মিনিট হয়ে গেছে। হঠাৎ করে একটা ছেলে দৌড়তে আসলে এসে ওই মানে হুড়মুড় করে ওই যেখান দিয়ে উঠেছে, মানে কীরকম ছিল তো, মইটা লাগানো, মইটা একদম ওর ওপরে যে ছাদটা আছে খিলানের ওপরে একতলার ছাদটা আছে, ওই ছাদের উপরে ওঠে। এবার ওই ছাদটা এরকম এল শেপের ছাদ হয়, তুমি দেখেছো অনেক বাড়িতে এল শেপের ছাদ, গিয়ে ওই ছাদের যে সিঁড়ি ওইখান দিয়ে এরকম পেঁচানো একটা স্পাইরাল সিঁড়ি হয়। পুরোনো দিনে বাড়িগুলোতে না সরু সরু এরকম পেঁচানো সিঁড়ি থাকতো, ওই রকম সরু সিঁড়ি দিয়ে নিচে নেমে ওদের বলেছিলাম যে দুটো অন্দরমহল, সামনে একটা উঠোন থাকে যেটা খিলান দিয়ে ঢুকে প্রথমে পড়ে, তারপরে আরেকটা দরজা পড়ে যেটা পেরিয়ে পিছনের একটা ভেতর একটা অন্দরমহল পড়ে, ওইটার পিছনে হলে গিয়ে পিছনে গেট, যার পিছনে হলে গিয়ে ওই বাগানটা এবং তার পাশে হলো পুকুরটা যেটা বলেছিলাম। এবার ব্যাপার হলে গিয়ে এই যে তোমার যে সিঁড়ির যে মানে সিঁড়িটা যে আছে ছাদে যাওয়ার সিঁড়িটা, সেটা হলে গিয়ে সামনের যে উঠোন আর সেকেন্ড যে উঠোন আছে তাদের মাঝখানে যে পোর্শনটা আছে ওটার পাশ দিয়ে নামে, বুঝতে পারলে? মানে দুটো উঠোনের মাঝখানে যাওয়ার যে দরজা তার পাশে আছে সিঁড়িটা যেটা ওই ছাদের মধ্যে যায়, ওই ছাদ যেটা আছে ওটা কমন ছাদ, মানে এই অন্তর্মহলেও কভার করেছে, এর ওপরটা পিছনে যেটা আছে ওটাতেও কভার করেছে। তো ওরা এখান দিয়ে উঠেছে, উঠে ওখান দিয়ে গিয়ে নিশ্চয়ই সিঁড়ি দিয়ে নেমেছে, সিঁড়ি দিয়ে নামতে নামতে তারপরে আবার তো বললাম যে তোমাকে এই ছেলেটা দৌড়ে চলে আসলো ওই জায়গায় এসে, তারপরে বললো এরকম, বলছে হুড়ুর করে নামছে জানো তো, মানে সেই মইটা পেয়ে মানে কত তাড়াতাড়ি পারে এরকম কোনো কথা বলছে না, খাপা করে নামছে, মানে প্রায় এমনভাবে নামছিল ডেঞ্জারাসলি, পড়ে যেতে পারতো ওখান থেকে। এবার আমরা এই ভাই আস্তে আস্তে নামো, কী হয়েছে ও নেই, আমি থাকবো না, আমি যাবো না এর ভেতরে, ওরে বাপরে বাপ আমি যাবো না এর মনে দৌড়ে। তখন কার্তিক বলে কী হয়েছে তুই বলবি তো? ওই আমি কাকা আমি বাড়ি যাবো। তো বলছে কী হয়েছে? তা বাড়ি যাবো বলে ওই ছেলেকে ওখানে আটকানো গেল না। আমরা বলছি যে কী ব্যাপার, ওই ছেলেটা আমার যে বন্ধু ছিল সেও বললো যে কী হয়েছেটা কি, তুই কী হয়েছে সেটা তো বলবি। তখন ও শুধু আমতা করে বললো যে অন্য ছেলেটার নাম বলবো, পিন্টু পড়ে আছে ওখানে। পিন্টু কোথায় পড়ে আছে? পিন্টু সিঁড়িতে। কাকা আমি বাড়ি যাবো প্রায় কেঁদে দেওয়ার মতো এরকম অবস্থা হয়ে গেছে। আমি তখন কার্তিককে বললাম যে ঠিক আছে, কার্তিক বলে ঠিক আছে তুই যা। তো ছেলেটা হুড়মুড় করে দৌড়ে চলে গেল। সেটা বেশি বয়স ছিল না, ওই ক্লাস 9-10 পড়ে এরকম, খুব বেশি 11 পড়বে। দৌড়বে না ওখান থেকে বেরিয়ে চলে গেল, পাড়ার ছেলে। ঠিক আছে, তখন আমাকে কার্তিক না বলছে কী হলো ব্যাপারটা, পিন্টু বলছে ওখানে পড়ে আছে, পিন্টু কি মানে? আমি তখন বললাম এটা না গেলে তো বোঝা যাবে না। কার্তিক বললো চলুন তো তাহলে যাই। আমরা না আপনি এখানে মই ধরে দাঁড়ান, আমি আরও উঠছি। ঠিক আছে, তো এবার তখন আমাকে বন্ধু বললো আমি উঠবো। আমি বললাম কি তুই উঠবি না? না মানে আমি চল ওঠ। ঠিক আছে, তো তখন ও যদি ওইরকম করছিল, আমি তখন ওকে চোখের সাথে বললো এই সন্দেহ করিস না এরকম। তো তখন চুপচাপ তখন আমাকে বললো তার ঠিক আছে তুই আগে ওঠ, তারপরে আমি উঠছি। আমি সিঁড়িটা মইটা ধরে ওপরে উঠলাম, আমার পিছনে উঠলাম। উঠে এবার
আমি প্রথমেই না, যেহেতু যে ওইটা ভেতরের যে উঠোন আছে তাতে দেখা যায় জায়গাটাতে, আমি ওখানে উঁকি মারলাম যে কী হয়েছে, কোনো ব্যাপার কি। তো উঁকি মেরে আমি না প্রথমে যে দৃশ্যটা দেখলাম সেটা দেখে প্রথমে আমার মনে হলো দৃশ্যতে কিছু গণ্ডগোল আছে। কী দৃশ্য দেখলাম, যে উঠোনটা যে আছে উঠোনের মধ্যে মানে যে তুলসী মঞ্চটা ভাঙা হয়েছে তার পাশে জায়গাটা আছে, ওখানে ওদের কুকুরটা শুয়ে আছে, কুকুর যেভাবে শুয়ে থাকে সেরকম শুয়ে থাকে। কিন্তু শোয়াটা একটু অদ্ভুত ছিল, মানে কুকুর তো সাইড করে শোয় এরকম টাইপের, তাহলে মাথাটা এরকম থাকা উচিত। এবার ধরো কোনো কুকুর মানে এইভাবে শুয়েছে, ক্যামেরা বলছে এইভাবে শুয়েছে, মাথাটা এইভাবে থাকা উচিত তার। এই মাথাটা যদি উল্টো দিকে থাকে, আচ্ছা, মানে একটা কুকুর এইভাবে শুয়েছে, মানে সে শুয়েছে তার পাগুলো এদিকে আর এমনভাবে শুয়েছে যেন অন্যদিকে মাথাটা, যেরকম প্যাঁচা যেরকম মাথা ঘোরাতে পারে না সেভাবে শুয়েছে। মানে আমি তো বাড়িতে কুকুর ছিল, আমি তো কুকুর পুষেছি, আমি কোনোদিন কোনো কুকুরকে এইভাবে শুতে দেখিনি। মানে খুব একটা অড লাগছিল জিনিসটা, জানো তো। তো আমাকে বললো কী দেখছিস, বন্ধুটা বললো, আমি বললাম দেখ তো ওটা তোদের। তো তাকিয়ে বললো এ বাবা এরকম করে শুয়ে আছে কেন। হ্যাঁ, এবার আমি যত তাড়াতাড়ি বুঝবো তার আগে ও ব্যাপারটা বুঝতে পেরেছে। এরকম করে তাকিয়ে বলছে এ ভাই, আমি বলছি কী হয়েছে, ওনা এরকম ভাই এরকম করছে, আমি কী হয়েছে কী, তখন আমি বুঝতে পারলাম এরকম কেন করছে। তখন আমার মনে না মানে আস্তে আস্তে ব্যাপারটা বুঝলাম যে এটা ন্যাচারাল না, কোনো কুকুর এভাবে শুতে পারে না। ওকে ডাকলো এখান থেকে, নামটা ধরে কুকুরটার নামটা ধরে এরকম করে ডাকলো। যখন ডাকলো কুকুরটা কোনো সাড়া দিল না, মানে থাকে যে কুকুর যতই ঘুমায় তুমি যদি তার স্বরে ডাকো সে তো সাড়া দেবে রে বাবা। তখন আমাকে দৌড়ে তখন বলছে চল চল তাড়াতাড়ি নিচে চল, ঠিক আছে। আমি বলছি আস্তে আস্তে যা, ওই পিন্টু কোথায়, পিন্টু তো কোথায় পড়ছে সিঁড়িতে আমরা যাই না, সেটা তো সিঁড়িতে থাকতে পারে, আস্তে আস্তে চল। এবার আমরা যখন তোমার এবার সিঁড়িতে না দরজাটা যে আছে এরকম করে ঢুকেছি, ঠিক আছে। এবার সিঁড়িটা স্পাইরাল তো এরকম গোল গোল ঘুরে 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 নিচে নামছে। এবার আমি যখন নামছি ও আমার সামনে সামনে তড়িঘড়ি করে নামছে, নামতে গিয়েই ওর এরকম করে ফট করে স্লিপ কেটে গেছে, স্লিপ কেটে গিয়ে পড়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এই সামনে ফট করে ধরে ফেলেছে। তার কারণ কি, আমরা যে সিঁড়ি দিয়ে নামছিলাম ওইখানটাতে স্পাইরাল যে বাঁকটা যে আছে এইখানটাতে আমরা দেখছি দুটো মানুষের পা সিঁড়ির ওপর দিকে, আর বডিটা বাকিটা বাঁকের অন্যদিকে। মানে পিন্টু নাম যে ছেলেটা ছিল সে কোনোভাবে এমনভাবে সিঁড়িতে পড়েছে যে তার দুটো পা ওপর দিকে রয়ে গেছে আর মাথাটা নিচের দিকে রয়ে গেছে, বুঝতে পারলে তো। এবার মানে ও সেটা দেখে এবার ও তো তরতর করে নামছিল, এবার ওটা থেকে সামলাতে পারেনি, ও আমার বন্ধু স্লিপ কেটে গেছে এরকম। তো আমি তখন ওকে ধরে তুলে বললাম এই কী হয়েছে রে এখানে। তখন আমাকে বললো এই কী মানে কী, ওটা কী হয়েছে, মরে গেছে। আমি বললাম তো দেখ না মরে গেছে কিনা সেটা দেখ। তারপরে আমরা গিয়ে এরকম ছেলেটা যে হাতটা আছে প্রথমে ছেলেটাকে এরকম সোজা করলাম, ছেলেটা লম্বা ছেলে ছিল, ছেলেটাকে সোজা করলাম, সোজা করে ওই সিঁড়িতেই বসালাম, বসে এরকম করে পালসটা ধরলাম, দেখলাম হ্যাঁ নাড়ি চলছে। তখন আমি বললাম ছেলেটাকে একটু নিচে নিয়ে চল, একটু নিচে নিয়ে আসি। তো তখন আমি আর ও মানে আমি মাথার দিকটা ধরলাম, ও পায়ের দিকটা ধরলো, আমরা সিঁড়ি থেকে আস্তে আস্তে নিয়ে এসে ওই যে রোয়াক যাচ্ছে রোয়াকের শোয়াতেই শুয়ে যেই রোয়াকের সামনের দিকে তাকালাম তাকে না আমরা দাঁড়িয়ে এরকম হয়ে গেলাম এরকম টাইপের। আমরা দেখলাম মাসি যে আছে সামনে রোয়াকে ওই জায়গাটাতে, মাসি মানে এরকম করে শুয়ে আছে, মানে থাকে না মানুষ বসে বসে শুয়ে পড়ে যেরকম টাইপের, ওরকম করে শুয়ে আছে। আর মাসির যে তোমার মানে যেখান থেকে শুয়েছে শাড়ির যে জায়গাটা ওখান থেকে তোমার এরকম মানে খানিকটা জায়গা কালচে কোনো একটা তরলের মতো হয়ে আছে মাসির এই সাইড থেকে, এবং সেটা না মাসির রোয়াকের একদম ধারে ছিল। সে রোয়াকের যে ধারটা আছে ওই ধারটা বেয়ে এরকম সরু এরকম একটা কালচে মতো জলের মতো এরকম মানে নিচে নামছে, ঠিক আছে। তো মানে নেমেছে ওরকম নেমে মানে যে উঠোনটা আছে উঠান ওখানে পড়েছে। আমার মানে ও কিছুক্ষণ এরকম ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বললো এটা কী হয়েছে, আমি ততক্ষণে বুঝে গেছি ওটা কী হয়েছে। আমি বললাম যার সাথে উড়ে আস না, আস্তে করে গিয়ে বের করতে হবে। কী দেখলাম যেন শান্তাদ্বীপ, যখন গেলাম মাসি তো এবার শুয়ে আছে তো, হ্যাঁ মাসি কিছু তুলতে হবে, আমি তুলিস না। তো আমি যেটা দেখছি একটু উকি মারলাম এরকম টাইপের যে মাসি শুয়ে আছে, ছোট বটি হয় জানো তো যে সবজি কাটে একটা বটি, ওটা শুয়ে আছে। এছাড়া মাসির যে এই যে কলার বোনটা আছে এখানটাতে এরকম করে গেঁথে আছে, মানে মাসি ওটার উপরে শুয়েছে, কোনোভাবে হয়তো ওটার উপরে গিয়ে পড়েছে বা কিছু হয়েছে। বা আর মাসির যে হাতের মধ্যে না একটা ছোট লাউ ধরা আছে, মানে ধরো কাটছিল বা কিছু, তো কোনোভাবে হয়তো মাথা ঘুরে পড়ে গেছে বা কিছু হয়েছে, বটির ওপরে পড়েছে। মানে বড় বটি হলে চাপ হয়ে যেত, কিন্তু ছোটো বটির ওপর পড়েছে আর বটিটা না এখানে এরকম করে বসে আছে, ঠিক আছে। তো আমাকে বললো কী রে কী, আমি ধরিস না, তুই একটা কাজ কর, আমি মাসিকে তুলছি, তুই আস্তে আস্তে বইটা বের কর। মাসিকে পিছন দিক থেকে ধরলাম এরকম টাইপের। এবার করছে বটিটা না প্রায় এতটা বসে গেছিলো, বুঝতে পারলো তো এই জায়গাটাতে এরকম করে বসে গেছিলো, পোচ মেরে বসে গেছে। এবার তখন মাসিকে আস্তে 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 এরকম করে তুলছি, ঠিক আছে, অল্প করে এরকম। আর ও তখন বইটা আস্তে আস্তে বের করছে,
ঠিক এই সময়টাতে হচ্ছে তো, জাস্ট আমার ঠিক তুলেছি, ওর জাস্ট বডিটা বের করেছে। এবার রান্নাঘরের কথা আগেই জানো তুমি, হঠাৎ করে একটা ছোট ঘটি মতো কিছু বা গ্লাস মতো কিছু একটা এসে ঠাস করে এরকম করে তোমার ইসের মধ্যে গিয়ে পড়লো, উঠের মধ্যে টাং করে গিয়ে পড়লো, পড়ে ছিটকে বলে। এবার ও সেটা নিয়ে মানে ধরো বটি বের করেছো, তুমি একটা জিনিস মনোযোগ দিয়ে করছো, যদি পড়ে তুমি হরকে যাবে না? আচ্ছা, যে পড়েছে ও ঘাবড়ে গিয়ে এরকম করে না হাত থেকে মানে ও পড়ে গেছে, বুঝতে পারলো তো, ঠিক পাশে এসে পড়েছে তো, মানে রোয়াক যে আছে। এবার দেখো একটা মানুষ নিশ্চয়ই রোয়াক রান্নাঘর থেকে বহু দূর এসে সে নিশ্চয়ই সবজি টবজি কাটবে না, মানে মাসি যে কাটছিল সে রান্নাঘরের দরজা থেকে বেশি দূরে নয়। এবার যেই ও বটিটা বের করেছে সোজা এসে এরকম একটা না পুরো পড়েছে, যেরকম টাস করে পড়েছে ও। আমিও ঘাবড়ে গেছি, আমার হাতে তো মাসি। এবার ও গিয়ে এরকম করে ঘাবড়ে গিয়ে হরকাতে গিয়ে ওই যে বললাম যে তোমার যে কালো যে তরলটা পড়ছিল ওখানে, ও তখন স্লিপ কেটে গেছে, গিয়ে এরকম হরফর করে পড়েছে। যেই পড়েছে মানে বটিও পড়েছে, ও পড়েছে, আবার বটির মধ্যেও এরকম করে হাত দিয়ে পড়েছে, হ্যাঁ, বুঝতে পারলো তো? মানে বটিটা ফ্ল্যাট পড়েছে, ও তার মধ্যে এরকম হাত দিয়ে পড়েছে, পরেই এরকম করে খাট করে হাতটা সরিয়ে নিয়েছে। হ্যাঁ, তাহলে হালকা একটু কেটেছে এই জায়গাটাতে এরকম টাইপের, ফট করে হাতটা সরিয়ে নিয়েছে। মানে ভাই সাবধানে, এরকম করিস না, বুঝে শুনে কর। তখন না ও মাটিতে পড়েনি না, বটি থেকে 2-3 হাত এরকম পিছিয়ে এরকম করে পিছিয়ে গেছে এরকম টাইপের। আর যেই ও পিছিয়ে গেছে সাথে সাথে মানে আমরা কিছু যে বলবো সামলাবো সেটা সুযোগের আগেই আমরা মানে ও জাস্ট উঠবে ওখান থেকে আর আমি জাস্ট সামলাবো, সেই সময়টাতে হঠাৎ করে মাটির তলায় দুম কেঁপে উঠলো পুরো উঠোনটা। এবার ও তখন বলছে, ও না তখন এরকম হট করে প্রথমবারের জন্য, মানে আমরা তো অনেকদিন পরে গেছি, যখন জিনিসটা হয়েছে এখন ঘাবড়ে উঠেছে এরকম টাইপের। এবার আমি তখন বলছি, ও বলছে দেখেছিস আবার শুরু হয়েছে। এখন হয়েছে তুই আগে ওঠ, তুই বাথরুম থেকে গিয়ে জল নিয়ে আয়, তাড়াতাড়ি জল নিয়ে আয়, আর কোনো কাপড় টাপড় থাকলে বা তুলো টুলো থাকলে এরকম তাড়াতাড়ি নিয়ে আয়। তো হট করে গেল ওখান থেকে গিয়ে এক মগ জল নিয়ে আসলো, ঠিক আছে? জল নিয়ে সামনে একটা ছেঁড়া কাপড় আছে, ছেঁড়া কাপড় নিয়ে এসছে। ছেঁড়া কাপড় নিয়ে এসে আমরা কী করেছি, ওই যে যে মাসির জায়গাটা কেটে গেছিলো না, ওটা আস্তে 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 এরকম জল দিয়ে এরকম করে পরিষ্কার করেছি। ওপরে একটা গভীর এরকম একটা ক্ষত ছিল। এবার কেন জানো তো, আমি তোমাকে বললাম শান্তিদ্বীপ আমি বুঝেছি জিনিসটা, তার কারণ আমি তোমাকে অনেক দিন আগের একটা ঘটনা বলি। লক্ষ্মী পুজোর আগের দিনের ঘটনা। আমি সোদপুর যে বাজার আছে সেখান থেকে আমি রাত্রেবেলা বাজার করে ফিরছিলাম। তো সোদপুরে যেখানে বাজারটা বসে, যেখানে রেল লাইনগুলো থাকে, ওইখানে যেখানে মালগাড়িগুলো দাঁড়ায়, ওইখানে একটা ইনসিডেন্ট হয়েছিল। ইনসিডেন্টটা কি, সেটা হলো গিয়ে যে 4টে বিহারি ছেলে মিলে একটা বাঙালি মেয়ের মোলেস্টেশন করার চেষ্টা করছিল অন্ধকার গলির জায়গাটাতে। তা আমি তখন ওখান দিয়ে ফিরছিলাম বাইকটা নিয়ে, ওই জায়গাটাতে টোটোগুলো যায়। তা আমি ওটা দেখে আমার প্রথমে মনে হয় কি যে হয়তো বন্ধু বান্ধবীর মধ্যে মারামারি হচ্ছে, কিন্তু হঠাৎ করে আমি শুনি যে 4টে ছেলে মুখ থেকে না মানে হিন্দি কথা আসছে, আর ওই মেয়েটা আছে বাংলাতে, যে আমাকে ছাড়ো বাঁচাও এই ধরনের কথাবার্তা বলছিল। তার বাইকটা ওখানে দাঁড় করিয়ে এসে তখন আমি প্রথমে বলে, এই কে রে, ছাড় ওকে, এরকম টাইপের। তো তারপরে সেই কথাটা যে আছে ওরা আমাকে চ্যালেঞ্জ করে, সেখানে একটা হাতাহাতি হয়, ঠিক আছে, মারামারি হয়। কিন্তু যেটা আমি বুঝতে পারিনি সেটা হলো গিয়ে ওদের মধ্যে যখন 4টে ছেলের মধ্যে দুজনের সাথে মারামারি হচ্ছিলো, থার্ড যে আছে সে তার পকেটে করে ছুরি বের করে সোজা আমার এই যে থাই যে আছে এখানে চালিয়ে দেয় একটা। অনেকদিন আগের ঘটনা এটা, আজকেও যদি হয় না কখনো যদি সম্ভব হয় আমি দেখাবো যে এখানে আমার একটা সেলাই আছে, একদম ছোড়া একটা সোজা মেরে দেয়। সেটাতে আমি অনেক দিন ভর্তি ছিলাম হাসপাতালে, এবং আমি ওটাতে যখন বাড়ি এসেছিলাম মানে ওটাতে অনেক জল ঘোলা হয়েছিল। তো যখন বাড়িতে এসেছিলাম আমি, তখন বাড়িতে এসে যখন প্রথম প্যান্টটা খুলেছিলাম না, আমার জিন্স যে আছে জিন্স পুরো কালো হয়ে গেছিলো। মানে ছুরি মারলে জানো তো প্রথমে তুমি বুঝতে পারবে না, মানে তোমার মনে হবে কেউ জোরে হয়তো কিছু বাড়ি মেরেছে। তো যখন আমি প্যান্ট খুলেছিলাম না, তখন এই যে জায়গাটা যে আছে ভেতরে যে হাফ প্যান্ট ছিল সেখান থেকে এরকম কালো চাপ বাঁধা, ওরকম রক্তের মতো, মানে রক্তটা অনেকক্ষণ ধরে জমে গেল ওখানে, কালো চাপ বাঁধা তরল হিসেবে হয় যদি তোমার খুব গভীর উন্ড হয় তোমার ওই জায়গাটা। ওই জন্য ওর মাসেই যেখানে পড়েছিল না, চারপাশে যে তরলটা ছিল আমি দেখেই বুঝতে পেরে গেছিলাম যে কিছু একটা কেটেছে, ওইখানে কিছু একটা ব্লেড জাতীয় কিছু একটা হয়েছে। আর ওই জন্যই বলেছিলাম যে চট করে মাসিকে তুলিস না, হতেই তো পারতো, ধরো আমরা অসাবধানে করলাম আরও একটু পোচকে কেটে গেল। যদি গলায় তো খুব বেশি পোচ হলে কী হতে পারতো তুমি বুঝতেই পারছো। তো এসে আমরা ওইখানে ঘাটা এরকম করে পরিষ্কার করছি তো এরকম করে বসিয়েছি আমি, যে কর ও এরকম মাসিকে পরিষ্কার করছে। এবার তার মধ্যেই দুম এরকম টাইপের করে টোরে এরকম। আমি বললাম ঠিক আছে তুই একটু শোয়া, আমি মলম দিচ্ছি, তুই কুকুরটাকে দেখ। তো গেছে গিয়ে এবার আমি দেখছি ও আমাকে না ওখানে গিয়ে বলছে ভাই আমার দিকে, আমি কী হয়েছে, আমাদের বলে একটু দেখ, আমি ওদিকে তাকালাম, ও কুকুরটা গলাটা তুলেছে, ঠিক আছে, তো মানে গলাটা ল্যাল করছে, মানে বুঝলে, মানে ধর কারণ মাথাটা যদি এরকম তোলো, তার যদি স্পাইনে যে আছে মানে যে ঘাড়ের যে হাড়টা আছে, যে হাড়টা যদি না থাকে বা যদি
টুকরো টুকরো হয়ে গিয়ে থাকে, তাহলে ঘাটটা যেরকম লুজ হয়ে যাবে, মানে চামড়ার থলির মতো হয়ে যাবে, এক্স্যাক্টলি এরকম চামড়ার থলির মতো বলে ল্যার করছে, ঠিক আছে। আর তখন আমাকে বললো এটাকেও মেরে দিয়েছে। আমি তখন বললাম থাক, ওটা ওখানে থাক, আগে মাসিকে দেখতে হবে। তারপরে ও বললো যে এবার ওইখান থেকে পাশ থেকে, এবার তখন ওর যে ফোন আছে না, ফোনের মধ্যে তখন কার্তিক কল করছে, টিং টিং, কার্তিকের এসে বাজছে, আমাকে বলছে কার্তিক কল করছে এরকম। আমি বললাম হ্যাঁ, কার্তিকের দরজা গিয়ে খুলতে হবে। তখন বললো কী করে খুলবি, দরজাতে এরকম। আমি বললাম কার্তিককে বল ফোন করে যে আপনি পিছন থেকে ঠেলুন, আমরাও ভেতর থেকে টানবো যে দরজাটা খোলে। তো বললো যে হ্যাঁ দাদা, আর যখন আমরা বলবো তখন আপনি ওখান থেকে ভেতর থেকে বাইরে থেকে ঠেলবেন, আমরাও মানে ভেতর থেকে টানবো যে দরজাটা খোলে। তারপরে এখানে মাসিকে শুয়ে দিয়ে ওই যে তুলো দিয়ে, তারপরে ওই গিয়ে তোমার স্যাবলন ট্যাবলন যা কিছু থাকে সেটা এখানে গুজে টুজে দিয়ে মাসিকে শুয়ে আমরা কী করেছি, আমি তোকে বললাম তুই যা ওখানে গিয়ে টান মান। এবার ও ভেতর ঢুকেছে, হ্যাঁ, ঢুকেই হঠাৎ করে দৌড়ে বাইরে চলে এসছে, মানে যে খিলানের যে দরজাটা বললাম না, যে দরজার ভেতর দিয়ে যে সরু যে প্যাসেজটা যেটা গিয়ে উঠোনের মধ্যে বেরোয়, ওখানে থেকে ঢুকলো, ঢুকে গিয়ে দৌড়ে বাইরে এসে আমি একা যাবো না। আচ্ছা কী হয়েছে, না আমি একা যাবো না। আমি বলছি কী হয়েছেটা কি, বলো কে দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে, বলো তুই গিয়ে দেখ। হ্যাঁ আমি তখন না, এবার আমি যে নামছি, তখন যে রোয়াক থেকে নামছি, হট করে এই কানের এখানে চলে যা। আমি তখন ইগনোর, আর দু পায়ে গিয়েছি, আবার শেষ না করেছি না, চলে যা। আচ্ছা, আস্তে আস্তে বয়সটা পুরো মিলিয়ে যাচ্ছে এরকম টাইপের। হঠাৎ করে না আমার দিকে ছেলেটা আমার বন্ধুরা তাকিয়ে বলছে শুনলি, আমরা তুই শুনেছিস তো? তো বলছে হ্যাঁ। বলে ভাই এবার কী করবো, তো আমরা কি বেরোতে পারবো বাড়ি থেকে, আপনার কিচ্ছু হবে না। বলছে আমি জানিস তো দরজার সামনে কি একটা দাঁড়িয়ে আছে। বলছে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি দাঁড়িয়ে আছে। ততক্ষণে আমি না একটু চোখ বন্ধ করে তোমার বুকের মাঝখানে আস্তে আস্তে পদ্ম ফোটাবার চেষ্টা করে সেখানে গুরুকে দেখার চেষ্টা করছি। ধীরে ধীরে তিনি এরকম আলো হয়ে ফুটে উঠলেন। আমি বললাম ঠিক আছে। যখন গুরু একবার চলে এসে তখন আমার কোনো আর বেশি ভয়টাই নেই। তো তখন আমি আস্তে করে গিয়ে প্রথমেই না উকি, মানে সোজা ঢুকলাম না, আমি গিয়ে এরকম যে প্যাসেজটা আছে প্যাসেজে গিয়ে আমি এরকম করে উকি মারলাম ভেতর দিকটাতে। তো উকি মেরে দেখলাম দরজার সামনে কেউ দাঁড়িয়ে নেই, অন্ধকার জায়গাটা কিন্তু কেউ দাঁড়িয়ে নেই। এবার আমি ওকে বললাম যে কিরে কেউ নেই তো, এই যে কিরে কেউ নেই বলার জন্য যে ঘোরালাম ওই যে ফ্র্যাকশন সেকেন্ড না, আমি কিন্তু পুরো দেখলাম জানো তো, এরকম করে তাকিয়ে দেখলাম যে দরজার সামনে কেউ নেই। তবে যখন ওকে দেখে যখন বলে কিরে কেউ নেই তো, এই যে ঘোরাবার যখন ঘোরালাম, জাস্ট এই যে মাথাটা দিয়ে ঘোরাচ্ছি এই পেরিফেরাল ভিশনে, আমার মনে হলো দের ইজ সামওয়ান স্ট্যান্ডিং স্মাইলিং। এবং দরজা কত হয় এই দরজাগুলো, বা ওই দরজাগুলো কত, একটা ছোটো সাইজের হয়, তো তোমার হলে কি বোধ হয় 5 ফুট 10 বা এরকম টাইপের হয়, মাপটাম ঠিক জানি না। দরজা যদি এখানে শেষ হয়, যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার মাথাটা দরজা থেকে এরকম উঁচুতে, না আমি চোখের আন্দাজ যেরকম দেখলাম, এখানে যদি তোমাকে বলি ধরো এতটা, তার থেকে একটু বেশি হবে, এরকম খুব কালো একদম পুরো শিরিঙ্গে কালো একটা মূর্তি, মানে খুবই সরু, বলেন না খেতে পাওয়া যেরকম মূর্তি হয়, তাকে যদি তুমি কয়লা দিয়ে তৈরি করো, বা তুমি যদি কোনো কী বলবো যে কোনো মানে ব্ল্যাক মার্বেল স্টোন দিয়ে যদি তৈরি করো, তাহলে সেরকম যেরকম মূর্তি হবে একদম সেরকম মূর্তি পুরো দাঁড়িয়ে আছে। একবার মনে হল পুরো ঝাঁকড়া চুল, জানো তো, পুরো কাঁধ ফাঁদ এরকম টাইপের, গায়ে একটা বস্ত্র নেই, মানে পুরো দাঁড়িয়ে ওই জিনিসটা যে আছে, ওই যে মনুষ্য যে মূর্তিতে দাঁড়িয়ে আছে, তার সে যে হাসছিল এটা আমি দেখেছি, তার কারণ না তোমার বড় বড় না সাদা সাদা দাঁত দেখা যাচ্ছে। যে দাঁড়িয়ে ছিল তার মুখটা অনেকটা বলতে গেলে একটু লোকের হাসি পাবে, একটু মুখটার যে সাইজটা আছে রোদ্দুর রায়ের মতো, এরকম লম্বা মুখের সাইজটা, বুঝতে পারলে তো, এরকম করে হাসছে। আর জানো তো আরেকটা জিনিস যেটা দেখেছিলাম, সেটা হলো গিয়ে যে লোকটার না চোখ বলে কিছু নেই, মানে ওই যে মুখটা যে পুরো অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে না যেন মনে হচ্ছে চোখের জায়গায় কেউ দুটো ধূপকাঠি জ্বেলে রেখে দিয়েছে, ছোট্ট যেরকম ধূপকাঠি অন্ধকারে জ্বললে যেরকম লাগে, সেরকম দুটো ধূপকাঠি ওখানে জ্বলছে। জাস্ট এরকম ঘোরাতে আমি জাস্ট দেখতে পেলাম জিনিসটা, দেখেই আমি আবার তাকালাম, দেখি নেই। আমি তখন ওকে বললাম তুই সাইডে আয়, ঠিক আছে, কারণ এই ধরনের অভিজ্ঞতা আমার আগেও আছে। আমাকে বললাম সাইডে আয়, সাইডে এসে বললাম কী দেখেছিস, খুব লম্বা একটা লোক দেখেছিস? বললো হ্যাঁ। তুই দেখেছিস? আমি ঠান্ডা শান্ত, আর কি দেখেছিস? বলে হাসছিল, তাহলে কি কালো কুচকুচে? বলছে হ্যাঁ। এমন চোখ দুটো জ্বলছিল, বলছে হ্যাঁ। যেই বললাম ধুপ, কি বলছো? তার মানে কেঁপে উঠলো, বলে আবার শুরু হয়েছে। আর তুই চিন্তা করিস না, কিছু না, আমি আগে যাবো, তুই আমার পিছন পিছনে আসবি। তো আমি যা দেখেছি না তাতে আমার একটুখানির জন্য বুক ছ্যাদ করেছে। কিন্তু শান্তনু, তুমি আমার বাড়ির আয়না ভাঙা দেখেছো, তুমি জানো আমার বাড়িতে
এর থেকেও সাংঘাতিক জিনিসপত্র আছে, মানে আমার বাড়িতে যা যা হয়েছিল অলরেডি অতদিন আমার গা শোয়া হয়ে গেছে এই ধরনের জিনিসগুলো দেখা, খুব একটা বেশি ভয়টা আমি সেখানে পাইনি। তখন আমি মানে চুপ করে আমি একটা স্পেসিফিক মন্ত্র জপ করা শুরু করলাম। নিয়ে এরকম আমার বুকের মাঝখানে যে পদ্ম আছে, এরকম পদ্ম ফুটে উঠেছে, তার মধ্যে সেই পুরুষ আলো করে বসে আছে সেই দেবী মূর্তিকে তার কোলে নিয়ে। আমি চোখ বুঝলাম, চোখ বুঝে এরকম হাত জোর করে বললাম, মহাগ্র পূর্বত পাতু মহাবীরাগ্র যজ্ঞিত মহাবিষ্ণু দক্ষিণেতু মহাজালস্য নৈরিত পশ্চিমে পাতু সর্বেশ দিশিমে সর্বতোমুখ নিশিঙ্গ পাতু বায়ব্যাং সৌমাং ভূষণ বিগ্রহ ঈশানাং পাতু ভদ্রমে সর্বমঙ্গলদায়ক সংসার ভয়ত পাতু মৃত্যু মৃত্যুনি কেশরী। যখন এরকম বললাম, বলে আমি যেরকম তাকালাম এই দিকটাতে, আমি তখন বললাম, এবার চল তুই আমার পিছন পিছন আয়, আমি যেরকম যেরকম বলছি সেরকম বলবি। তো বললো ঠিক আছে। ও আসলো পিছন পিছন, আমি যে বিড়বিড় করছি ও আমার পিছনে পিছনে সেটাকে চ্যান্ট করছে। আমি চেষ্টা করে যখন গলিতে প্রথমে ঢুকলাম, ঢুকেই প্রথমে, এটা তো প্রথমে গলির বাইরে বললাম, বলিনি, তারপর গলির পিছনে ঢুকলাম, ঢুকেই প্রথমে বললাম, মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজা মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনোহরি। আবার সে বুকের মধ্যে এরকম করে পদ্ম ফুটে সেই মূর্তি যে বললাম সোনালী রঙের, তাকে দেখতে পেলাম। তারপর ও আমার সাথেই বলতে লাগলো সেম যে কথাটা আমি যেটা বলছিলাম ওইখানে, যে মহাগ্র পর্বত পাতু মহাবীর আগ্রজগৃত মহাবিষ্ণুর দক্ষিণে তু মহাজালস্য নৈরিত পশ্চিমে পাতু সর্বেশ দিশিমে সর্বতোমুখ নিশিঙ্গ পাতু বায়ব্যাং সৌমাং ভূষণ বিগ্রহ ঈশানাং পাতু ভদ্রমে সর্বমঙ্গলদায়ক সংসার ভয়ত পাতু মৃত্যু মৃত্যুনি কেশরী। এবং এই যে মন্ত্রটা বলছি না, আমরা যখন ঢুকলাম জাস্ট আমরা তখন দুজনেই একসাথে দেখলাম লম্বা যে মূর্তি আছে সেরকম করে দাঁড়িয়ে আছে, জাস্ট মানে চোখে দেখা, একদম শান্তদেব নিজের চোখে দেখা, এরকম করে সেরকম পিঠে ঠেস দিয়ে এরকম দরজায় দাঁড়িয়ে আছে। তার যে মুখে হাসিটা ছিল আস্তে আস্তে এরকম হাসিটা এরকম না মিলিয়ে যাচ্ছে, মিলাতে ওই যে পুরো যে খিলানের যে অন্ধকারটা আছে তার মধ্যে এরকম ধীরে ধীরে যেন অন্ধকারের মধ্যে সে পিছনে যেন সরে যাচ্ছে, আস্তে আস্তে মিলতে শেষ অব্দি ধূপকাঠি দেখতে পেলাম, মানে ধূপকাঠি গিয়ে ধূপকাঠিগুলো যেন টুপ করে নিভে গেল। আচ্ছা, যে নিভে গেল, স্বাভাবিক যে অন্ধকারটা যে আছে ওই জায়গাটাতে, ওই জায়গাটা আস্তে আস্তে ফিরে এলো অন্ধকারটা। তখন আমরা দেখলাম যে দরজার জায়গাতেই আছে, তাকে ব্লক করে কেউ দাঁড়িয়ে। তখন আমি তখন বললাম, যা গিয়ে এবার দরজাটা টান। ও বললো কিছু হবে না, তার মানে কিছু হবে না, তুই কর না, যা না, টান না। তো এরকম দরজাটা ধরলো। আমি তখন ওকে বললাম, তুই একটা কাজ কর, কার্তিককে কল করে বল ওকে ইসে করতে। তো কল করে বললো আপনি ঠেলুন। এবার তখন আমরা দেখলাম দরজাটা কার্তিক ডুপ ঠেলছে এরকম। এবার আমি বললাম, আমি ধরলাম একটা জায়গাতে, একটা এরকম আগল ধরলাম, একটা আগল ধরলো, কারণ দুটো আংটা থাকে তো। কার্তিক জোরে ঠেললো, আমরা একটা জোরে হাঁচকা টানলাম, দরজা খাট করে খুলে গেলো এরকম টাইপের। কার্তিক ভেবেছিল দরজাটা ঠেলবে, মানে এত ফোর্স দিয়েছিল যে ভেবেছিল ও দরজাটা খুলবে না, কিন্তু ঠেলেছে, আমরা টান মেরেছি, খুলে গেছে। আর কার্তিকের হুড়মুড়ি আমাদের ঘাড়ের মধ্যে গিয়ে পড়েছে এরকম ধপ করে, আমরা তিনজন মিলে পড়ে গেছি। ঠিক আছে, পড়ে গিয়ে তারপরে আমরা উঠেছি, আমরা হে করে কার্তিক উঠলে, বাবা আপনাদের ঘাড়ে পড়ে গেলাম। ওর সব পরে দেখবেন ভেতরে তুল গেলাম, কাণ্ড হয়ে গেছে। কী হয়েছে? ঠিক আছে, মানে আপনি অ্যাম্বুলেন্স ডাকুন এক্ষুনি। গিয়ে তাতে দৌড়ে গিয়ে, এবার আমাদের ভয় ছিল আবার যে দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে চাপ হয়ে যেতে পারে। তখন ভেতরে ঢুকে কার্তিক বলে, এ বাবা এই কী হয়েছে দিদির? তখন যে এইসব তাড়াতাড়ি আগে বের করুন। হ্যাঁ, তো বললো পিন্টু, আরে পিন্টু আছে, পিন্টুর কোনো অসুবিধা হয়নি। তারপর তাড়াতাড়ি এরকম করে প্রথমে মাসিকে বের করলাম, করে নিয়ে গেছে ওই বাইরে যে, মানে দরজার বাইরে আমরা কী করলাম, একটা যে ঘরের চেয়ার আছে, চেয়ারটা নিয়ে ওখানে রাখলাম, রেখে সে মাসিকে তার মধ্যে বসালাম। বসে পিন্টু যে আছে, পিন্টুকে ওখান থেকে বের করে একটা চেয়ার নিয়ে গিয়ে তার মধ্যে বসালাম। বসিয়ে এবার আমরা চলুন। তখন বলতে কুকুরটা যে আছে, আমি বললাম ও ওখানে থাক, ও তার আর কিছু করার নেই, ওখানে থাক, পরে গিয়ে দেখা যাবে। তো যথারীতি তখন অ্যাম্বুলেন্স আসলো। অ্যাম্বুলেন্স আসার পরে আমরা তখন ওই পাড়ায় দেখবে কিছু কিছু ছেলে থাকে যাদের কাছে সবসময় একটা না একটা অ্যাম্বুলেন্স থাকে, বুঝতে পারলে, লেখা থাকে দেখবে সংক্রামক ব্যাধির জন্য হয়। তার মধ্যে এরকম তুলে নিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে বেরিয়ে চলে গেলো। এবার আমি সাথে গেলাম যে সে তো সামনে যে তোমার প্রথমেই হলে গিয়ে যে স্টেট জেনারেল হাসপাতাল আছে সেখানে গেলাম। সেখানে গিয়ে ট্রিটমেন্ট হলো। ততক্ষণে আস্তে আস্তে মাসির একটু জ্ঞান ট্যান ফিরেছে। পিন্টু যাচ্ছে, পিন্টু ঠিকঠাক আছে। তো মাসিকে তারপর থেকে আইভি দেওয়া স্টার্ট হলো। মাসিকে সেলাই পড়েছিল, এখানে 14টা সেলাই পড়েছিল গলার জায়গাটাতে। তো ডাক্তার প্রথমে জিজ্ঞেস করলে কী হয়েছে না হয়েছে, যা হয় ওসব হওয়ার পরে। তো তখন ওই সব মিটে যাওয়ার পরে আমি তখন বললাম, দেখ আজকে তো আর সেরকম কিছু সম্ভব না, ঠিক আছে, একটা কাজ করি, চল, মানে আজকে এরকম থাক, আবার পরে নয় কোনো দিন এইটা হবে। মাসি ঠিকঠাক হয়নি। আমাকে বললো হ্যাঁ ঠিক আছে আজকে এরকম। এবার আমি যখন বেরিয়ে যাচ্ছি তখন আমাকে বললো, আচ্ছা শুন না, আমি কী হয়েছে? বলছে তুই যে মন্ত্রটা ওখানে করছিলি ওটা কেন করলি? আমি তখন বললাম, ওটা তো দেহবন্ধন, ওটা যে দিক বন্ধন আছে। এই যে আরেকবার বলছি। ও যখন বলছে আমাকে, শোন না, আমি যে কী হয়েছে? বলছে ও তুই যে মন্ত্রটা করছিলি ওটা করলে সমস্ত ঝামেলা মিটে যাবে। তাহলে কেন তুই করবি? বললো না, ও তো আমি তো লোকটা তো দেখতে পেলাম না।
তবে কি আবার এখন কি লোকটা চলে গেছে? আমি বললাম না, আমার মনে হয় না গেছে, আবার হয়তো করে দেখতে দেখতে পারি। তখন তুই তাহলে আমাকে বল না ওই যে ওই মানে কী জিনিসটা। আমি তখন ওকে বললাম যে তুই ইউটিউবে সার্চ করিস নৃসিংহ কবচ বলে, তুই পেয়ে নৃসিংহ কবচ। আমি তখন হ্যাঁ, তখন বললো তাহলে ওটা মানে ওই পার্টটাকে নৃসিংহ কবচ দিয়ে কী হয়? আমি বললাম তোকে আমি যেটুকু পার্ট বলেছি ওটা হলো দিক বন্ধন। বলে কীরকম? তখন আমি বললাম যে মহাগ্রহ পূর্বত পাতে পূর্ব দিক বন্ধন করলাম, তারপরে মহাবীর আগ্রজ কিন্তু অগ্নি দিক বন্ধন করলাম মানে সাউথ ইস্ট, তারপরে দক্ষিণ বন্ধন করলাম, তারপরে নৈদিত কোণ বন্ধন করলাম, তারপর পশ্চিম বন্ধন করলাম, তারপরে হলো বায়ু কোণ বন্ধন করলাম, তারপরে ঈশান কোণ বন্ধন করে এরকম চতুর্দিক দিয়ে বন্ধন করার জিনিসটা। তুই আমি করলে কাজ করবে? আমি বললাম তুই করলে কতটা কাজ করবে জানি না, কারণ আমি তো বহুদিন ধরে প্র্যাকটিস করছি, তবে তুই এটা বারবার করতে থাক, মুখস্থ করে দে। যখনই তোর মনে হবে কোনো একটা সমস্যা কিছু হচ্ছে তুই এটা করবি, দেখবি কিছুটা না হলেও তোর রিলিফ পাওয়া যাবে। বলো আচ্ছা। তখন সেই আমার সামনেই তো ইউটিউব খুলে তখন একদম ভিডিও ওটা যে আছে ওটা সেভটা করে বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি বললাম যে এটা মাসিকেও কিন্তু দেখাবি, মামা যে আছে মাসি যে আছে এদেরকেও দেখাবি। আমি তো মামাকে কল করেছিস? তখন বলল না না মামাকে তো কল করে নি। বলে মামাদের কল করে বল। তারপরে মামাদের কল করলো ওইখানে। আমি তখন ওখানে হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে। সেদিন রাত থেকে আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা শুরু হলো। সেটা হলো গিয়ে যখন আমি সেদিন রাত্রেবেলাতে যথারীতি আমার যেরকম পুজো আর্চা থাকে সেই পুজো আর্চা করে আমি যথারীতি শুতে গেলাম। রোজ রাত্রেবেলা শোয়ার আগে আমি কালো ভৈরব অষ্টকম করি। করার পরে তারপরে তার একটা কারণ হলো কি জানো তো, যে অনেক সময় না আমার খুব বাজে বাজে স্বপ্ন আসতো, খুব বাজে ড্রিম আসতো। এটার মূলত কারণ হলো কি যে দেখো এত মানুষের প্যারানর্মাল সমস্যা যে আছে সেখানে আমি গেছি, তো একটা আফটার এফেক্ট থেকে যায়, বুঝতে পারলে তো। যে কোনো বাড়িতে তুমি যদি চলে যাও, তুমি সেখানে যদি কোনো প্যারানর্মাল সমস্যা থাকে তুমি গিয়ে সেটা সলভ করলে বা তুমি গিয়ে সেখানে ধরো কিছু বলে দিয়ে আসলে, তো তোমার এটা ভাবাটা খুব ভুল হবে যে ঠিক আছে সেটা তোমার সাথে আসবে না। আসে কিছু না কিছু পার্ট আসে, এবং অনেক সময় সে এনটিটি আসে, সেটা আসে, বা ওখানকার যেগুলো খারাপ পড়া সেই জিনিসটা আসে। এরকম কোনো জায়গা থেকে এলেই প্রথমেই যেটা আমি কাজ করি সেটা হলে গিয়ে একটা তোমার হাতের মধ্যে কালো ভৈরব অষ্টকম পড়তে পড়তে তোমার হলে গিয়ে বিট নুন নিয়ে, এক মুঠো বিট নুন নিয়ে, তারপর সেটা হলে কি তোমার যে এক বালতি জলের মধ্যে দিই, সে ভালো করে যে জলটা গুলিয়ে তার মধ্যে স্নান করি। এটা আমি এখানে বলে দিতে চাই একটু, যে তোমার নুন জলে বা বিট নুন জলে যদি কেউ স্নান টান করে তাহলে অনেক কিছু নেগেটিভ অরা বা যা কিছু থাকে না, অনেকটা সেটা রিডিউস হয়ে যায়। এটা করে কিন্তু আমি অনেক বড় বড় জায়গাতে, একটা পিজির ঘটনা ছিল, সে একটা মেয়েদের পিজিতে বিরাট ঝামেলা ছিল। ওটাও কিন্তু আমি ওই মেয়েটাকে রাত্রেবেলা এটা করতে বলেছিলাম, তাতে কিন্তু আমি দেখেছি যে ফল হয়েছে। মানে আমি তোমাকে যে জিনিসগুলো বলি না সেগুলো ধরো আমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি সেগুলো করে দেখেছি যে এই জিনিসগুলো হয়, সেই জিনিসগুলো আমি তোমাকে বলছি। এরকম অনেক জিনিস আছে হয়তো যে আমি জানি না। যথারীতি আমি সেদিন বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে তোমার যেরকম নুন জলে স্নান করা সেটা করে রাত্রেবেলা তোমার কালভৈরব অষ্টকম পাঠ করলে, কালভৈরব অষ্টকম পাঠ করলে কী হবে বলতো, যে ঘুমটা আছে না, ঘুমটা মানে জেনারেলি খুব খারাপ স্বপ্নের ঘুম হয় না। যারা খুব বাজে বাজে স্বপ্ন দেখে তারা যদি প্রত্যেকদিন রাত্রেবেলা শোয়ার আগে কালভৈরব অষ্টকম পাঠ করে তাহলে সেই জিনিসটা অসুবিধা হবে না। এবার এখানে অনেকে বলতে পারে এটা কি বাড়িতে পাঠ করা উচিত কি না, হ্যান ত্যান। সেটা যদি কখনও পরবর্তীকালে তুমি যদি কখনো কোনো পডকাস্ট করো ইউটিএসে যে কোন মন্ত্র কীভাবে পাঠ করো, সেখানে আমরা আলোচনা করব। এখানে এটা আমি বলছি না জিনিসটা। তো ব্যাপার হলে গিয়ে যথারীতি আমি রাত্রেবেলা শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর থেকে বহুদিন পরে এই প্রথমবার না ভেরি ডিস্টার্বিং কিছু স্বপ্ন এলো, ভেরি ডিস্টার্বিং। মানে আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি আবার ওই বাড়িতে ফিরে গেছি, বুঝতে পারলে তো। এবং ওই বাড়িতে ফিরে গেছি কীরকম, ওদের যে বাড়িটা আছে সেইখানটাতে আমি জাস্ট একটা নীরব দর্শক হিসাবে আছি, ঠিক আছে। কিন্তু বাড়িটা যেটা বহু পুরনো, অনেক দিন পুরনো মনে হচ্ছে, প্রচুর পুরনো মনে হচ্ছে। এবং সে বাড়ির মধ্যে আর না মনে হচ্ছে কি যে বাড়িতে কেউ নেই, মানে পুরো ফাঁকা মনে হচ্ছে। হ্যাঁ, এবার আমি দেখছি স্বপ্নের মধ্যে আমি সেই বাড়ির এক ঘর থেকে আরেক ঘর, আরেক ঘর থেকে আরেক ঘর এরকম যাচ্ছি। এবং স্বপ্নটা যেখানে স্টার্ট হচ্ছে জানো তো, মানে প্রথমে দেখেই আমি অবাক হয়ে গেছি। মানে আমি দেখছি যে আমি শুয়ে আছি, মেঝেতে শুয়ে আছি, এরকম চোখটা খুলেছি, চোখটা খুলে দেখি যে একটা এরকম কড়ি কাঠ দেওয়া এরকম ছাদ এরকম টাইপের। তো দেখছি কড়ি কাঠ দেওয়া ছাদ, এরকম কোথায় আছি। তখন মনে হলো আমি আমার ঘরে আছি, আর খুব রিয়েলিস্টিক স্বপ্ন, প্রচণ্ড রিয়েলিস্টিক। মানে তুমি ফিল করবে জানো। তবে উঠেছি, উঠে দেখি কি যে তোমার মানে বাইরে থেকে আওয়াজ আসছে, এরকম ধরো কোনো ধরো পাখির আওয়াজ বা এরকম টাইপের কিছু আসছে। তো আমি উঠে এরকম দেখলাম সবুজ রঙের একটা দরজা আছে, এরকম মোটা মোটা সমস্ত মানে গাঁথনি দেওয়ালে। তো সবুজ দরজাটা খুললাম, দরজাটা খুলে আমি বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে হট করে মনে হলো যে এই উঠোনটা আমার খুব চেনা চেনা লাগছে। প্রথমেই বুঝতে পারিনি বাড়ির উঠোনটা চেনা চেনা লাগছে। তো আমি দেখছি উঠোনের মধ্যে দিয়ে গিয়ে এপাশে একটা কল ঘর আছে, ওই পাশে আরও কিছু ঘর আছে। গিয়ে সামনে দেখলাম উঠোনটা যেখানে শেষ হচ্ছে সেখানে দেখলাম আরেকটা ছোটো দরজা আছে, মানে এবার সেটা ওই দরজাটা মানে অল্প একটু ভেজানো। তো আমি যে দরজাটা এরকম করে আসতে খুললাম, খুলে দেখলাম একটা বাগানের পাশে একটা পুকুর, ঠিক আছে। তো পাশে হলে গিয়ে একটা বড় নারকেল গাছ, তার পাশে হলে গিয়ে একটা আকন্দ গাছ, এবং তার পাশে শুশনি গাছ দেখেছো তুমি, শুশনি ফুল আছে ছোটো ছোটো, তার ঝোপ।
সে ঝোপটা যেন প্রচণ্ড হাওয়া এরকম করে দুল 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 করে দুলছে, অদ্ভুতভাবে দুলছে, যেন মনে হচ্ছে ওই ঝোপের ভেতরে কোনো একটা জন্তু যেন বসে ঝোপটাকে খুব নাড়াচ্ছে এরকম টাইপের। এরকম ঝরঝর করে নাড়াচ্ছে। আমি বললাম এটা কে নাড়াচ্ছে এরকম ঝোপটা? হঠাৎ করে আমি তখন আমার কানে এরকম, আমি যে ঝোপের দিকে এগোবো স্বপ্নের মধ্যে দেখছি যে আমি যে গিয়ে ঝোপটার মধ্যে দেখবো কী আছে, হঠাৎ করে আমি পিছন থেকে ধমক শুনতে পেলাম, মানে দুজন মহিলা কণ্ঠ, ঠিক আছে তো, একজন বলছে যা বলছি কর এরকম করে, ঠিক আছে তো, আর বলছে ও মা এইগুলো, মানে সে মায়ের সাথে কথা, ও মা আমার ভয় করছে যা বলছি কর এরকম টাইপের একটা। তারপর সেই কথাগুলো চুপ হয়ে গেলাম, কোথা থেকে আসছে শব্দটা। এবার আমি আবার যেই উল্টো দিকে ঘুরলাম, ঘুরে যখন আমি আবার বাড়ির মধ্যে ঢুকছি ওই বাগানটা থেকে, তখন আমি বুঝতে পারলাম যে বাড়িটা এত চেনা চেনা লাগছে কেন, কী মানে কেন লাগছে বাড়িটা। তো আমি এগিয়ে গিয়ে দেখলাম যে আমি যেই দরজা থেকে বেরিয়েছি সেই দরজার পাশে আরেকটা দরজা আছে, যেখানে উঠোনের ওই পাশে, মানে আমি একটা উঠোনের এই পাশে আছি আর উঠোনের ঠিক অপোজিট পাশে একটা দরজা আছে, বুঝতে পারলে তো। এবার আমি যখন ওখানে গেছি ওই জায়গাটাতে গিয়ে, তো আমি যখন ওই দরজাটাতে জাস্ট হাত রেখে যে দরজাটা একটু খুলেছি, খুলে যে দৃশ্যটা আমি দেখলাম, আমি তখন বুঝতে পারলাম যে আমি কোথায় আছি। আমি আবার সেই বাড়িতে ফিরে গেছি, ওদের বাড়িতে। এবং এই যে দরজাটা খুলেছি, সেই দরজাটা খুলেই দেখলাম প্রথমে রোয়াকের সামনে তুলসী মঞ্চ, কিন্তু ছোট, খুব বেশি বড় না, এরকম টাইপের। তার পাশে যেইখানে ওই টমেটো গাছ চাষ করতো ওই জায়গাটা, আমার যে ডান দিকে হলে গিয়ে তোমার সিঁড়িটা যেটা উপরে উঠে গেছে, বাঁদিকে হলে গিয়ে তোমার যে মানে তোমার বাথরুমটা, চান ঘরটা সেটা, আর বাঁদিকে আর একটু সামনে গিয়ে তোমার হলে গিয়ে যে কি বলে তোমার যে ওই রান্নাঘর যেটা আছে, সেই রান্নাঘর দরজাটা এরকম খোলা, তারপর সে সিঁড়ি রোয়াকে নেমে গেছে। এবং খুব অদ্ভুত ব্যাপার শান্তদ্বীপ, ওই যে যেখানে টমেটো চাষ হয় সেইখানে এক ভদ্রমহিলা, খুব খুব রোগা, একদম টিংটিঙে টাইপের, মানে শিরিঙ্গে তার চেহারা, মানে গায়ে মাংস মানে নেই বললেই চলে, একদম খুব খুব শুষ্ক। আর একটা ছোটো বাচ্চা মেয়ে মানে কত হবে তাও 10-11 বছর বয়সী এরকম হবে, তার চেয়ে বেশি হবে না এরকম। সে বাচ্চা মেয়েটা একটা বস্তা এরকম ধরে আছে। আর মানে পুরো যে স্বপ্নটা যাচ্ছে না স্বপ্নে, আর সেই খুব পরিষ্কার সেরকম না। আর সেই যে মহিলা সেরকম করে কোদাল দিয়ে খুঁড়ে কিছু একটা তুলছে মাটি থেকে, তুলে বস্তার মধ্যে ফেলছে এরকম টাইপের, ঠিক আছে তো। এবার আমি দেখছি এরকমভাবে তাকিয়ে আছি, হ্যাঁ। এবার আমি আস্তে আস্তে গিয়ে যখন ওদের দিকে যাচ্ছি, কী ফেলছে বস্তার মধ্যে, কী ফেলছে সেটা করার আগেই সেই কাকিমা কী করলো, হট করে এরকম উঠে গিয়ে, মানে যেই মহিলা যে ছিল উঠে গিয়ে এরকম বস্তাটা এরকম করে গিট মেরে বেঁধে দিয়ে, ঠিক আছে তো, নিজের কাঁধে তুলে যে দরজাটা যে আছে তুলসী মঞ্চের পাশ দিয়ে যে দরজাটা এত খোলা নিয়ে কথা হচ্ছিল, সেদিকে হনন করে হাঁটা লাগিয়ে দিল, ঠিক আছে। আর ওকে বলে এই পিছন দরজা লক করে আসবি, তালাটা নিয়ে আয়। হ্যাঁ, কি মেয়েটা কি দৌড়ে গিয়ে একটা ঘরে ঢুকে গিয়ে একটা ছোটো তালা নিয়ে আসলো, বুঝতে পারলো তো। তালাটা নিয়ে এসে, বড় তালা হয় না আগেকার দিনে সেরকম, ওই তালা নিয়ে পিছন দৌড়ালো। এবং আমি ওদের পিছনে গেলাম, পিছনে গিয়ে দেখলাম যে মহিলাও বেরিয়ে গেলেন, ওনার মেয়েও বেরিয়ে গেল, বাইরে থেকে ধাট করে দরজাটা বন্ধ হয়ে গেল, এরকম করে লক লেগে গেল এই জিনিসপত্র। এবার আমি ভাবছি পুরো ঘর অন্ধকারের মধ্যে, আমি এরকম মানে পুরো ফাঁকা বাড়ি, শুনশান হয়েছে, আমি এরকম না দেখছি এরকম অদ্ভুতভাবে আমি ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আমি বুঝতে পারছি না, আমার তখন মনে হচ্ছে বাবা দরজা দিয়ে দিচ্ছে, আমি বাড়ি থেকে কী করে বেরোবো। তো আমি কিছুক্ষণ উঠোনের মধ্যে এদিক ওদিক ঘুরলাম, আর বেরোবার কোনো রাস্তা আছে কি না এরকম টাইপের কোনো জিনিসপত্র হয়ে গিয়ে তখন এবার হঠাৎ করে যে আমি যে খুঁজছি ঘরের মধ্যে না, খুলতে মানে ঘুরে বেড়াচ্ছি যে এরকম। এবার আমি আমি ভাবলাম যে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে তাহলে ওপরে ছাদ থেকে নামবো, তো ওপরে যখন গেছি গিয়ে দেখলাম যে ছাদটা অনেকটা উঁচু, তো আমি যে নামতে যাবো এরকম টাইপের আমার একটা ভয় লাগছিল, স্বপ্নে এটা দেখছি যে আচ্ছা। তখন আমার বললো আচ্ছা এটা না করে তো আমি তো সাঁতার জানি, তাহলে পিছনে যে দরজাটা খুলে আমি পুকুরে নামবো, পুকুরে নামে সাঁতরে অন্য ঘাটটা দিয়ে উঠে যাবো আমি। এবার যখন পিছনে আমি নেমেছি, যখন আমি যাবো পিছনের দরজাটা খুলে, তখন বললাম না যে ভেতরে যে একটা উঠোন আছে, বাইরে উঠোনে এতক্ষণ কাণ্ডটা ছিল, ভেতরে একটা উঠোন আছে, তো সেখানে একটা চান ঘর আছে, ঠিক আছে। তো সেইখানে আমি যখন যাচ্ছি ওরকম টাইপের, তখন আমি শুনছি চান ঘরে কেউ যেন বালতি দিয়ে নিজের মাথায় জল ঢালছে, ছপাক এরকম স্নানের আওয়াজ হচ্ছে। আমি বলছি বাবা এখানে আবার স্নান করছে কি এরকম টাইপের, হ্যাঁ। তারপরে এরকম ছপাক করে স্নানের আওয়াজ হচ্ছে, এবং তখন আমি দেখি যে মানে ওই জায়গাটাতে হট করে মানে স্নানটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে। আর যে জল আছে না, মানে দেখবি খুব জোরে স্নান করলে যে কাঠের যে দরজা থাকে তার বাইরে ছিটকে জল আসে না, সেরকম স্নানঘরের বাইরে ছিটকে এরকম করে জল আসছে, আর খুব মৃদু গুনগুন সুরে একটা মানে গান হচ্ছে। এটা তোমার মোটামুটি একটা হিন্দি সিনেমার গানের মতো, বহু পুরনো দিন, আমার তখন আজকে সুরটা মনে নেই, কিন্তু সেরকম টাইপের একটা হালকা গান হচ্ছে। আমি তাহলে ঘরে আরও লোক আছে, ওরাই একমাত্র না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো চলো আমি এরকম করে বেরোবো। তো আমি যখন এরকম করে বেরিয়ে যখন ওই বাইরে যে উঠোনটাতে গেছি, যেখানে
ওইটা পেরিয়ে পিছনে যে বাগানটা যেখান দিয়ে বলো পুকুরে নামবো, তো আমি এরকম করে পুকুরে এরকম করে নামতে যাচ্ছি, ঠিক আছে, তো নামতে গিয়ে বাড়ির পিছন দিকটাতে আমার চোখ পড়েছে। আমি কি দেখছি শান্তদ্বীপ, যে চানঘরটা তার পিছন দিকটা তো বাইরে, এবার দেখবে কিছু চানঘরের উপর দিকে এরকম ফাঁকা থাকে, দেখেছো, পুরোনো দিনের, যেখানে বড় গর্ত থাকে ওই জায়গাটাতে। এবার যে বাইরে যে গার্ডেনটা আছে সেই গার্ডেনটা এমনভাবে পুকুরের পাশ দিয়ে গেছে, বুঝতে পারলে তো, সেই জায়গাটায় ওই বাইরে মানে যে স্নানঘরটা আছে তার বাইরের দিকটা, আউটার সারফেসটা, আমি দেখছি ওখানে একটা ছোট ঘরাঞ্চি ওই দেয়ালে ঠেস দেওয়া, আর সেই যে ঠেস দেওয়া আছে, ঠেস দেওয়া দেয়ালে একটা ওই ঘরাঞ্চি বেয়ে একটা ছেলে, তো প্রায় 16-17 বছর বয়স হবে তার, সেরকম করে উঁকি মেরে চান ঘরের ভেতরে দেখছে, স্বপ্ন দেখছি। আমি তখন ভাবলাম যে দেখছে কেন, তারপর আমার হট করে বললো আরে ভেতরে চান করছে তো। এবার আমি বললাম এই এই এরকম বলতে চাইছি, এই কী দেখছিস এরকম। হট করে আমি 1-2 বার বললাম, আমার মনে ছেলেটা এরকম শুনতে পাচ্ছে না, ছেলেটা এরকম উঁকি মেরে দেখছে। হট করে চান ঘরের ভেতর থেকে কে রে, মহিলা কণ্ঠে, এই কে কে রে, কেউ কি মারছিস কে। আর ছেলেটা সে হুর করে নামতে গিয়ে ঘরাঞ্চি তো ধপাস করে একদম পুরো মানে ঘরাঞ্চিটা উল্টে গিয়ে পুরো পুকুরের মধ্যে পড়েছে, বুঝলি, ছেলেটা শুধু চুপ করে পড়েছে। পড়েই ছেলেটা এরকম তত্তর করে উঠে এরকম করে ফরমর করে, তখন আমি পুকুরে নামিনি ওই জায়গাটাতে, ছেলেটা জলের মধ্যে পড়ে গিয়েই এবার কোনো মতো এরকম করে উঠে গিয়ে তোমার যে ঘাটটা আছে যে পাশে, যে এরকম ঘাস পাশ ধরে উঠে গিয়ে দৌড় মেরে এরকম ভেতরে উঠো, মানে ওই ইসেটা পেরিয়ে উদ্যানটা পেরিয়ে ভেতরে উঠার মধ্যে দৌড়ে ঢুকে গেল। এবার ওই যে এক মুহূর্তে সে যে ঢুকলো না, এরকম দৌড়ে ঢুকলো, এবার ওই যে পড়েছিল, যেখানে আমি ধর যেখানে নামছি না জলটার মধ্যে, ও খুব আমার কাছেই পড়েছে। এবার ও যখন এরকম করে উঠছে তখন আমি দেখলাম ছেলেটার এই যে মানে হুট করে উঠলো, এক ঝলকের জন্য দেখলাম এই যে বুড়ো আঙ্গুল আছে না, বুড়ো আঙ্গুলের পাশ থেকে আরেকটা ছোট্ট আঙ্গুল আছে, দেখবে অনেকে থাকে, একটা ছোট্ট এরকম আঙ্গুল আছে, কিন্তু আঙ্গুলটা একটু একটু মানে টুইস্টেড, মানে সরু টাইপের, এরকম একটা ছোটো আঙ্গুল। একবারের জন্য আমি দেখলাম জিনিসটা, সেটা দৌড়ে ভেতরে চলে গেল, কে রে, তারপরে তো ঘরের ভেতরে কাছে কে রে এরকম টাইপের। এবার আমি তখন এরকম করে জলের মধ্যে নেমেছি, নেমে ভাবছি যে সাঁতার কেটে এরকম বেরোবো। এবার আমি যে এরকম যাচ্ছি, হঠাৎ করে আমার মনে হলো কি, মানে স্বপ্নের মধ্যে দেখছি যে আমার পাটা না কিছু একটা জড়িয়ে গেছে, করে পাটা এরকম জড়িয়ে গেছে, গিয়ে কেউ যেন জলের তলা থেকে হ্যাঁচকা টান মারছে, মানে আমি এগোচ্ছি, মানে কেউ যেন আমাকে এগোতে দিচ্ছে না, ওই টানে আমি হুট করে দেখলাম আমি জলের মধ্যে ঢুকে গেলাম। মাথার উপরে এরকম জলটা, তুমি জলের মধ্যে ডোবো দেখবো হুড় করে এরকম জলটা চলে আসে না, হুস করে জল চলে আসতে শুরু করলো, আর আমার দম বন্ধ হতে শুরু করলো, এখন শ্বাস নিতে পারছি না, আমার মনে হচ্ছে যে কেউ টেনে আমাকে নিচে নিয়ে চলে যাচ্ছে, নিচে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে আমাকে। এবার আমি প্রাণপণে এরকম উপরে ওঠার চেষ্টা করছি, মানে তখন মাথার উপরে স্বপ্নের মধ্যে দেখছি প্রায় 10 থেকে 12 ফুট উঁচু জল, এরকম টেনে 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 উপরে ওঠার চেষ্টা করছি, যে দেখছি সারফেস আসছে, কারণ দিনের বেলা তো স্বপ্নের মধ্যে দেখছি, তাহলে জলের ওপরে যে সূর্য আছে তুমি বুঝতে পারো, এরকম দেখছি জলটা কাছে আসছে, আর হট করে ভেতরে গেছে, দম নিয়েও যেতে পারিনি আমি, সেই জিনিসটা আচমকা গেছে। এবার আমার তখন দম ফুরিয়ে আসছে, কোনো রকমে আমি টেনে টেনে ওপরে উঠবো, জাস্ট এরকম জলের কাছাকাছি উঠবো, এরকম করে হাতটা এরকম করছি, মানে প্রায় একদম প্রায় দম আটকে এসছে এরকম ব্যাপার, মানে রিয়েলি স্বপ্নের মধ্যে ফিল হচ্ছে আমার, আমি শ্বাস নিতে পারছি না, এরকম যদি করলাম সাথে সাথে আমার মুখের উপর থেকে চাদরটা সরে গেল, আমি ধরপর করে উঠলাম। তখন আমি কি বুঝলাম, ওরে বাবা আমি জলে ডুবছিলাম না, আমি স্বপ্ন দেখছিলাম, আমার মুখের উপর চাদরটা পড়ে গেছিলো, বুঝতে পারলে। ইট ওয়াজ সো ট্রমাটিক একটা স্বপ্ন, যে দম বন্ধ হয়ে আসা যেটা, তো আমি কি যখন শ্বাস ছিলাম যে আচ্ছা বাবা কী হলো এরকম টাইপের, তখন আমি আরেকবার কাল ভৈরব অষ্টকম করলাম, করে ভাবলাম যে এরকম কেন হলো জিনিসটা, করে শুয়ে পড়লাম সেই রাত্রেবেলার মতো। তো তখন দেখলাম শুতে গিয়ে তারপর ভাবছি কিছুক্ষণ শুয়ে শুয়ে যে আর তো তখন বাইরে অলরেডি কোকিল ডাকছে এরকম, তখন আমি দেখলাম যে কটা বাজে, তো দেখলাম যে প্রায় 3:45 মতো বেজে গেছে এরকম। তখন আমি বললাম ঠিক আছে একটু মুখ টুক ধুয়ে নিই, গিয়ে তারপরে ভোরবেলা হয়ে গেলে আমি আর শুয়ে লাভ নেই কোনো। তো আমি তখন বসে আমার আসনে বসে গিয়ে আমি জব শুরু করে দিলাম। তখন আমি বুঝলাম যে আর রাত্রেবেলা ঘুমিয়ে কাজ নেই, পরবর্তীকালে এবারে পরের দিন তো আবার কাজকর্ম এমনি আছে। বিশ্বাস করবেন শান্তদীপ, পরের দিন একই স্বপ্ন, সেম, পরের দিন আবার এক স্বপ্ন, মানে যেন একদিন ছাড়া বা একদিন খাপ ছাড়া, কখনো পুরো স্বপ্নটা না, স্বপ্নের কিছুটা খানিকটা অথবা কিছু সেম জিনিস বারবার এরকম টাইপের হচ্ছে, রিপিট হচ্ছে। এবং তার সাথে সাথে আমি আরেকটাও জিনিস দেখলাম, এক্সট্রা কিছু দেখলাম, সেটা হলো এই যে দুটো উঠোন আছে না, একটা উঠোনের মধ্যে মানে আরও পুরনো দিনের সময় দেখছি, ঠিক আছে, ওই বাড়ির মধ্যে থেকেই স্টার্ট হতো, কখনো এই স্বপ্নটা যেটা বললাম সেটা দেখছি, আবার কখনো কী হতো বললাম না যে নতুন একটা জিনিস অ্যাড হলো স্বপ্নে, সেটা দেখছি। পিছনে যে উঠোনটা যে আছে ওই বাড়ির ভেতরটাতে, ওইখানে এটা কাদামাটি মতো দিয়ে মাঝখানটাতে অনেকটা কাদামাটি দিয়ে সেখানে একটা তোমার হলে গিয়ে যে একটা যজ্ঞকুণ্ড মতো তৈরি করা হয়েছে, তার মধ্যে এরকম করে কাঠকুটো দিয়ে এরকম যজ্ঞে আগুন টাগুন জ্বলছে, সেখানে একটা খুব ফর্সা একটা ছেলে বসে আছে, একটা
সাদা রঙের ধুতি পরে রাতের বেলা স্বপ্ন দেখছি আমি, রাতের স্বপ্ন, দাদা করে আগুন জ্বলছে, আর তার সামনে একদম কালো কুচকুচে অনেকটা লম্বা একজন মানে নাগা বলে না, নাগা সাধু তুমি দেখেছো তো, যেরকম তার ল্যাংটা থাকে ওরকম একজন এরকম বসে আছে, বুঝতে পারলে তো, সারা গলার মধ্যে এরকম রুদ্রাক্ষের মালা টালা 14 গোষ্ঠী ভর্তি। কিন্তু সে সাধু যে আছে, সাধুরকে দেখে মানে যে আগুনের যেটুকুন আলোতে আমি সেটা দেখলাম, মানে কুচকুচে, আর না আগুনের আলোটা কী হচ্ছে বলো, তার যে স্কিন যে আছে কালো কুচকুচে স্কিন, তার মধ্যে এরকম পুরো মসৃণের মতো পুরো রিফ্লেক্ট হচ্ছে। তুমি দেখবে যে অনেক সময় না মানে খুব যে মানে শ্যামবর্ণ যারা থাকে তাদের তার যদি আগুনের সামনে বসে দেখবে আগুনের রিফ্লেকশন হয়, দেখেছো তুমি গায়ের স্কিনের কালারে ওরকম টাইপের, সেরকম রিফ্লেকশন হচ্ছে। সে বসে আছে এবং মানে তার যে কিছু, আর পাশে না একটা ছোট্ট এরকম একটা কি পাত্র রাখা, সেখান দিয়ে তিনি নিজে মাঝে মাঝে এরকম করে খাচ্ছেন, আর ওই যে ছেলে আছে তাকে এরকম দিচ্ছে, আর বারবারই কি একটা মন্ত্র বলছে, এটাই বলো এটা বলো, আর ছেলেটা এরকম করে কি একটা আহুতি দিচ্ছে কিছু একটা, এর মধ্যে পাশে ঘি বা কিছু একটা আছে, এর মধ্যে কন্টিনিউসলি এরকম আহুতি দিয়ে যাচ্ছে। দারুণ দেখতে, মানে রাজপুত্রের মতো দেখতে ছেলেটাকে, বুঝতে পারলে তো। তো আমি দেখছি এই জিনিসটা করে যাচ্ছে এরকম করে, তোমার হলে গিয়ে তোমার মোটা এরকম পৈতের গাছা এরকম টাইপের এই বলে যাচ্ছে, তোমার বারবার দিয়ে যাচ্ছে এরকম টাইপের। তো তখন ও বলছে, এই সাধু এই তুই রাজার ছেলে, একটু বেশি করে দে। হ্যাঁ, তখন ও একটু বেশি করে, আচ্ছা গুরুজি এরকম করে দিল, এরকম টাইপের এরকম দিয়ে যাচ্ছে। এবং সাধু যে বসে আছে না, তাকে আমার মনে হয় খুব লম্বা, মানে মাটিতে বসে যে আছে তাতেই এতটা লম্বা হবে, তার এরকম ঘন এরকম কোকড়া এরকম টাইপের চুল। এবার দিয়ে দিতে সে সাধু না হঠাৎ করে হাসলো, জানো তো, যেই হাসলো শান্তিদেব আমার বুকটা না ছ্যাত করে উঠলো, স্বপ্নের মধ্যে ঘুমটা ভেঙে গেল। আমার মনে হলো এই হাসি যেন আমি কোথায় দেখেছি, কোথায় দেখেছি কিছুতেই মনে পড়ছে না কোথায় দেখেছি। আর এই স্বপ্নগুলো না যখন ভাঙছে তখন ধরো এরকম হবে যে এবারে তোমার হলো 3:45 বা 4টে এরকম টাইপের, ভাবছি কোথায় দেখেছি আমি জিনিসটা মনে করতে পারছি না। আবার কয়েকদিন পরে দেখলাম এরকম স্বপ্ন দেখছি। আরেকটা স্বপ্ন একবার দেখলাম যে মানে আমি তোমাকে যে বলছি না, পুরো ধরো 15 দিন স্প্যানের কথা বলছি আমি, এই 15 দিন স্প্যানে কিন্তু ওরা যে ফিরে এসছে হাসপাতাল থেকে এসে আমার কিন্তু কোনো কন্ট্যাক্ট করেনি। ক্রমাগত এই স্বপ্ন দেখেছি। একটা স্বপ্ন আমি দেখলাম যে কী একটা নিয়ে বাঘ বিতণ্ডা হলো, এরকম হট করে উঠে দাঁড়িয়ে যে ওই যে সাধু যে আছে, সাধুর সামনে যে ছেলেটি যে আছে, যে ছেলেটা সাধুর মধ্যে প্রচণ্ড বাঘ বিতণ্ডা হচ্ছে, বুঝতে পারলে, যে এই আমি আপনার কথা শুনবো না, হ্যান ট্যান টাইপের পুরো কথাগুলো সাধু এরকম করে বলছে, এরকম করে বলছে, এই করবে এরকম টাইপের কিছু একটা বলছে এরকম। তো সাধু তখন এরকম করে উল্টো দিকে হাঁটতে স্টার্ট করলো, এরকম মানে ঘুরে যে ঘর থেকে বেরোতে স্টার্ট করলো। তখন ওই ছেলেটা কী করলো, এরকম করে কিছুক্ষণ এরকম মাথার মধ্যে এরকম করে মারলো, এরকম করে জোরে জোরে মারলো, মারার পরে তারপরে সাধুকে বললো যে এরকম আঙুল তুলে কী একটা বলছে। সাধু তখন বলছে তোকে দেখে নেবো, এরকম হাত তুলে তুলে কী একটা বলছে, খুব অস্পষ্ট কথা কানে আসছে না। তখন ছেলেটা হঠাৎ করে পাশে একটা ওই যে যেটা দিয়ে দেয় না এরকম ডান্ডা টাইপের একটা ছিল, সেটা নিয়ে গিয়ে পিছনে গিয়ে দৌড়ে গিয়ে সাধুর মাথায় টাস করে একটা মারলো, পুরো এই জায়গাটাতে ঠাং করে এরকম মারলো। সাধু দেখলাম ধপ করে উঠার মধ্যে পড়ে গেল। ঠিক আছে, তো যেই পড়ে ওই বাড়িটা থেকে আমার হট করে আবার স্বপ্ন ভেঙে গেছে। মানে কীরকম দেখছি কেন বারবার এই লোকগুলোকে, তারপরে এই জিনিস। তারপরে আরেকদিন আমি স্বপ্নে এরকম একটা জিনিস দেখলাম যে একটা 17 বছরের ছেলে, সে তাকে না, সে একটা ঘরের মধ্যে, ঠিক আছে, সেই রকম করে দেয়ালে এরকম ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর তার সামনে একজন মহিলা। আমি জানি না এই স্বপ্নটা যে বলছি এটা কতটা অন ক্যামেরা বলা ঠিক হবে। তো সেই যে মহিলা আছে, সেই মহিলা তাকে সে কী একটা বলছে, মানে সেই ছেলে না খুব ভয় পেয়েছে বোঝা যাচ্ছে, বুঝতে পারলে তো। ঘরের মধ্যে ওই সেই যে তোমার কড়ি কাঠ দেয়া ঘর, সেখানে এরকম করে বসে আছে, এরকম করে খুব এরকম। এবার তার যে আছে তার হাতের মধ্যে না, তার হাতের মধ্যে একটা ছোট আংটি গোছের কিছু একটা এরকম কিছু একটা, সেটা নিয়ে সেরকম ভয়ের মধ্যে এরকম করে বসে আছে। আর তখন যে ওই যে যে মানে যে মহিলা যে আছে, এই মহিলা কিন্তু সেই মহিলাই যে খুঁড়ছিল, বুঝতে পারলে তো। ওই যে বললাম না যে ওই মেয়ের সাথে যে ওই জায়গাটাতে খুঁড়ছিল, সেই মহিলা কিন্তু। এবং সেই মহিলা তখন, এবার আমি দেখছি কি যে ভদ্রমহিলা একটা মানে যে শাড়ি পরে আছে, সে শাড়িটা এরকম করে বুক থেকে ফেলে দিল, এরকম টাইপের পুরো। এবার সেই মানে পুরো উন্মুক্ত বুক, কিন্তু সেটা ওই চামুন্ডা দেখি না আমরা, চামুন্ডা যে তুমি দেখবে তার যে মূর্তি থাকে, দেখবে শুকনো বুক না খেতে পেলে দেখবে অনেক ভিখারি রাস্তার পাশে দেখবে, আমরা দেখি ট্রেনে বাসে এরকম টাইপ, বা ট্রেনে বাসে কী বলছে মানে ফুটপাতে দেখবে যে অনেক ভিখারি টিকে থাকে না, গায়ে জামা কাপড় থাকে না, মহিলা যারা শুকিয়ে গিয়ে যেরকম বুক হয়ে যায় সেরকম টাইপের ওরকম, ঠিক আছে তো। আর সেই মহিলা যে আছে না, চোখগুলো মানে মুখে একটা অদ্ভুত রকমের হাসি, ঠিক আছে তো। সেই ছেলেটাকে বলছে দেখবি দেখ, তুই তো খুব দেখতি, ঘরাঞ্চিতি দেখতি না, দেখবি দেখ। ছেলেটা বলছে না না আমি দেখবো না। তখন বলছে দেখলে কিন্তু আমি বলে দেবো সবাইকে। না না তুমি যা বলবে তাই করবো। তাই করবি, ঠিক আছে তাই করবি, হ্যাঁ এরকম টাইপ ছিল, হ্যাঁ হ্যাঁ তাই করবো। তখন সেই মহিলা এরকম আঁচলটা তুলে দিয়ে, ঠিক আছে তো, তাকে এরকম একটা ছোটো কাগজ দিয়ে বলে এটা মুখস্থ করে নে, এরকম করে। ছেলেটা বলছে কী হবে? তো
তখন মুখস্থ করতে বলেছি তো, না হলে কী হবে জানিস তো। তো আচ্ছা ঠিক আছে মুখস্থ করো এরকম টাইপের। আমার না মনে হলো যে এখানে কিছু একটা গোলমাল হচ্ছে, কী জিনিস একটা হচ্ছে ঝামেলা। আমার তখন অল্প বুঝতে পারলাম এই ছেলেটা ঘরাঞ্চিতে উঠে কিছু একটা দেখে টেকেছিল, এই মহিলা তো কিছু একটা বলছিল। তো এই ধরনের বারবার এরকম স্বপ্ন আসছে এরকম টাইপের। তো আমি না পরের দিন উঠে বারবার রোজ রাত্রেবেলা কারবারে অষ্টম করছি, তারপর তোমার জব করছি, কিছুতেই কিছু হচ্ছে না। তো সেদিন আমি উঠে এই ধরনের স্বপ্নগুলো দেখার পরে আমি ভাবলাম যে রাত্রেবেলা করে ঘুমাবো না আর, মানে ঘুমালে এই ধরনের জিনিসপত্র হচ্ছে। তো সেই আমি ঠিক করলাম দুপুরবেলা ঘুমিয়ে নেবো, সারা রাতটা জাগবো আমি। এবার কাজকর্ম থাকে, তো দুপুরবেলা তো ঘুমানো সম্ভব হয় না। তো রবিবার দিন ছিল, রবিবার দিন দুপুরবেলা ঘুমালাম। সেদিন আমি এমন একটা জিনিস দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে এই স্বপ্নগুলো কেন দেখছি বা কী মানে। আমি কি দেখলাম জানো তো, সেইটা যে ওই একই জিনিস দেখছি দুপুরবেলা একই ঘর, মানে যেখান থেকে আমার স্বপ্ন শুরু হতো। মানে আমি দেখতাম ওই স্বপ্নগুলোতে যে আমি ওদের বাড়ির একটা পার্টিকুলার ঘরে শুয়েছি, ওপরে কড়িকাঠ, আমি চোখ খুলেছি সেখান থেকে। তো আমি দেখছি উপরে কড়িকাঠ, এরকম বুঝে গেলাম সেই বাড়িতে আবার ফিরে চলে এসেছি। তো আমি তখন আস্তে করে এরকম এরকম দেখছি, এরকম করে উঁকি মেরে এরকম করে উঠেছি, উঠে ধরো যে মানুষ ঘুম থেকে উঠে চারপাশটা দেখে না, এরকম দেখতে গিয়ে হট করে চোখ পড়লো ওই যে ঘরটা যে আছে, ঘরটাতে, হ্যাঁ, মানে খুট ঠুট ঠুক করে এরকম আওয়াজ হচ্ছে। মানে কীরকম আওয়াজটা, মানে ধরো তুমি যে দেয়ালটা আছে তো, তোমার দেয়ালের ওই পাশ থেকে কেউ যদি দেয়ালটা টোকা মারে বা যদি খোঁড়ে, তাহলে যেরকম আওয়াজ হবে সেরকম খুট ঠং ঠং করে এরকম আওয়াজ হচ্ছে, ঠিক আছে। তো তখন আমি তখন উঠলাম, উঠে বললাম কে, মানে আমার মনে হচ্ছে কি দেয়ালের ওই পাশ থেকে আমার দেয়ালে কেউ মারছে, ঠিক আছে। এবার দেখবি এরকম হয় যে তুমি ধরো ওই পাশে দেয়ালে গেলে টক 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 করে করলে এই পাশে শোনা যায়, তো এরকম ঠং ঠং করে আওয়াজ হচ্ছে। তো আমি তখন আস্তে ঘর থেকে বেরোলাম, বেরিয়ে গিয়ে দেখছি কে করছে এরকম আওয়াজটা। তো পাশের যে ঘরটা আছে সেই ঘরটাতে খুলে দেখলাম দরজাটা অল্প একটু ফাঁকা করা, ঘরটা চারিদিক থেকে বন্ধ, অন্ধকার, অল্প ফাঁকা করা। সেই আমি অল্প ফাঁকা করা দরজাতে এরকম করে ঠেলে আমি তো ঢুকলাম। ঢুকে গিয়ে তখন আমি দেখলাম যে ওই মহিলাই, সেম মহিলাই, সে তার ঘরে আলমারি যেটা আছে, আলমারিটা আমরা দেখবো অনেক ঘরের মধ্যে না এরকম আলমারি রাখার জায়গা থাকে, ফাঁক এরকম ফোকর করা থাকে, যেরকম তোমার এই যে এখানে সেট আপটা আছে না, একটা জায়গায় ফাঁকা করা, এরকম ফাঁকা করা থাকে, সেখানে যেন আলমারি রাখা থাকে। আলমারিটা একটা দিকে সরিয়ে উনি যেন আলমারির পিছনে ঢুকেছেন, ঢুকে কিছু একটা দিয়ে দেয়ালে না এরকম করে মারছেন, ঠক 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 করে এরকম করে মারছেন। মারতে 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 একটুখানি না ঢুল করে একটুখানি একটু ঘষে গেল, পলেস্তারা খসে গেলো, একটু ইটফিট খসে গেলো। তো উনি তখন এরকম করে বেরোলেন, বেরিয়ে ঠিক আছে না আমাকে দেখতে পাচ্ছেন না, এরকম করে ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে একটা শাবল তুলে নিয়ে এলেন, এসব ধাম ধাম করে মারতে শুরু করলো, মানে ধর করে এরকম এরকম ভেঙে গেল পুরো জায়গাটা, ভেঙে গিয়ে দেয়ালের মধ্যে এরকম ছোট্ট একটা গর্ত তৈরি হলো। মানে অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছে যে গর্ত, কোনো অন্ধকারের মধ্যে কোনো সুড়ঙ্গ বা গর্ত থাকলে বোঝা যায় তো যে জায়গাটা গর্ত আছে, এরকম ছোট্ট একটা গর্ত তৈরি হয়ে গেলো। ভদ্রমহিলা তখন কী করলেন, এরকম শাড়িটা এরকম করে হাঁটু অব্দি বাঁধলেন, বেঁধে দিয়ে না ওই শাবলটা নিয়ে আর বাইরে এলেন, বাইরে এসে একটা টর্চ মতো গেটে ছিল, সেই টর্চটা নিয়ে এরকম টর্চ মেরে ওই গর্তের মধ্যে ঢুকে গেলেন, ঠিক আছে। তো ঢুকে গিয়ে তারপরে দেখছি ঢুকে গেছে, আমি ওখানেই দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ পরে ভদ্রবেলা এরকম বেরিয়েছি না, তার সারা গায়ে ঘাম এরকম টাইপের, তিনি সাবল টাবল ফেলে গিয়ে দৌড়াতে কোথায় একটা চলে গেলেন, গিয়ে দেখলাম কল ঘরের দরজা বন্ধ করে স্নান করছে এরকম টাইপের। আমি বললাম কী ব্যাপার, কী না কি এর মধ্যে কী আছে। তা আমিও এগিয়ে গেলাম, স্বপ্নের মধ্যে দেখছি, আমি এগিয়ে গেলাম, গিয়ে না এরকম অন্ধকারের মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছি, মানে খুব অন্ধকার ভেতরটা। আবার গর্ত যেটা হয়েছে আলমারির যে দেয়ালটা রাখা ছিল সেটা ভাঙা আছে, প্রচণ্ড অন্ধকার ওই জায়গাটাতে। এরকম দেখার চেষ্টা করছি কী আছে, এরকম কিছুই দেখতে পাচ্ছি না, টর্চও নেই আমার কাছে স্বপ্নের মধ্যে। হট করে ধূপ করে দুটো ধূপকাঠি জ্বলে উঠলো, আমি এরকম ঘাবড়ে গেলাম, স্বপ্ন ভেঙে গেলো সাথে সাথে, মানে জাস্ট ধূপকাঠি জাস্ট জ্বলে উঠলো এরকম করে, মানে জাস্ট আগুন না কিন্তু টপ করে দুটো ধূপকাঠি জ্বলে উঠলো এরকম। ভয় পেয়ে গিয়ে তখন আমি উঠে না হট করে আমার মনে হলো যে এটা একটা বিহিত করা চাই এবার, এটা টু মাচ। মানে আমি যখন ঘুম থেকে উঠেছি তখন শুনছি বাইরে ছেলেপুলে খেলছে, রবিবার দিন যেরকম বিকেলে আওয়াজ হয়, কাক টাক ডাকছে এরকম, মানে তোমার কোয়েল টোকিল ডাকছে, লোকজন এই বল ব্যাটের আওয়াজ হচ্ছে। তো তখন আমি সেদিন সন্ধ্যাবেলা এখন নরসিংহ কবচ করতে বসে, নরসিংহ কবচ শেষ করার পরে আমি কালভৈরব অষ্টকম করার পর তবে অনেকক্ষণ ধরে গুরুকে স্মরণ করলাম, এগুলো কেন হচ্ছে এরকম টাইপের, ঠিক আছে। তখন গুরু হঠাৎ করে আমাকে দেখলাম বুকের মধ্যে এরকম ফুটে উঠলো। আমি বললাম যে আমি কেন দেখছি এই জিনিসপত্রগুলো, আমি বললাম কি আমি এমনি দেখছি। তখন দেখছি বুকের মধ্যে এই যে আলো যে ফুটে উঠেছে এরকম, গুরুদেব আমাকে এরকম করছে। তা আমি তখন জিজ্ঞেস করলাম যে তাহলে এগুলো এমনি দেখছি না, গুরুদেব মাথা। তখন আমি হট করে, আমি কি ওই বাড়ির জন্য দেখছি, হট করে মাথায় প্রশ্নটা, আমি কি বাড়ির জন্য দেখছি। তখন গুরুদেব এরকম করে এরকম স্মিত হাসলেন এরকম। আমি উঠে গেলাম, উঠে গিয়েই প্রথম কলটা করলাম আমি ছেলেটাকে কল করে বললো শোন
তোর বাড়ি ঝামেলা মিটেছে? বলছে না ভাই, এরকম তো এখন তো সেরকম হচ্ছে, এমন তোকে যে আমি দিয়েছিলাম নরসিংহ কবচ করতে, কিছু সুবিধা হচ্ছে? বলছে হ্যাঁ ওটা করলে না হয় না, কিন্তু মাঝে মাঝে যেন থালা বাসন ছিল। এমন কি মাসির কী অবস্থা? এই তো বললাম মামাদের কি? মামাদেরকে সব কিছু বলেছি হ্যান ত্যান টাইপের। আমি বললাম যে এখন কি স্টেবল? তো বলছে হ্যাঁ এখন স্টেবল আছে, কোনো অসুবিধা টসুবিধা নেই। আমি বললাম আমি তোর বাড়িতে একবার আসতে চাই। বলছে হয় না কবে আসবি তুই? ঠিক আছে, আমি বললাম খুব কাজকর্ম আছে, আসতে চাই আমি জিনিসটা। তো আমি গেলাম, ঠিক আছে। বললো যে কবে আসবি? আমি তখন বললাম যে তুই বল কবে। তো বললো তুই একটা কাজ কর, তুই বুধবার দিন করে আয়, বুধবার দিন সবাই তো ওদের ছুটি আছে, সেই নাকি একটা কিছু একটা ছিল, ছুটি ছিল। আমি তো বললাম ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করছি, আমি শুধু অফিসটা বন্ধ করে রেখে দিই, একটা লিভ দিয়ে তোদের বাড়িতে আসছি। তার আমি কেন, দেখো আমি পরেও যেতে পারতাম, কিন্তু জানো তো শান্তিদেব, আমার মনে হয়েছিল যে স্বপ্নগুলো এত ট্রমেটিক ছিল না, মানে রোজ রাত্রেবেলা জিনিস হচ্ছিল, আমার ঘুম হচ্ছিল না, আমাকে যেতেই হতো। তো আমি অ্যাজ আর্লিয়েস্ট পসিবল যখন বুধবারে কথা বললাম, আমি সেদিন গেলাম। তো আমি যখন গেলাম তখন ওদের বাড়িতে ছোটো মামা ছিল, ওদের ওখানে বড় মামাও ছিল, মাসিও ছিল। এবার আমি তখন ওকে বলে রেখেছিলাম যে তুই যখন আসবি তখন মাকেও নিয়ে আসবি, কাকিমাকেও নিয়ে আসবি। তো যদি কাকিমা আমাকে জিজ্ঞেস করেছিল কেন কী হয়েছে, আমি বললাম ঠিক আছে কাকিমা তুমি আসো, আমি ওখানে বলছি বাকি জিনিসটা। তো বাড়িতে গেলাম, ঠিক আছে। বাড়িতে গেলাম, প্রথমে ওরা একটু বললো যে দুপুরবেলা করে গেছিলাম, বললো একটু খেয়ে দিয়ে নে, ভাত ভাত দিয়েছি এরকম টাইপের। আমি বলি কি থালা বাসন না ছড়া ব্যাপার হয়েছে? বললো সে তো হতেই থাকে এরকম টাইপের। তখন ছোটো মামা বলছে, ছোটো মামা ওখানে ছিল, বললো এই যে আজকালকার ছেলে পিলে জানি না বাবা, তুমি এরকম ইঞ্জিনিয়ারিং পড়েছো, তাও তোমার এইগুলো কেন এরকম মনে হয়? আমরা তো এইসব মাইটাই না। আমি বললাম যে হ্যাঁ আপনার সাথে আমার অনেকদিন আলাপ করার কথা ছিল, ঠিক আছে, আমি আপনার সাথে আলাপ করতে পারিনি, যে আপনি কি শুনলাম স্কুল টুলে পড়ার, এরকম আমি হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়েছি, বুঝতে পারলে তো? হ্যাঁ, তখন ও বলছে তখন সেও দেখলো যে ঠিক আছে, মানে তিনি আমার বিরোধী ছিলেন মূলত কথা, কিন্তু যখন আমি তার সাথে হ্যান্ডশেক হাত বাড়িয়ে দিই, অসভ্যতা আমি না করাটা, তখন আমাকে বললো যে কি ব্যাপার তোমরা যে কেন এইগুলো নিয়ে পড়ে থাকে, এগুলো সব মনের ভুল। এবার শান্তদ্বীপ ও যে বলছে আমি কোনো কথা শুনছি না, আমি আমার ডান হাত দিয়ে ডান হাতে হ্যান্ডশেক করছি, তো আমি তখন দেখছি ছোটো মামা যে আছে, ছোটো মামার এই আঙ্গুল থেকে একটা ছোটো আঙ্গুল বেরিয়ে গেছে, বুঝলে? ছোটো মাকে বললাম আপনার সাথে আমার কিছু কথা আছে, এটা নিয়ে কথা আছে, আপনি চলুন না ভেতরে, চলুন না। না কী কথা? আমি চলুন না ভেতরে কথা। গিয়ে আমি তখন বললাম যে যা বলছি আপনি প্যানিক করবেন না, রাখবেন না, একটু ঠান্ডা মাথায় বলবেন, কারণ আপনারা বাড়ি বেচতে চান তো? বলছে হ্যাঁ বেচতে চাই। কেন বেচতে চান? চাই বলে কেন? বারবার লোকজন চলে আসছে এরকম। ঠিক আছে, হচ্ছে না বাড়ি বেচা? তো বলছে না, বলছে বারবার লোকজন চলে আসে চলে যাচ্ছে এরকম, দেখো না একটু ঘাড়ের মধ্যে পড়ে টরে গেলো, এটা নাকি ভৌতিক কেস টেস। হ্যাঁ তুমি বা এইগুলো কী করে মানো, তোমরা অশিক্ষিত সমস্ত। আমি সব বুঝে নিলাম, সব বুঝে নিলাম। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, আপনি ঠিকঠাক উত্তর দেবেন না, কিচ্ছু বলবেন না। আচ্ছা, আপনি কাকিমাকে স্নান করতে করতে দেখতেন তো? বলেছি না লোকটা এরকম হয়ে গেছে, ঠিক আছে তো, মানে এরকম টাইপের। তুমি কী করে জানলে? আমি তখন বলি না না আমি দেখতাম না, মুখ থেকে কথা বেরিয়ে গেছে, কিন্তু আমি তো বাইরে গিয়ে বলে আমার কাছে এভিডেন্স আছে, কিন্তু কোনো এভিডেন্সই নেই আমার কাছে, প্রমাণ আছে কিন্তু। তুমি কোথা থেকে পেলে? আমি বললাম যেটা জিজ্ঞেস করছি সোজা উত্তর দিন, দেখতেন তো? এই মাত্র চুপ করে আছে। আমি তখন বললাম বাড়িটা শব্দবন্ধন আপনি করতেন তো? তখন সে আমার মুখের দিকে তাকিয়ে আছে, হা করে এরকম। আর আপনি শব্দবন্ধন করতেন বলেই না সবাইকে বলে বেড়াতেন না বাড়িতে কিছু নেই, মনের ভুল, যাতে আপনি যে কাজটা করে বেড়াতেন এটা বন্ধ করা যায়। তখন আমাকে বলছে হ্যাঁ তুমি কে গো, কে বলো তো তুমি? ঠিক আছে, এবার যেই কথাটা বলেছে, আমি একটা গুরুর নাম এরকম মনে করো, মাথায় এরকম করে হাত দিয়ে দিয়েছি, মাথার মাঝখানটাতে যেই দিয়েছি, ঠিক আছে তো ওই রকম করে, মানে তুমি কেউ দেখো, তুমি কোনো যদি হাত ঢোকাও কোনো প্লাগ অন করা আছে, তোমার কীরকম লাগবে? লাগবে তো? যেই আমার দিয়ে ছোটো মারা এরকম করে উঠেছে, এরকম করে, এই তুমি কে? আমি বলছি যেটা জিজ্ঞেস করেছি সোজা উত্তর, শব্দবন্ধন করতে কি না? তখন আমাকে বলছে যে তুমি কি অনেক বড় তান্ত্রিক বা তুমি এরকম কিছু? আমি বললাম না সেসব কিছু না, আমি যেটা জিজ্ঞেস করছি শুধুমাত্র সেটার উত্তর। তো না হ্যাঁ, আমি কে শিখেছিল? কাকিমা। তাদেরকে মাথা নিচু করে আছে। আমি বললাম কাকিমা ব্ল্যাকমেল করতো না? এবার তখন না ছোটোবেলা দেখছি, মানে যে বলতে চাইছে জানো তো, মানে কথা যেন গলায় এসে আটকে আছে, সে আর বলতে পারছে না। আমি তখন জিজ্ঞেস করলাম টমেটো চাষটা কেন করো? তুমি যে এখানে টমেটো চাষটা করো কেন? আমাদের কীরকম তাকিয়ে আছে, চোখ লাল হয়ে গেছে, বুঝতে পারলে তো, থমথমে তাকিয়ে আছে, ঠিক আছে। তখন বললাম আংটিটা কোথায়? তো সে আমার দিকে এরকম করে তাকাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। এমন কোথায় আংটিটা? ছোটো মা চুপ করে বেরিয়ে চলে গেলে, গিয়ে ঘর থেকে
একটা ছোট কাচের একটা বাক্স নিয়ে এলো, দেখবে না মেকআপের বাক্স থাকে, এটা তার মায়ের মানে মেজ বউ যে আছে তার মেকআপের বাক্স ছিল, খুলেছে, সেখানে ছোট্ট আংটিটা দেখে এরকম করে আংটিটা নিয়ে এরকম করছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমি বললাম যে তুমি এত বড় একটা অন্যায় করেছো, ঠিক আছে, তার পরিবর্তে এই যে তুমি আংটিটা আছে এটা কোনো সৎ ব্যবস্থাও করোনি, তোমাকে একজন ব্ল্যাকমেল করলো, তুমি তারপরে সে ভয় চোট করে গেলে মেনে নিতে লোকজনের সামনে গিয়ে, মেনে নিতে জিনিসটার সামনে গিয়ে, তখন দেখি চোখ দিয়ে জল পড়ছে এরকম। আমি বললাম আমি যার আংটি ভাবছি তারই তো, দেখি এরকম করে চোখ চুপ করে আছে, ঠিক আছে। আমি বললাম এবার আসো আমার সাথে, ঠিক আছে। তো আমাকে বললো না তুমি যাও, আমি এখানে একটু বসি। দেখি এবারে একটা মানুষ ভেঙে পড়লে যেরকম হয় না, সেরকম আংটির হাতের মধ্যে নিয়ে এরকম উঠানের মধ্যে এরকম বসে আছে, হা করে আকাশের দিকে তাকিয়ে, খোলা তো মাঝখানটা তাকে। তখন আমি বুঝলাম যে মানুষের জানো তো কিছু কিছু সময় থাকে যখন মানুষকে একা ছেড়ে দিতে হয়। আমি তখন বললাম যে ঠিক আছে তুমি বসবে, তুমি কদিন অন্তর অন্তর শব্দ বন্ধন করতে, কারণ এই বন্ধন যেগুলো আছে না করে যেতে হয় কন্টিনিউয়াসলি, একটা সময় পরে কেটে যায়। বললো করতাম এরকম, মানে বিশেষ বিরতিতে এরকম হতো, তুমি তো সবই জানো আমাকে। তো বললো ঠিক আছে, আমাকে বললো আমাকে একটু একা থাকতে দেবে, যে থাকো তুমি একা। ভেতরে গেলাম, গিয়ে তো মাসিকে বললাম ছোটো মার সাথে কথাবার্তা হয়ে গেছে, বাড়ি বিক্রির সমস্ত ঝামেলা হয়ে গেছে। এবার আমি ঢোকার আগে না, আমি যে ভেতরে আগের উঠানটাতে যাবো না, আমাকে নিজেকে একটু তৈরি করে নিলাম যে আমার মুখে যেন এইখানে যা কনভারসেশন হচ্ছে তার কোনো ছাপ না থাকে। আমি ঢুকে দরজাটা আটকে দিলাম দুটো উঠানের মাঝখানে। বলো ছোটন কোথায়? আমরা আছে ওটা। কাকিমাকে আমি চোখের সাথে বললাম, কাকিমা তখন তো বড়ো মা বললো কী ব্যাপার কী হয়েছে, মাসি বললো কী হয়েছে, তখন কাকিমা বললো কিছু না, তো ছাগ না, ও একটু ছোটো থাক, তো এখানে বসতি বসে, তখন আমার ভাত দিলে এবার খাচ্ছি আমি, খেতে তো খাবে না, আমি মামা পরে খাবে, ঠিক আছে। আমাকে আমার বধূটা পাশে বসে আমাকে বলছে এই কী রে কী হয়েছে, ঠিক আছে। তো আমি খেতে খাওয়া দাওয়া হলো এরকম টাইপের, দেখা নেই কিন্তু, হ্যাঁ। আমি তখন বললাম শোন, তো ছোটো মাকে দেখে এত যে কোনো উল্টাপাল্টা কিছু করেছে কি না, তো আমার কী উল্টাপাল্টা করবে, আমরা দেখবি গিয়ে কোনো ঘরের দিকে দরজা বন্ধ করেছে কিনা। বললো মা এটা কি, আমার তো ছোটো মামা কিন্তু কিছু একটা ভালো মন্দ করে ফেলতে পারে। কী ভালো মন্দ করবে বলো, আমি বললাম যে করতে পারি, তুই চা না, কিছু বলিস না লোকজনকে। এবার ও না আমাদেরকে এরকম তাকাতে গিয়ে দরজাটা খুলে ভেতরে উঠান ঢুকে গিয়ে তখন আমাকে এসে আবার এরা আমার দিকে তাকাতে এরকম আসলো, ঠিক আছে। আমার কি সব ঠিক আছে? বললো মামা উঠোনে বসে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। আমি বললাম ঘুমাচ্ছে তো? বলছে হ্যাঁ ঘুমাচ্ছে, আমি দেখে এসেছি, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, দরজাগুলোতে আগল দিয়ে লক করে দিয়ে, যাতে কোনো দরজার ভেতরে না ঢুকতে পারে, আর মামার হাতের কাছে কোনো শার্প অবজেক্ট কিছু রাখবি না, ঠিক আছে। এমন যা তো গিয়ে ওগুলো তো সে ব্যবস্থা করতে আমাকে তখন মাসি জিজ্ঞেস করছে কী ব্যাপার গো, কী হয়েছে গো? আমি তখন মাসিকে বললাম মাসি তোমার তো শরীর এখন ঠিক আছে, কই কটা দিয়েছে তোমাকে সেলাই? দেখো না এরকম 14টা সেলাই দিয়েছে, বলে খুব বাজে অবস্থা, চলো একটু উঠোন বসা যাক এরকম টাইপের। হ্যাঁ, তখন ওই মামা বললো যে তোর জন্য কোল্ড ড্রিঙ্কস এনেছি, হ্যাঁ। এবার যেই মামা বলে এরকম করে আসতে গেছে কোল্ড ড্রিঙ্কস এনেছি, ঠিক আছে। আমি মামা যেই এসছে, মানে আমি ধরো একটা দিয়ে দাঁড়িয়েছে, মামা উঠোনটা দিয়ে উঠে সিঁড়ি দিয়ে উঠে তোমার হলে গিয়ে সেটা করবে, মানে হাতের মধ্যে একটা দুটো গ্লাসে, কাচের গ্লাসে এরকম তোমার কোকোকোলা নিয়ে এসছে, বুঝতে পারলে তো? এরকম কোকোকোলা নিয়ে আসছে, বড় মামার কথা বলছি। সে উঠছে, যে উঠেছে, এবার হট করে আমি ধরো যে দাও আমাকে ধরি, আমি এই জায়গাটা দিয়ে গেছি, তখন আমার না এরকম গ্লাস, মানে প্লেটের মধ্যে রাখা একটা গ্লাসের মধ্যে দুটো গ্লাস এরকম আছে, তার মধ্যে মামা এরকম নিয়ে উঠছে। এবার তখন আমি দাঁড়িয়ে আছি হলে কি তোমার যে রোয়াকের যে জায়গাটাতে, সেখান থেকে এরকম রান্নাঘরটা দেখা যায়, মানে পেরিফেরাল বিছানায়। আমার একবারের জন্য মনে হলো পেরিফেরাল বিছানায় রান্নাঘরের ভেতরে একটা ছোট হাঁড়ি মতো কিছু, এটা ধীরে হাওয়ায় লেভিটেট করতে শুরু করেছে, মানে আমি দেখছি, মানে এরকম টাইপের চোখ এরকম করে আস্তে আস্তে উঠছে আবাতে। যেই উঠেছে আমি আমাকে এরকম ধাক্কা মেরে দিয়েছি, এরকম করে রাট করে পড়ে গেছে, থালা ঠাট করে উঠানে পড়ে গেছে, কাঁচের গাছ ভেঙে গেছে। যেই যে পড়লো আমাদের দুজনের মাঝখান দিয়ে, যে অ্যালুমিনিয়াম হাইট আছে, সোজা ছিটকে বেরিয়ে একদম টাং করে গিয়ে একদম ওই পাশে গিয়ে যেখানে বাগানটা করছিল ধাপ করে গিয়ে পড়লো এরকম টাইপের, ঠিক আছে। এবার ওগুলো কী রে, ঠিক আছে। এমন হ্যাঁ তাড়াতাড়ি দরজাটা দাও, দরজাটা দিয়ে আমরা ভেতর থেকে এরকম আগুন লাগিয়ে দিলাম, বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়ে হুড়কো জেনে দিলাম। আর যে হুড়কো টেনেছে না শান্তদ্বীপ, এবার দরজাটার ভেতর ঠাড়াং মানে এরকম ঠেলছে, মানে ভেতর যেন কেউ আটকে আছে, ঠেলছে। আর ভেতর থেকে শুনছি, মায়েরই বলছি, নিজের শব্দ আমরা সবাই শুনেছি, খোল খোল এরকম করে আওয়াজ হচ্ছে। আচ্ছা, দরজাটা দিয়েই আমি সাথে তোমার
পর্তশগ্ন মহাগ্র পর্বত পাত মহাবীর আগযুক্ত মহাবিষ্ণু দক্ষিণত মহাজালসন রহিত পশ্চিমে পাত সর্বেশ দিশিমে সর্বতোমুখ নিসিংহ পাত এবং সোমাং ভূষণ বিগ্রহ শানাং পাত ভদ্রমে সর্বমঙ্গলদায়ক সংসার ভয়ত পাত মৃত্যু মৃত্যুরি কেশরী বলে। আর দরজাটা এমন একটা দিকে ছিল রান্নাঘরেরটা, ওই দিকটা হলো বাড়ির যে আছে না, বাড়ির সেটা হলো বায়ুকোণ, ঠিক আছে? তা বায়ুকোণ যেহেতু আমি সাথে সাথে এরকম করে আমি ওইখানটাতে তোমার বললাম যে ঘরের মধ্যে ইসে আছে, প্রদীপ টদীপ বা কিছু আছে, আগুটাকে তাড়াতাড়ি নিয়ে আসো। তো একটা প্রদীপ নিয়ে এলো, যেটা দুটো পুজো টুজো করে, একটা পিতলের প্রদীপ ছিল, আমার তাড়াতাড়ি জ্বালো এটাকে, ওই ইসে ছিল তোমার হলে গিয়ে সর্ষের তেল ছিল, প্রদীপটা এরকম জ্বালাম, জ্বালিয়ে দিয়ে তারপরে আমি প্রদীপটা দিয়ে ওই ঘরের যে ওই যে রান্নাঘরের যে দরজাটা আছে সেখানে বললাম ও নমো ভগবতে নরসিংহায় নমঃ বলে এরকম করে একটা এরকম করে তিনবার আমি এরকম তোমার হলে গিয়ে দরজাটা যে আছে তাকে আরতি করে দিলাম, করে দিয়ে প্রদীপটা প্রণাম করে বললাম যে রেখে দিয়ে আসো, ঠিক আছে? তো এবার সেই যে হলো একটু থামলো এরকম টাইপের জিনিসটা, একটু ধাক্কাটা এরকম করে থামলো, বুঝতে পারলে? এবার অনেকে ভাববে এই যে কথাটা যেখানে বললাম যে দরজা আটকে গেলে ভূত আটকে গেল এরকম টাইপের, তুমি যদি তাকে দিগ্বন্ধন করে দিচ্ছ দরজাটার, সে বেরোবে কোথ দিয়ে? ঠিক আছে? তখন ঢাকা 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 এরকম করে যাচ্ছে, এরকম করে ঠেলছে, বুঝতে পারলো? এরকম করে একবার করে ঠেলছে, এরকম। তখন যেরকম ঠেলছে তখন আমি ওকে একটা বললাম যে, আবার যখন ঠেলছে আমি তখন বললাম, ওদিকে তাকালাম, তাকে একটা খুব বাজে একটা গালাগাল দিলাম আমি ওকে, দিয়ে তখন বললাম তুই ওর ভেতরেই থাক, ওখানেই থাক, ঠিক আছে? চুপ করে ওখানে থাক, এরকম টাইপের। সে ওখানে বলছে যে একবার আমায় বেরোতে দে, গালাগাল দিয়ে তোমার থাক, বেরোতে হবে না, ওখানে থাক। তোর মাসি এরকম অবাক হয়ে, তুমি আমাদের বাড়িতে কী আছে? আমি তখন ঘুরে বললাম আপনার মা। তো বলছে মানে আপনি কী করেছিলেন মায়ের সাথে? আপনি মায়ের সাথে কী করেছিলেন ওই টমেটো গাছের ওখান থেকে? বস্তায় কী পড়েছিলেন? এবার না মাসি না তখন এটার জন্য মানে এমন কি মানে, তখন মাসিকে গেম ধরে এরকম হাতটা ধরে মানে কী করেছিলেন মায়ের সাথে? আপনার বাবা তো সেদিন বেরিয়ে গেছিলেন, যে ঘটনাটা যে শুনলাম, আপনার মা গলা দিলে কোনো কী করেছিলেন? আপনার বাবা ওখানে কী দেখেছিল? ঠিক আছে? তো যে কী দেখবে তখন ওই যে মা যে দাঁড়া কী দেখবে, কী ব্যাপার? তখন মামা না মানে এরকম করে তোমার হলো গিয়ে যে কাজগুলো ভেঙে গেছে ওগুলো সরাচ্ছে যাতে পায়ে না লাগে। আমার কাকিমা বলছে কী রে কী হয়েছে রে এরকম টাইপের। আমার গলা শুনে ওইখান থেকে এসে চলে এসছে, আমার বন্ধু চলছে কী ব্যাপার কী হয়েছে এরকম টাইপের। তখন আমার সে কোনো সত্যি করে বলুন, বস্তায় কী পড়েছিলেন ওখান থেকে, কী ছিল ওর মধ্যে যেটা দেখে আপনার বাবা এরকম হয়ে গেছিলো? ঠিক আছে? তো তখন তো না মানে কি আমার ছোড়দা ছিল তো আসি এরকম মুখ ঢুকে এরকম হ্যাঁ ছি 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 ছি, আপনি জানতেন এই ব্যাপারটা? তা বলো বিশ্বাস করো বাবা আমি জানতাম না, আমি কিচ্ছু জানতাম না। আর সে কী হয়েছে চুপচাপ এখানে বলুন। তখন বড় মা বলছে কী ব্যাপার কী হয়েছে জিনিসটা? তখন মানে ছোটো মা কিন্তু তখন ভেতরেই, আমি তখন কাকিমা বলছি কী, আমি শোনো কাণ্ড এবার শোনো। তখন এবার মাসি তখন বলতেছিল, তো মাসি বলছে কী হয়েছে, কী করেছিস তুই? তখন বলুন কী ছিল? তার মাসি তখন ভয় আমতা করে এরকম বলা শুরু করলো, ভয় পেত তো দিদিকে, বলা শুরু করলো যে যখন এবার বলি ওই যে ছোটো মা বেরিয়ে চলে গেল, ওই যে যখন মানে ছোটো যে ভাই ছিল মানে ওই যে বংশে তো আমি বলেছিলাম যে দাদু যিনি আর কি তোমার পাণ্ডুয়া থেকে এসেছিলেন, তার 3 ছেলে, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে। বড় ছেলের বড় মেয়ে আর একজন ছেলে, ওই ছেলে হলে গিয়ে বড় মামা আর বড় মেয়ে হলে গিয়ে কাকিমা, এরা দুজন সিবলিং। মেজো যে আছে মেজর একটি বড় ছেলে একটি ছোট ছেলে, মেজর যে বড় ছেলে আছে সে হলো গিয়ে ছোট মামা, আর ছোট ছেলে যে আছে সে মিসিং হয়ে গেছিলো, আর ছোট যে ছেলে আছে ছোট ছেলে এক মেয়ে যে হলো মাসি, বুঝতে পারলে? এই যে ছোট যে ছেলে আছে সে যে বেরিয়ে চলে গেল ঘর থেকে, সেবার বললাম না ফিরে কোনো দিন নির্দেশ হয়ে গেল, চন্দননগরে পরবর্তীকালে পাওয়া গেছিলো একটা লাশ, সেটাতে একটা ডাউট আছে যে ওটা তারই কিনা, এটাও বলেছিলাম আমি জিনিসটাতে। তখন আমাকে মাসি বলা শুরু করলো, তারপর থেকে জাস্ট মামা বেরিয়ে যাওয়ার পরে মেজো সেতে গিয়ে বললো মেজো ভাইকে যে এরকম, সে কী বলছিস বললো না, হার্ট অ্যাটাক হলো, তাকে হাসপাতালে নিয়ে চলে যাওয়া হলো। তারপর তো বাড়িতে কে ছিল? তারপরে বাড়িতে এই ছোট বউ ছিল এবং তার মেয়ে মানে মাসি ছিল। তো বেরিয়ে যাওয়ার পরেই প্রথম যে কাজটা করেছিল সেটা ছোট বউ গিয়ে আগে বাইরে দরজাটা আটকে ছিল ভেতর থেকে, দিয়ে কোদাল নিয়ে এসে এখানে কোপাতে শুরু করছে, মেয়েকে বলেছে এক্ষুনি এখানে একটা বস্তা নিয়ে আয়, পিছনে বস্তা রাখছে, মেয়ে গিয়ে বস্তা নিয়ে কি দাঁড়িয়েছে, ঠিক আছে? দাঁড়িয়ে এবার মেয়ে কী করেছে, মেয়ে এরকম বস্তা ধরেছে আর ভদ্রমহিলা এরকম মাটি কুপি এরকম করে তুলছে বস্তার মধ্যে ওখান থেকে, ঠিক আছে? এবং সেই মেয়ের তখন চক্ষু ছানা বড়া হয়ে গেছে, মানে মাসি আমাকে বলছে জানো তো বাবা আমি এত ভয় পেয়ে গেছিলাম, আমি দেখছি এই যে মাটি আছে মাটির সাথে না এরকম কিসে না কিছু হাড় গড়ে উঠছে, সে এরকম করে না মানে যেন মনে হচ্ছে মানুষের হাতের এরকম এই জিনিসগুলো উঠছে, মানে বাচ্চার কোনো একটা হাড় এরকমভাবে উঠছে।
আমি তখন বললাম যে আপনি তখন বুঝতে পেরেছিলেন? বললো আমি না কিছু বুঝতে পারিনি, কিন্তু জানো তো তারপরে এমন একটা জিনিস এরকম করে মানে সব কিছু তুলে আমাকে, আমি খুব বললাম যে মা আমার খুব ভয় করছে এইগুলো এখানে কেন, তো আমরা চুপ করে যেটা করছি যেটা করতে বলছি সেটা কর। মনে হচ্ছে শান্তদীপ আমি স্বপ্নের মধ্যে জিনিসটা দেখেছিলাম। আমি তারপরে কী হলো, তারপরে বললো যে এরকম আমার মায়ের সাথে আমি বেরিয়ে চলে গেলাম। মা তখন গিয়ে একটা রিক্সা ধরে ওই বস্তাটা দিয়ে আমার সাথে ঘাটে গেল, গঙ্গার ঘাটে গিয়ে অনেকক্ষণ ধরে খুঁজে এমন একটা ঘাট বের করলো যেখানে চট করে লোকজন নেই। আমাকে বললো তুই রাস্তা দাঁড়িয়ে থাক, দেখ যাতে কেউ না আসে। এবং তখন মা ঘাটে ঠিক নামলো না, কোথায় নামলো জানো তো, ঘাটের পাশে যে কাদা আছে না, মানে ঘাটেতে কেউ না কেউ আসবেই, কিন্তু তুমি দেখবে যেখানে নৌকা টোকা বাঁধা থাকে দেখেছো কাদা টাদা, সেইখানটাতে নামলো। নেমে গিয়ে ভেতরে গিয়ে মা তখন কী করলো, এরকম বস্তা থেকে ছুঁড়ে একটা হার তোমার জলের মধ্যে ফেলতে শুরু করলো। আমি একবার এসে দেখছিলাম, আমাকে মা বললো তুই এখানে কী করছিস, তুই যা ইসেতে যা, রাস্তায় যা, কেউ আসছে কিনা। তারপরে গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়ালো আর এরকম করে একটা করে হাড় এরকম করে জলের মধ্যে ছুঁড়ে ফেলে অনেকক্ষণ পরে দেখলাম মা এরকম করে বস্তাটা ফেলে দিল, বস্তাটা এরকম খালি বস্তা এরকম ঝেড়ে আর এরকম করে করছে। আমি মাকে বললাম মা তোমার হয়ে গেছে, লোকজন আসছে তো। হ্যাঁ, তো তখন মানে ওটাই বলতে গেছিলো, এরকম করে ঝেড়ে দিয়ে তারপরে হট করে মা দেখলাম এরকম করে না ইসের মধ্যে দেখলো, মানে ওই কাদার মধ্যে কিছু একটা দেখলো, মানে যেখানে ঝাড়ছে সেখানে কিছু একটা পড়েছে, মানে কাদা জল জায়গাটাতে। এইখানে বললো যে আমার মা এরকম করে হাত এরকম কষলে একটা ছোটো জিনিস বের করে সেটাকে গঙ্গা জল এরকম করে ধুয়ে নিয়ে এরকমটা বললো এটা কাজে লাগবে বলে নিয়ে সেটা মা এরকম করে এরকম আমাকে বললো নেট ধর, কারণ হাতে কাদা ছিল। এবার ওই যে ফ্রক ছিল, ফ্রকে একটা পকেট ছিল মানে মাসির, তাকে দিল। এবার সেই এটা দেখে না মাসির চক্ষু ছানা বড়া হয়ে গেছে, এ তো ছোড়দা। তখন মা গলা টিপে ধরেছে, রাস্তার মধ্যে একদম চুপ, কোনোদিন শুনি তোকে আমি কিন্তু গঙ্গা জলে ভাসিয়ে দেবো, এই গঙ্গায় ভাসিয়ে দেবো এরকম করে। তখন সেই ভয় ছোটে ছোটো মাসি চুপ করে রইল। তারপরে যে জিনিসটা আছে সেটা হলো গিয়ে ঘরের মধ্যে আসলো। তারপরে ছোটো মাসিকে বললো আমি এখন ঘরের দরজা বন্ধ রাখবো কিছুক্ষণ, আমি ভেতরে আমার কিছু কাজকর্ম আছে, জিনিসগুলো করব। এই যে আংটিটা আছে এই আংটিটা তুই মানে মেজদা যে আছে, মেজদা মানে হলে গিয়ে মেজো ভাইয়ের বড় ছেলে, কারণ এই যে মাসি যে আছে মাসির কাছে বড়দা হলে গিয়ে বড় ভাইয়ের মানে বড় ছেলের যে ছেলে, আর মেজদা হলে গিয়ে মেজোর বড়জন, আর ছোটদা হলে গিয়ে মেজোর ছোটজন, ওই জন্য বলে ছোটদার এরকম। তো তখন এবার বুঝতে পারলে তো কোন আংটিটা, যে আংটিটা হাতের মধ্যে ধরে মামা চোখের জল ফেলছিল, কেন চোখের জল ফেলছিল বুঝতে পারলে এবার জিনিসটা। তো এই যে ব্যাপারটা যে আছে এইখানটাতে, তো বললো এইটা যে আছে এইটা যে তোর যে মেজদা আছে মেজদাকে বলবি আমি যেটা করতে বলেছি সেই জিনিসটা যদি মেজদা না করে তাহলে মেজদা যেটা করেছে সেটা আমি সবাইকে বলে দেবো, তুই জানিস সেটা। এবার তখন ও বললো আমি কি জানি মা, তোকে যেটা বলতে বলেছি তুই সেটা বলবি, এমন করে ধমক দিয়েছে। তোমার আচ্ছা ঠিক আছে মা বলবো, আর যদি কাউকে কিছু মুখ খুলিস আজকে যা দেখেছিস তো কিন্তু মিরে ছাল চামড়া তুলে দেবো। এবার ছোট যে বউ আছে সে মারতো তার মেয়েকে, এটা মিথ্যা কথা না, খুব মারতো। এবার সে ভয়ের চোটে না সে মাসি তখন চুপ করে রইল। তখন বললো আমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকবো, একদম ডিস্টার্ব করবি না, কিছু হয়ে যাক বা যা কোনো আবার শুনিস ডিস্টার্ব করবি না। আর তোর যদি মনে হয় তুই যদি ভবিষ্যতে যদি এরকম হয় যে আমি মারা গেছি বা এরকম যদি কিছু হয়, তো মা আমার তুই কী বলছো না, যদি বলছি এটা ভালো করে শোন, যদি মারা গেছি তোর যদি মনে হয় তা তুই একটা কাজ করবি, তুই আমার যে তোষক আছে তোষকের তলায় একটা ছোট্ট টিফিন বক্স পাবি, ঠিক আছে? সেই যে টিফিন বক্স যেটা আছে ওই টিফিন বক্স থেকে ওর ভেতরে একটা জিনিস পাবি, সেই জিনিসটা নিয়ে বাইরের বাগানে গিয়ে পুঁতে দিবি তুই, ঠিক আছে? বল কী পাবো মা, তোকে যেটা বলছি কর সেটা। আর গিয়ে রান্নাঘর থেকে সুপুরি কাটার জাতিটা নিয়ে আয়, জাতি জানো তো এটা সুপুরি কাটে এরকম, গিয়ে তারপর দরজা বন্ধ করে দিল। তারপরে ঘটনা তুমি জানো, যথারীতি ওরা হাসপাতাল থেকে এলো, এসে যে বড় ছেলে যে আছে মানে বড় মামা যে আছে সে দেখলো দরজা বন্ধ, জিজ্ঞেস করলো যে মাসিকে যে কী ব্যাপার তোর বাড়ির দরজা বন্ধ করলো, ছোটো মা কোথায়, বললো দরজা খুলছে না, অনেকক্ষণ ধরে ধাক্কা করে যখন খুলতে পারলো না তখন দরজাটা ভাঙলো, ভেঙে গিয়েই করে দেখতে পেলো, দেখে আবার দরজাটা বন্ধ করে দিল, দেখি বললো এই পুলিশ ডাক লোক ডাক। মনে আছে যে এরকম ছাদ থেকে ঝুলছিল যে ঘরের ছাদটা ওরা ভাঙলো পরবর্তীকালে। এবার তখন মাসিকে বললাম যে আপনি পেয়েছিলেন ওইটা? বলছে হ্যাঁ। আর কখন পেয়েছিলেন? বললো ওরা যখন ওই মাকে নিয়ে গেল না পুলিশে পোস্টমর্টমের জন্য নিয়ে গেল, তখন আমি আস্তে করে চুপ করে গিয়ে টিফিন বক্সটা বের করে গিয়ে আমি জিনিসটা নিয়ে গিয়ে এমনকি কোথায় বলছে আমি পুঁতে দিয়েছি। কোথায় পুঁতেছেন? চুপ করেছে। কোথায় পুঁতেছেন? আবার না বললে কিন্তু আরও বিপদ হবে, কোথায়? ঠিক আছে তো? আর তখন আবার সে শুরু হয়েছে এরকম করে রান্না করে ঢা 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 এরকম করে হচ্ছে। আর যে বলছি না এরকম টাইপের, কোথায় যখন বললাম এরকম করে আমাদের সবার পায়ের তলায়, সব বুঝলাম জিনিসটা,
বাইরে খেয়ে পড়লো। কাকিমা এরকম পায়ের দিকে তাকালো, বড় মামা এরকম তাকালো, এরকম মাসি তো এরকম এরকম করছে। আমি বললাম সব বাদ, কোথায় আছে সেই জিনিসটা, ঠিক আছে। আর ঠিক এই সময়তে প্রথমবারের জন্য আমি একটা অন্য ভয়েস পেলাম। আমার বা কানে কেউ পুরুষ কণ্ঠে বলল, চলে যা, ঠিক এইভাবে, চলে যা, খুব হালকা এরকম 3-4 বার এরকম বললো গলার মধ্যে। অ্যান্ড আই ওয়াজ টোটালি আনপ্রিপেয়ার্ড ফর দিস থিং। যে মুহূর্তে আমি জিনিসটা শুনলাম না, মানে ইট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড। মানে আমি জিনিসটা কল্পনা করিনি এরকম করে। আমি মানে শুনে আমি হট করে এরকম করে তাকালাম, কী ব্যাপার, কী হয়েছে এরকম। এবার আমি যে ঘুরে এভাবে তাকাচ্ছি যে কীরকম, এই যে আমি যে ঘুরছি না, এই তুমি শান্তটি আমার সামনে বসে আছো, আমি যদি ঘুরি আমি দেখবো তুমি সামনে বসে আছো, তো সেটা আমি খুব ফাস্ট বিছানা পেরিফেরালি দেখতে পাবো। তো আমি যে ঘুরলাম, আমি দেখছি এখানে মাসি বসে আছে, এখানে কাকিমা দাঁড়িয়ে আছে, এখানে বড় মামা দাঁড়িয়ে আছে, আমার বন্ধু দাঁড়িয়ে আছে তার পিছনে, এবং যে তুলসী মঞ্চের পিছনে আরেকজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। একদম দেখলাম, স্পষ্ট দেখলাম, এতটা লম্বা কালো যেরকম তোমার এরকম চুল এরকম টাইপের ঘন কালো, সারা গায়ে এরকম তোমার হলো গিয়ে রুদ্রাক্ষের মানে ল্যাংটা এরকম টাইপের। এবং ওইখানে দেখলাম এক ঝলকের জন্য চোখের জায়গা দুটো অল্প ধূপকাঠি, মানে এই যে ঘোরালাম তাতে এরকম দেখলাম। আচ্ছা, এবং সেই যে দাঁত এরকম টাইপের, এবার কিন্তু যেন মনে হলো হাসির দাঁত না, মানে যেন এরকম করে যদি কেউ দাঁত করে থাকে তাহলে যেরকম লাগে সেরকম টাইপ দেখে আমি শার্টকাট মুখটা ঘোরালাম। ঢুকেই তখন আমি বললাম যে আমি বললাম যে কোথাও বসা যাবে, বসলাম ওরকম। তখন আওয়াজ হচ্ছে কিন্তু এবার তখন খুব বেশি জোরে হচ্ছে, মানে যেরকম করছি ধুম, আবার খুদির সঙ্গে ধুম এরকম টাইপের। আমাকে কাকিমা বলছে, তুই শিওর এই বাড়িটা বেঁচে যাবে? এই তো তখন বড় মা বলছে যে দেখো তোমার যা কিছু করার হয় বলো, তুমি যদি না পারলে আমি কাউকে বলো, আমরা অন্য কাউকে আনবো, কিছু হবে না। তোমার যদি মনে হয় না কাউকে আনার কথা, কিন্তু এখন তো এখানে এটা স্টার্ট হয়েছে। আর যেরকম টাইপের, হ্যাঁ পাশে এরকম করে যেন গড়গড় কুকুরের মতো এরকম বলছে আমাকে সত্যি তো। পাশ থেকে। তখন আমি এবার বসলাম, বসে এবার পুরো নরসিংহ কবচ করা স্টার্ট করলাম। অথা সিনিয়র সিংহায় কবচন করে একদম পুরো স্টার্ট করলাম। করে শেষে যখন বললাম যে ওরকম গর্জন করে আছে, তারপরে এখানে বলছি যে গর্জান্তাং নিজে বসে পড়ালাং স্ফোটায়ন্তাং হটান্তাং রূপন্তাং তাপায়ন্তাং দিবিদিজাং শেপায়ন্তাং সেবন্তাম ক্রান্তান্তাং রোশয়ান্তাং দিদিশাতাং সংহরন্তাং ভরন্তাং বিক্ষন্তাং ঘূর্ণান্তাং সারণিকার সাধু শ্রী দিব্য সিংহাং নামামি। এই যেই যখন আমি এই জিনিসটা যখন শেষ করলাম লাস্টে এই ব্যাপারটাতে, তখন যে ব্যাপারটা হলো সেটা হলো গিয়ে তোমার আস্তে আস্তে যে পাশে আমার কানের কাছে করে এরকম যা ধীরে 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 শব্দটা মিলিয়ে গেল। আর যে মাটির সামনে যেরকম ধূপধূপ এরকম আওয়াজ থেকে ধীরে ধীরে ওটা শান্ত হয়ে গেল। তখন না সবাই আমাদেরকে মানে খুব অদ্ভুত তাকিয়ে আছে। তো বলে এই মন্ত্রটা শিখিয়েছিলি না? বলছে হ্যাঁ, এটাই এই জিনিসটা। তখন কাকিমাকে বললাম যে কাকিমা এই বাড়িতে দুটো বড় বড় গন্ডগোল আছে। তখন বলে কী জিনিস? বলে বাড়ি থেকে বেরিয়ে যাবো কি এখন? আমরা কোথাও বেরোতে হবে না, কোথাও যেতে হবে না, এত ভয় পার কিছু নেই, এখানেই থাকো, কেউ কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে। আমি তো বলছি যে আমার গুরুদেব আমার হৃদয়ে আছেন, তো আমি গুরুর নামে বলছি, কেউ কিচ্ছু করতে পারবে না এখানে, জাস্ট স্টে হেয়ার। কিন্তু ততক্ষণে শান্তদ্বীপ আমি বুঝতে পেরে গেছি জিনিসটা কী এবং কেন পুরো নরসিংহ কবচ করলাম, আমি তোকে সেটাও বলছি। কারণ নরসিংহ কবচে একটা লাইন আছে, ব্রহ্ম রাক্ষস যক্ষাণাং দুরস্তারণ কারণম। তুমি যেখানে পড়বে সেখানে ব্রহ্ম রাক্ষস অথবা যক্ষ এরা কিন্তু সেখানে দাঁড়াতে পারে না, দূর হয়ে যায় সে জায়গা থেকে। তাই ব্রহ্ম রাক্ষস যক্ষাণাং দুরস্তারণ কারণম, এই জিনিসটার জন্য। এবার তাহলে তুমি আমাকে বলো, যেখানে তো ব্রহ্ম রাক্ষস যক্ষ চলে যাওয়ার কথা লেখা আছে, ব্রহ্ম রাক্ষসটা কোথায়? ওই যে যেটা দেখলাম, যেটা দেখে আসছি, স্বপ্নে দেখলে না তুমি বসে বসে আহ্বান করছিল জিনিসপত্রগুলো, ব্রহ্ম রাক্ষস কারা হয়? ব্রহ্মদৈত্য বা ব্রহ্ম রাক্ষস, এই দুটোর মধ্যে একটা ফারাক আছে, খুব থিন লাইন। যে যদি কোনো ব্রাহ্মণ সে যদি উপনয়নের আগে সে দণ্ডী অবস্থায় যদি মারা টারা যায়, সে যদি পূর্ণিমাতে মারা যায় তাহলে নাকি সে ব্রহ্ম দৈত্য হয়, আর সে যদি তোমার অমাবস্যায় মারা যায় তাহলে হয়। আমি আজ অবধি কোনো টেক্সট আছে যেখানে এই কথাটা লেখা আছে আমি পাইনি। যদি কেউ পান তাহলে তারা আমাকে দেবেন, আমার নিজে আমি সমৃদ্ধ হব। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে জিনিসটা বলছি, যে কোনো সাধক পুরুষ যার যথেষ্ট সাধন বল আছে, সে যদি মারা যায় তাহলে সে এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস হয়। অনেকে বলে ব্রাহ্মণ মারা গেলে কি ব্রহ্মদৈত্য হয়। ব্রাহ্মণ কে? ব্রাহ্মণ বলতে কী বোঝায়? পিছনে চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি থাকলে সে ব্রাহ্মণ হয়ে যায়, গাঙ্গুলি, সান্যাল এগুলো থাকলে সে ব্রাহ্মণ হয়ে যায়। ব্রাহ্মণ মানুষ কখন হয়? যখন তার ব্রহ্মের দিকে কোনো টেন্ডেন্সি থাকে, বা ঈশ্বরের পথে তার কোনো টেন্ডেন্সি থাকে, অথবা সে ব্রহ্ম রিলেটেড কোনো কাজে জড়িত থাকে, সে ব্রহ্মকে দেখে থাকে, তখন হয় গিয়ে সে ব্রাহ্মণ।
তা ঠিক একই জিনিসের জন্য এই যে বললাম ব্রহ্ম রাক্ষস যাক সানাং, এবার আমি তোমাকে বলি আমি কী করে বুঝলাম জিনিসটা। কারণ সিমিলার জিনিস, এরকম না, এর থেকে অনেক বেশি ইন্টেন্স জিনিস আমি কিন্তু আমার বাড়িতে দেখেছি, তুমি তার খানিকটা জানো। আচ্ছা, তা আমি যখন প্রথম ওকে দেখলাম, আমি দেখি ভাবলাম যে কোথায় চেনা চেনা লাগছে। আমার মনে পড়ে গেল অনেক দিন আগের একটা ঘটনা, জানো তো শান্তদীপ, আমার বাড়িতে মানে যখন 2023-এ আমার এই ঘটনাগুলো ইউটিউবে আসে, অন্য চ্যানেলে সবাই আমরা ঘটনাগুলো শুনেছিল বাড়ির, এবং তখন সবাই বলেছিল যে বাড়ির কি ব্যাপারটা কি মিটে গেছে, সমস্যা মিটে গেছে। আমারও মনে হচ্ছিল বাড়ির সমস্যাটা মিটে গেছে। পরবর্তীকালে আমি দেখলাম মাঝে মাঝে কিছু কিছু ক্লু, জানো তো, যে বাড়ির সমস্যা মিটেনি, মানে খুব ওপেনলি সেই জিনিসটা হতো না, কিছু কিছু ক্লু পেতাম যে বাড়ির যে সমস্যা আছে সেটা কিন্তু এখন রেকারিং করছে। তো আমি এরকম করে খুঁজতে শুরু করলাম, খুঁজে আমি এমন অনেক ক্লু পেলাম যেটা আমাকে বলে দিল যে বাড়িতে যে সমস্যাটা সেটার সাথে আমি যাদেরকে ভাবতাম যে 2023-এ আমি যখন পডকাস্ট বলেছিলাম যে এই জিনিসগুলোর জন্য এই ঘটনাগুলো ঘটেছে এরকম, সেটা ছাড়াও নেপথ্যে আরও কিছু জিনিস ছিল যেটা বাড়ির জন্য তোমার মানে সেটার সাথে ওটার নেপথ্যে সে কাজ করে যাচ্ছিল। এটার ব্যাপারটা খানিকটা আমি আমার নিজের চ্যানেলে শর্টসেও বলেছি যে পারিজাতদার জীবনে এত অলৌকিক, এত ভূতের উপদ্রব কেন, এত প্যারানর্মাল ইনসিডেন্ট কেন। অনেক অবাক হয়ে ভাবে জিনিসটাতে। এর যে কারণটা সেটা আমি খুব অল্প করেও কারোদের মধ্যেই ইনক্লুড করে রেখে দিয়েছি, আমার চ্যানেলে শর্টস এটা বলা আছে। সেদিনটা আমার মনে আছে না তো শান্তদীপ, আমি বাড়িতে কাজ করে সেদিন আমার রাত্রেবেলা একটা অ্যাক্সিডেন্ট হয় বাইক নিয়ে, আমার যে সোদপুরের রাসমণি মোড় আছে সেই জায়গাটাতে। তোমাকে কোনোদিন যদি আমি বাড়িতে নিয়ে যাই না, আমার বাড়িটা তুমি যদি রাত হয়ে যায়, একবার তোমার সন্ধে হয়ে যাবে, 7:30 8টা হয়ে যাবে, তোমার বাড়ির ভেতরে তুমি যদি ঢোকো তোমার মনে হবে বাড়িটা যেন পুরো ওয়ার্ল্ড থেকে আইসোলেটেড। মানে বাড়িটা একটা আলাদা মানে পুরো জগৎ, বাইরের দুনিয়াটা একটা আলাদা জগৎ। তুমি বাড়ির বাইরে বেরোলেই না হট করে তোমার মনে হবে এরকম কেন হলো, বা তুমি বাড়ির সামনে যখন এসছো, তুমি যখন বাড়িতে ঢুকছো রাতের বেলা অন্ধকারে, তখন তোমার মনে হবে যে কী বলো তো, যে আমি তোমাকে বলছি ধরো কোনো একটা ব্যক্তি বেঁচে আছে কিন্তু তুমি তার পালস চেক করোনি, তোমার তার বডির কিছু লক্ষণ থেকে মনে হয় তো সে বেঁচে আছে, একটা ভাইব ফিল করে তো বেঁচে আছে। আমার জাস্ট বাড়িটাকে দেখে মনে হয়, আজও বলছি, বাড়িটাকে জাস্ট দেখে মনে হয় যে দ্য এন্টার বাড়ি ইজ অ্যালাইভ। আমি ফিলিংটাকে বোঝাতে পারবো না, ঠিক আছে, যেটা বাড়ি নিজে যেন বসে আছে কারোর জন্য, আয়। এবং জানো অনেক সময় স্বপ্নে এরকম হতো, অনেক কাজকর্মের জন্য তো আমি অনেক সময় বাড়ি যেতে পারতাম না, পুজো আর্চা হতো না বাড়িতে, কারেন্টলি আমি ফ্ল্যাটে থাকি, তো বাড়ি যখন যেতে পারতাম না, তো তখন আমাকে স্বপ্নে না আমি দেখতাম যে বাড়ির খুব ঘোর অন্ধকারের মধ্যে আমার বাড়িতে দাঁড়িয়ে আছে, আর সেই বাড়ির ভেতরে যে অন্ধকারটা আছে সেই ভেতরে অন্ধকার থেকে একটা ভয়েস আমাকে বলছে, কিরে পুজো দিবি না, সন্ধে দিবি না, ভাবো শান্তদীপ। সেদিন থেকে আমার খটকা লেগেছিল যে আমি যতদিন মানে আমরা তো ছোটোবেলা থেকে ভূত যে গল্প আছে সেটা পড়ি, সিনেমায় দেখি এরকম টাইপের, কোনো দিন কোনো শুনেছো কোনো রকমের প্যারানর্মাল এন্টিটি সে বলছে একটু সন্ধেটা দিয়ে যা, একটু বাড়িতে পুজোটা দিয়ে যা, বা তুমি কাউকে বাড়িতে নিয়ে গেছো সেখানে নারায়ণ পুজো করতে বা মানে সস্তায়ন করাতে, ঠিক আছে, তো সে ভয় পেয়ে গেছে বা সে রাত্রেবেলা এমন স্বপ্ন দেখেছে বলেছে আমি আপনার বাড়িতে সস্তায়ন করবো না, তারপরে আমার স্বপ্নে কেউ এসে বলেছে আর একটা পুরোহিত আনবি নাকি আমি এনে দেবো, দেখ এও পারে কি না। শুনেছো এরকম কাউকে? ওপেন চ্যালেঞ্জ, এরকম না, এরকম স্বপ্নে আসতো। ফাইনালি আমি একদিন দেখতে পেয়েছিলাম, আমি বাড়ি থেকে বেরিয়ে না, আমি যখন বাড়িটাকে এরকম দেখছি বাড়িটা এরকম হচ্ছে কেন, আমার সেই রাতেবেলা ফ্ল্যাটে যাবো আমি, এক ঝলকে যেন শান্তদীপ আমার না বাড়ির উপরে নজর পড়লো, ছাদটাতে, আমাদের বাড়ি তিনতলা বাড়ি কত চড়া হয় তুমি জানো, সেরকম আমি যদি এখানে বাবু হয়ে বসি তোমার চেয়ারে যেরকম হবে, সেরকমভাবে বাড়ির উপরে না পুরো একটা অন্ধকারের স্তূপ, বিরাট বড় একটা অন্ধকারের স্তূপ, মানে লিটারালি হিউজ একটা অন্ধকারের স্তূপ, সে যেন বাবু হয়ে বসে আছে, মনে হচ্ছে একটা মানুষ সে যেন বাবু হয়ে বসে আছে একটা বাড়ির উপরে। যদি একটা মানুষ, আমি চেয়ারের উপর বসেছি বাবু হয়ে, চেয়ারটা আমার তলে যেটুকু হবে বাড়িটা ততটুকু, তাহলে ভাবো আমি যাকে দেখেছিলাম সেই এন্টিটার সাইজ যে আছে, ডাইমেনশন সেটা কত বড় ছিল, হিউজ এরকমভাবে বসে আছে, এবং চোখের জায়গায় ছোট্ট দুটো ধূপকাঠি জ্বলছে। ওই ধূপকাঠি দেখে যেন আইডেন্টিফাই করতে পেরেছিলাম আমি যে যা জিনিস আমার বাড়িতে আছে দ্যাট ইজ ভেরি সিমিলার টু যেটা আমি ওদের ওখানে দেখছি। যদি আমার বাড়িতে যেটা আছে সেটা ফার মোর সাংঘাতিক জিনিস। ওটা অল্প হিন্ট দিয়ে দিচ্ছি, আমার বাড়িতে একাধিকবার বাজ পড়েছিল, তারপর থেকে জিনিস স্টার্ট। পরে যদি তুমি কখনো শুনতে চাও জিনিসটা তাহলে আমি তোমাকে বলবো, কারণ এটা অফ ট্র্যাক হয়ে যাবে। তো এবং এই যে যাকে আমি বললাম না যাকে দেখেছি, সে কিন্তু আমার বাড়িতে যা যা সমস্যা হতো না সে কী করতো নেপথ্য থেকে। আজকে আমি এটা বলছি যে পারিজাতদার জীবনে এত প্যারানর্মাল প্রবলেম কেন,
কারণ জানো তো যে সবসময় প্যারানর্মাল এন্টিটিটা না তোমাকে ফিজিক্যালি সে হার্ম করবে না। খুব ইন্টেলিজেন্ট এন্টিটি যদি হয় সে কী করে বলো তো, ফার্স্ট দে উইল রুইন ইউর মেন্টাল পিস। প্রথমে তোমার যে মানসিক শান্তি আছে, মানসিক স্বাস্থ্য আছে, দে উইল রুইন ইউ, একদম পুরো ধ্বংস করে দেবে সে, চুরমার করবে জিনিসটা। কীভাবে করবে? তোমার ফাইন্যান্সিয়াল জিনিস গন্ডগোল করাবে, তোমার যে রিলেশনশিপগুলো আছে বাড়িতে বাইরে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা কিছু হচ্ছে সেখানে তোমার সেখানে গন্ডগোল পাকাবে। আর কি কি করবে জানো তোমার, আর জিনিসটা করবে সেটা হলে গিয়ে যত দুনিয়ার প্যারানর্মাল প্রবলেম আছে তোমার দিকে ডাইভার্ট করে দেবে। দ্যাট ইজ ওয়াই পারিজাত দার জীবনে এত বেশি প্যারানর্মাল প্রবলেম। তুমি দেখো তো তোমার কাছে তো এত লোকজন আসে পডকাস্ট নিয়ে এরকম টাইপের, তুমি বলো না, তুমি তো মাঝে মাঝে আমাকে একদিন আমাকে আশ্চর্য জিজ্ঞেস করো, তুমি এত কিছু হয় তোমার সাথে কী করে, তুমি করোদিন আমাকে জিজ্ঞেস, তোমার কাছে এত তান্ত্রিক আছে, তুমি বলো না যে এত জীবনে কেস তাদের আসে না যতটা এমনি আমার কাছে জিনিসগুলো ডাইভার্ট হয়ে ঘুরে টুরে চলে আসে, ঠিক কি না? আজ অবধি আমি যতবার অ্যাক্সিডেন্ট ফেস করেছি, তুমি বলো তো শান্তদীপ, আজকে এখানে পডকাস্ট বলার জন্য আমি এখানে এসেছি, হ্যাঁ, তোমার কি নিজের একবারের জন্য মনে হয়নি যে আমি জীবনে যবে থেকে আমার এই ঘটনাগুলো শুধু একদিনের জন্য শান্তি পাইনি আমি? আমার যে এই যে ঘটনাগুলো আমি কেন বলি, এটা বলি যাতে লোকজন অ্যাওয়্যার হয় যে তোমাদের বাড়িতে যদি কোনো রকমের নেগেটিভ যদি এই ধরনের কোনো ইনসিডেন্ট হয় তাহলে প্লিজ বসে দেখো না। আমি জীবনে বসে দেখে অনেক ভুল করেছিলাম, সেটা অনেক এসকালেট করে গেছিলো। আপনারা বা তোমরা এই ধরনের বসে দেখো না। আমি যে এই যে ঘটনাগুলো যে বলছি, ঘটনাগুলো বলার একটাই কারণ, সেটা হলে গিয়ে তোমরা সাইন চিনতে শেখো যে এই জিনিসগুলো হওয়া মানে এই সাইন এইটা। সে অনুযায়ী যারা পারে দ্রুত তাদের কাছে গিয়ে তুমি কোনো একটা প্রতিকারের ব্যবস্থা করো, আদারওয়াইজ সেটা যদি হাতের বাইরে একবার বেরিয়ে চলে যায় না, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি জীবনে অনেক ডেথ দেখেছি এই জিনিসপত্রগুলো দিয়ে, তাই জন্য আমি ওটা দেখেই না বুঝতে পেরেছিলাম এই ধরনের সিমিলার কাইন্ড অফ জিনিস এইখানে আছে এই ধরনের, এবং এই নেপথ্যে এরকম কাজ করে যাচ্ছে। আর তখনই আমি বুঝতে পারলাম শান্তদীপ যে এই যে বড় এই যে ছোটো বউ যে আছে, সে ওখানে যে পুঁতে ছিল তোমার যে উচ্ছিষ্ট গণেশ, আমি তো বলেছিলাম উচ্ছিষ্ট গণেশ প্রথমেই তিনি হলেন গিয়ে বিঘ্নকর্তা। আবার বলে দিচ্ছি, গণেশ কিন্তু প্রথমে বিঘ্ননাশক নন, তিনি কিন্তু বিঘ্নকর্তা। মানে হলে গিয়ে প্রাচীনকালে কী হতো না, যে তিনি প্রথমে বিঘ্ন ঘটাবেন, তুমি যা কিছু করবে শুরুতে তিনি বিঘ্ন ঘটাবেন, তিনি যদি বিঘ্নটা না ঘটান তাই জন্য তুমি তার পুজো করতে, বুঝতে পারলে? পুজো করতে গিয়ে তিনি তখন বিঘ্ন নাশক হয়ে গেলেন। এবার এই যে গণেশ আছে, গণেশের বিভিন্ন মূর্তির বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? যেরকম নীল গণেশ যে আছে, তিনি যদি তোমার উপর প্রসন্ন হন, তিনি তোমার জীবনে অনেক রকমের অবস্টাকেল তিনি সরিয়ে দেন, বিশেষ করে তোমার যে কেরিয়ার অপরচুনিটি বা জীবনে বাকি যা কিছু আছে সেগুলো সরিয়ে দেন। তোমার যে উচ্ছিষ্ট গণেশ কি, যে কোনো বাড়িতে তুমি যদি জাগানো উচ্ছিষ্ট গণেশ যে জাগাতে পেরেছে, তুমি যে কোনো বাড়িতে তুমি উচ্ছিষ্ট গণেশ পুঁতে দাও, প্রথম যে জিনিসটা হবে ওই বাড়িতে যদি কোনো ব্যক্তি থাকে তার সবার বিয়ে বন্ধ হয়ে যাবে, সবার বিয়ে, কেউ বিয়ে করতে পারবে না। এই জন্যই কাকিমার বিয়ে হয়ে যাওয়ার পরে বড় মামার বিয়ে হয়নি, ছোটো মামার বিয়ে হয়নি, মাসির বিয়ে হয়নি। এবার একটা বড় কথা কি, তখনকার দিনে তো এত তো জিনিসপত্র মিডিয়াম ফিডিয়াম ছিল না, যা থ্রু দিয়ে মানুষ শিখবে যে এই জিনিস। এখন তো অনেকেই ইউটিউব ফিউটিউব চলে এসে অনেক কিছু দেখে শিখে যেতে পারে যে এরকম টাইপের যে উচ্ছিষ্ট গণেশ আছে তার এই প্রয়োগ, তার এই ধরনের জিনিসপত্র। আমি যে সময়কার কথা বলছি, যখন কাকিমা যখন মানে ছোটো কাকি যে আছে সেই যখন শিখেছে এই কথাটা, মানে এই যে উচ্ছিষ্ট গণেশের প্রয়োগটা, তার মানে দ্যাট ইজ হাইলি আ চান্স কেউ শিখিয়েছিল, বুঝতে পারলে? এবার ভেবে দেখো সেই স্বপ্নটা, মনে হচ্ছে শান্তদীপ, আলমারি ছড়ানো ভাঙলো, ভেতরে দেখে কিছুক্ষণ পরে সে বেরিয়ে গেল, ঘামে দরদর করছে, আমিও কি মারলাম দেখলাম ছোটো দুটো টপ করে এরকম দুটো ছোটো তোমার ধূপকাঠি জ্বলে উঠলো। আরোটা ভাবো, তার আগের যে স্বপ্নটা, ওই যে আগুন জ্বলছে, ওই যে ভদ্রলোক যে বসে আছে তার সামনে হোম করাচ্ছে। মানুষের মনে একটা থিওরি ওঠে না, একটা 2 2 4 হয় না? আরেকটা কথা ভাবো, এই পুরুষ কণ্ঠ কার? এতদিন তো এই ছিল, এই প্রথমে আমি যখন এদেরকে যখন জিজ্ঞেস করেছিলাম, সেদিনও জিজ্ঞেস করেছিলাম, এই যে ঘটনা শেষ হয়ে যাওয়ার পরে যে এই তোমার এই যে এন্টিটি যাকে তুমি দেখতে পাচ্ছ বা এরকম, আগে কোনো দেখেছো? বলছে না, এরকম তো কোনো কাউকে দেখিনি, এরা এত লম্বা কালো করে এরকম। আমি কি যখন একজনকে আটকে দিয়েছি, হঠাৎ করে পুরুষ কণ্ঠ কানে কেন বলছে চলে যা, কেন বলছে এইভাবে? তারপরে নিশ্চয়ই এমন কেউ যে যাকে যে ছোটো কাকি যে আছে তাকে ব্যাকআপ দেওয়ার জন্য ছোটো কাকি এর কাছ থেকে শিখেছিল। এরপরে যে পুরো ব্যাপারটা আছে সেটা যে কী, সেটা কিন্তু আমরা খুব একটা বেশি জানি না। কিন্তু আমি যেটা বুঝতে পারলাম যে সামহার ছোটো কাকির যে উচ্ছিষ্ট গণেশ পুঁতে দেওয়া, তার পিছনে কিন্তু এই যে সাধক আছে বা তান্ত্রিক তুমি যাই বলো, তার কিন্তু কোনো একটা সম্ভাবনা আছে। এবং নিশ্চয়ই যে স্বপ্ন থেকে তুমি বুঝতে পেরেছো যে এই তান্ত্রিক কিন্তু এই বাড়িতে খুন হয়েছিল। মনে আছে শান্তদীপ, আমি তোমাকে বলেছিলাম যে বাড়িতে একটা সাধু আসতো, পাড়া প্রতিবেশী বলেছিল, যে পাড়া প্রতিবেশী মানে যারা বহু পুরনো লোকজন, তারা বলেছিল এই বাড়িতে একটা সাধু টাধু এরকম আসতো। পরবর্তীকালে সেই বাড়ির যে লোক আছে, যে মানে কলকাতায় যে রাজবাড়ির বাড়ি এটা,
যাদের বাগান বাড়ি টাইপের, সে বাড়িটা অন্য কাউকে বেচে দেয়। পান্ডুয়ার যারা আছে সে তারপরে কেনে, এদের যে দাদু যে সেরকম টাইপের। তো এই বাড়িতে তাহলে এই যে সাধু যে আছে তার একটা খুন হয়েছিল, হয়তো সে অপরাধে মারা গেছে, তাই না? সে হয়তো ব্রহ্মদৈত্য, ব্রহ্ম রাক্ষসের মতো কিছু একটা হয়েছে। যে বাংলার কালচারে না ব্রহ্মদৈত্যের কথাই তুমি বলো, দেখবে ব্রহ্মদৈত্য খুব বেনিভোলেন্ট জায়গায় থাকে, এটা খুব উপকারী জায়গায় থাকে। আর ব্রহ্ম রাক্ষস তখনই এই ধরনের এন্টিটিদের বলা হয় যখন তারা খুব ক্ষতিকারী রূপে থাকে। এটার ব্যাপারে কখনো যদি তুমি পড়া শুনতে চাও তাহলে তখন ডিটেল আলোচনা করব। কিন্তু ব্যাপার হলো যে কোনো কারণে এই বাড়িতে যে আছে সে হয়তো কোনো একটা জিনিসের জন্য, ওই যে খুন হয়েছে সেই জন্য সে প্রচণ্ড হয়তো প্রতিহিংসা পরায়ণ হয়ে আছে, এবং হয়তো তার সাথে এই যে দেয়াল ভেঙে ঢোকা বা এগুলো, কারণ আমি যা যা দেখেছি তার সবগুলো তো মিলে যাচ্ছে। ছোটো মামা যে আছে তার ঘটনাটা মিলে গেল, যে তার ওই মানে ঘরাঞ্চি দিয়ে দেখাটা, ঠিক আছে? তো মাসি যে আছে, মাসির যে ব্যাপারটা যে বললাম, পোতার ওই যে তো খুঁড়ে 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 জিনিস তুলে নিয়ে যাওয়ার, সেটা হয়ে গেল। তারপরে বাকি যে স্বপ্নগুলো সেগুলো সব মিলবে, কিন্তু সেটা মেলার আগে আমাকে তো বের করতে হবে কী জিনিস ছিল যেটা কি পুঁতেছে। আর মাসিকে বললাম উঠতে পারবে? মাসি বললো হ্যাঁ পারবো। ঠিক আছে, আপনি ওঠো ওঠো। তখন ও বললো তুই ধরে তুল। মাসিকে উঠলো। তখন বড়ো মাকে বললাম একটু চলো তো, কোথায় আছে বাগানে, কোথায় আছে? তো বাগানে গিয়ে এরকম টাইপের আমাকে মাসিকে নিয়ে গেলাম। তখন ছোটো মা দেখি তখন সব উঠে। ছোটো মা বলছে কী হয়েছে? ঠিক আছে, আমি বললাম আসো। ছোটো মা বললো না না থাক, আমি এখানে বসি, এরকম টাইপের। আর তখন না মাসির দিকে দেখি এরকম করে রক্তবর্ণ চক্ষু করে তাকাচ্ছে। ঠিক আছে, আমি ছোটো মাকে চোখের বললাম, মাসিকে বললাম ঠান্ডা থাকো। ছোটো মাকে বললাম জল খাও জল খাও বলে গিয়ে গেলাম, গিয়ে উঠানে নামলাম, নেমে আমি মাসিকে বললাম দেখাও কোথায় আছে। মাসি এরকম সোজা আঙুল তুললো। আঙুলটা কোন দিকে তুললো জানো তো? নারকেল গাছ, তার পিছনে শুশনি গাছের ঝোপটা সেদিকে। বুঝলে কেন স্বপ্নের দিকে যেমন শুশনি গাছের ঝোপটা এরকম ঝাঝা যখন নড়ছে। আমি তখন মাসির দিকে তাকে বললাম কী পুঁতেছো তুমি? মাসি তো বলে ঠোয়ার মতো একটা জিনিস ছিল। হ্যাঁ, আমি তখন বন্ধুকে বললাম যে এই শাবলটা নিয়ে এত, তোমার কোথায় শাবল আছে? বড় মা বল দাঁড়া আমি নিয়ে আসি শাবল নিয়ে আসলো। এসব তোরা কিছু করবি না, অনেক কিছু করেছিস, দাঁড়া এবার আমাকে দেখতে দে। আমি বললাম মাম্মা তুমি এই জায়গাটা খোঁড়ো তো। তখন খুঁড়তে স্টার্ট করলো, খুঁড়তে 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 কিছুই বেরোনো, কিছু হঠাৎ একটা ছোট্ট একটা কাগজের টুকরোর মতো কিছু একটা বেরোলো, বহু পুরনো একটা কাগজের টুকরো। ঠিক আছে, আমি তখন বললাম এভাবে হবে না মামা, কোদাল লাগবে। তখন বললো কেন? আমি বললাম যে বহুদিন ধরে ঠোঙার মধ্যে পুঁতে রেখে দিয়েছে, এতদিন ধরে মাটির তলায় আছে, ডিকম্পোজ হয়ে গিয়ে থাকতে পারে ঠোঙাটা। এত ঠোঙা ছিল তো ভেতরে টোতরে চলে গেছে। তো আমরা কোদাল দিয়ে পুরো তুললাম, জানো তো, কোদাল দিয়ে পুরো তুলে ওই মাটি নিয়ে এসে তোমার যে ভেতরে যে উঠোন আছে ওই উঠোনের মধ্যে ফেললাম। ফেলতে 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 মাটি এরকম যখন ছাঁচলাম আমরা, অনেকটা মাটি ফেলার পরে একটা ছোট্ট এইটুকু একটা সাদা হাড়ের মতো জিনিস বেরোলো, এইরকম একটা ছোট্ট জিনিস। ঠিক আছে, তো তখন আমাকে বললি কী জিনিস, দাঁতের মতো লাগছে তো। তখন আমি তুললাম, বললো না না এটা দাঁত না। তো মাসিকে বললাম মাসি এটা কী গো? মাসি তখন তো চুপ করে আছে, মানে কী এটা? তখন মাসি বললো যে এটা মায়ের আঙ্গুল। মায়ের আঙ্গুল মানে কোন আঙ্গুল এটা? বললো সে তো আমি জানি না, মা এরকম মা আঙ্গুল কেটে রেখে দিয়ে চলে গেছিলাম। আঙ্গুল কবে কেটে রেখে দিয়েছে? তো বলছে ওই যেদিন মরেছে সেদিনই মনে হয়, কারণ ওটা না। আমি বললাম ওটা মানে কী ছিল, মানে তুমি কী অবস্থায় পেয়েছিলে? বলে জানিস তো টাটকা আঙ্গুল ছিল। ঠিক আছে, টাটকা আঙ্গুল ছিল। তখন বড় মা বলছে হ্যাঁ জানিস তো পোস্টমর্টমে না বলেছিল যে কাকিমার না আঙ্গুলের ডান দিকের আঙ্গুলের এই ওপর থেকে মিসিং, এই জায়গা থেকে। বুঝলে শান্তদ্বীপ কেন জাতি টানতে বলেছিল? তুমি ভাবো একটা মহিলা কতটা শয়তান বুদ্ধি সম্পন্ন হলে সে কাজটা করতে পারে। সে এবার আমি যে তোমাকে বলছি, এবার তুমি সব ডট কানেক্ট হবে, তুমি বুঝতে পারবে। তুমি কোনদিন পুত্রেষ্টি যজ্ঞের নাম শুনেছ? শুনে তো, পুত্রেষ্টি যজ্ঞ তুমি শুনে থাকবে। মনে করে দেখো এই রামায়ণে পুত্রেষ্টি যজ্ঞ হয়েছিল, যেখানে আর কি তোমার পুত্র মানে লাভ হচ্ছিল না, দশরথ পুত্রী যজ্ঞ করেছিল। পুত্রী যজ্ঞ করে যেরকম পায়েস খাইয়ে দিয়েছিল, তারপরে 4 ভাই জোগাড় মানে তার ভাইয়ের জন্ম হয়েছিল। ঠিক একই রকমভাবে জানো তো, আমি যখন গুরুদেবের কাছে যেতাম না সোনারপুর শ্মশানে, রাজপুরে, তখন আমি দেখতাম যে কিছু কিছু বিশেষ তিথির দিন গুরুদেব খুব বড় করে যজ্ঞ করতেন। এবং ওখানে যজ্ঞে এসে সে সমস্ত ব্যক্তিরা বসতে, বিশেষ করে অক্ষয় তৃতীয়া বা এই ধরনের যে সমস্ত দম্পতির সন্তান হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, বহু মেডিকেল টেস্টিং হয়েছে, বহু মেডিকেলভাবে চেষ্টা হচ্ছে, IVF হচ্ছে, কিছুভাবেই হচ্ছে না। যজ্ঞে বসার পরে কিন্তু তাদের উইদিন তোমার মানে সবার হতো বলছি না, কিন্তু কিছু অনেকে কিন্তু হয়ে যেত। তা আমি তখন গুরুদেবকে জিজ্ঞেস করতাম এটা কী করে হলো? তখন গুরুদেব বলতো যে দেখ শ্মশানে তো অনেক অতৃপ্ত আত্মা থাকে যারা গতি পেতে চায়। হ্যাঁ, তো যজ্ঞের মাধ্যমে সেই আত্মা, তার মধ্যে সেই ক্ষমতাটা দেওয়া হয় যাতে সে ওই গর্ভে স্থাপন হতে পারে। যজ্ঞের থ্রু দিয়ে আমরা ভগবতীর যে আশীর্বাদ আছে, মা তার আশীর্বাদে জোর করে গর্ভে স্থাপন করে দিই। তাতে দুটোই হলো। আপনি কী হলো? বললো যারা সন্তান পাচ্ছিল না তারা সন্তান পেয়ে গেল, আর যে আত্মা গতি পাচ্ছে না সে গতি পেয়ে গেল।
আমি বললাম বাহ এই তো দারুণ। বলে হ্যাঁ দেখলি তো, তাহলে এইটার ফলে কী হয়, আত্মা যে আছে সেও কৃতজ্ঞ থাকে, আর যে বাবা মা থাকে যারা সন্তান পাচ্ছিল না তারাও দু হাত ভরে আশীর্বাদ করে। কাউকে সন্তান দেওয়া বাবা, কারো সন্তানকে জন্ম দেওয়া বা কারো সন্তান হতে সাহায্য করা বা সন্তানের প্রাণ বাঁচানো, এটা বহু মহৎ কাজ বাবা। এই যে জিনিসটা যদি হয়ে থাকে তাহলে ওইটাও তো হয়ে গিয়ে থাকে। আমি তোমাকে আমার থিওরিটা বলছি। মনে আছে যে ছোট যে ছেলে আছে সে মিসিং হয়ে যাওয়ার পরে, ছোট ছেলে মানে আমি বলছি মেজো ভাইয়ের, মানে মেজো যে আছে তার যে ছোট ছেলে, সে যখন মানে মিসিং হয়ে গেল, তারপরে তার বেশ কিছুদিন পরে গর্ভবতী হয়েছিল, ছোট যে বউ আছে সে হয়েছিল। তাহলে এমন কি হয়ে গেল? এরকম হয়নি কি তার কঙ্কালটা ওখানেই বা ছিল কেন? তা তো গতি করা হয়নি। এরকম হয়নি কি? হতেই তো পারে যে সেই যে আত্মা আছে সেই আত্মাকে ফোর্স করা হয়েছিল কোনোভাবে গর্ভধারণ করার, সাথে হেল্প করে টু গেট প্রেগনেন্ট। মনে করে দেখো, ওই যে ওর মেজ বউ যে আছে বলতে এই বাচ্চু খেতে আয় খেতে আয়, ওর দাদু যে আছে একবার বলেছিল বাচ্চু মা ডাকছে না বলে চুপ করে গেছিল। যদি আমি বলি তোমাকে, তুই বলতে পারে এরকম পসিবিলিটি হতে পারে সেই আত্মাটাই তো গর্ভে চলে আসলো, তাহলে ওকে দেখলো কী করে আলাদা করে? তার মানে তাকে মারা হয়েছিল পারপাসফুলি জাস্ট টু গেট প্রেগনেন্ট। এটা কিন্তু আমার থিওরি, মানে আমার যে অভিজ্ঞতা আছে আজ অব্দি যত প্যারানর্মাল কেস দেখেছি তার থেকে আমি সেটা বলি। কারণ নত কাকিমা কিন্তু এত এত খুব মানে ছোট যে বউ যে আছে সে কিন্তু এত সাংঘাতিকভাবে সিক্রেটটাকে গার্ড দিয়ে রাখতো না। ভেবে দেখো, এটা কিন্তু একটা বিরাট বড় সম্ভাবনা থেকে যাচ্ছে ওই জায়গাটাতে। এইটা 2 নম্বর ব্যাপার হলে গিয়ে সেই বিদ্যাটাই বা শিখল কোথা থেকে? তুমি যদি উচ্ছিষ্ট গণেশের কথা বলো, সেটা যেমন শিখেছে, সেই বিদ্যাটাই বা কোথা থেকে শিখেছে? তার মানে 100% তার পিছনে কোনো গুরু আছে যার কাছে সে তন্ত্র সাধনা করেছে। শুধু তাই না, আরও একটা কথা বলছি, তার তো সমস্ত জায়গাতে পিণ্ড ক্রিয়া বা সব কিছু হয়েছিল ছোটো বউয়ের। ছোটো বউ তাও যাতে তাকে বাড়ি থেকে না সরানো যায়, সে কী করেছে মরারকে ভাবো শান্তদীপ, সে নিজ জাতা দিয়ে নিজের আঙুলটা কেটেছে এখান থেকে, কেটে সে বাড়ির চৌহদ্দির মধ্যে পুঁতে রেখে দিয়েছে। কারণ তোমার যদি মৃত ব্যক্তির কোনো জিনিস যদি পোতা থাকে, ইটস ইম্পসিবল, যতক্ষণ তুমি এটাকে উঠে বাইরে বের করছো, ইটস ইম্পসিবল টু এভিক দ্যাট ওয়াম্যান। ওখান থেকে তুমি তাকে বের করতে পারবে না। দ্যাট ইজ ওই বাড়িতে সমস্যা রয়ে গেছে, ছাদটা ভেঙে দিয়েছে, বাড়িতে ওই মহিলার যা যা ছিল সব সরিয়ে ফেলেছে, তাও সেখান থেকে তাকে সরাতে পারেনি। এবার তখন আমি বড় মাকে বললাম, বড় মামা একটা কাজ বাকি আছে। তখন বলি কী কাজ? আমি তখন বললাম যে ছোটো কাকির যে ঘরটা আছে সে ঘরে একবার যেতে হবে। বলছে কেন? আমি তখন চলো না একবার ঘরে চলো না। তখন আমি বড় মামা টনমা সবাইকে নিয়ে ওখানে ঢুকলাম। ঢুকে আমি ভালো করে ঘরটা দেখে, যে জায়গাটাতে তোমার এইরকম আছে না তোমার যে খুপড়িটা যেখানটাতে আলমারি রাখার জায়গা, আমি তখন বড় মাকে বললাম, বড় মামা এই দেয়ালটা না ভাঙতে হবে। বললো কেন ভাঙতে হবে কেন? আমরা ভাঙতে হবে জায়গাটাতে। তুমি একটা কথা মনে করে দেখো তো, যে যে তোমার যখন মানে ইসে আছে ছোটো কাকা আছে, ছোটো কাকা যখন বিয়ে হয়, তুমি তো বললে ছোটো কাকা আগে বাইরে থাকতো, পর একটা ঘর দেয় এরকম টাইপের, এই ঘরটাকে কোনো মেরামত হয়েছিল? তখন বললো মেরামত হ্যাঁ একবার ঘরটা সংস্কার করেছিল, ছোটো কাকি সংস্কার করেছিল, ঠিক আছে তো সংস্কার করেছিল না? হ্যাঁ। আলাম কীভাবে সংস্কার করেছিল? বললো হ্যাঁ ঘরে কিছু পলাস্টার টলাস্টার খসে গেছিলো এরকম টাইপের। আমি তখন বড় মামা খেলাম, বড় মামার হাতে এরকম শাবলটা ধরুন, বড় মামা আমাকে শাবলটা দাও। বলছে কেন? বলছে দাও না তুমি এরকম। বললো না তুই আমাকে বল না কী হয়েছে। আমি দাও না বলে হাত থেকে নিলাম। নিয়ে গিয়ে আমি তখন বললাম সবাইকে, এই ঘরে এখন তোমরা যদি যা কিছু দেখো বা যা কিছু দেখবে, এটা কিন্তু বাইরে কখনো পাঁচকান করবে না। ওনাকে পাঁচকান বলে না, পাঁচকান করবে না, ঠিক আছে তো একদম চুপ থাকবে। তো বলো আচ্ছা। তখন না সবাই আমার দিকে কাকিমা বলছে কী হয়েছে রে, কী ব্যাপার? আমি তখন ওকে, আমার যে বন্ধু আছে আমি ওকে বললাম যে শোন না ভাই, আমি মারবো, ঠিক আছে, যা যা পলেস্টার পড়বে তুই কিন্তু টেনে 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 এখান থেকে বের করবি। বলো ঘরটা ভাঙবি? আমি না ভাঙতে হবে। তখন ইসে মানে বড় মা বলছে এই 2 দিন আগে তো করা হলো। মাসি বলছে, ছোটো মাসি যে আসে সে বলছে না না মানে দরজা এই দেয়ালটা ভাঙার দরকার আছে কি? আমি কাকিমাকে বলে, তখন কাকিমা বললো না না ও যখন বলছে তখন ভাঙার দরকার আছে, ভাঙ তো তুই ওটাকে, আবার ঠিক করে নেওয়া যাবে। গেলাম, গিয়ে প্রথমে এরকম না বাড়ি দিলাম, জানো তো শান্তদীপ, দেয়ালে একটু বাড়ি দিলাম, দেখে নিরেট, ঠিক আছে তো একটা মাঝখানে দেয়ালে বাড়ি দিলাম। হট করে মনে হলো যে ইটস আ হলো ওয়াল। মানে হলো ওয়াল মানে কীরকম বলো তো, ধরো এক জায়গায় গাঁথনি যদি এরকম চড়া থাকে সেখানে মারলে এক ধরনের ঢুক করে একটা আওয়াজ হবে, আর তার পাশে যে আছে অন্য জায়গায় থাকে ঢুক করে এরকম আওয়াজ হবে, ঠিক আছে তো অন্য রকম। আমি এরকম করে শাবলটা, যেখানে আমার একবার মনে হয়েছে যে তোমার জায়গাটাতে একটু মানে হলো আওয়াজ হচ্ছে, এরকম মারতে যাবো, হট করে একদম এই কানে চলে যা এরকম করে আওয়াজ, ঠিক আছে তো আমি ফট করে যেরকম হয়েছে না, আমি যেই শুনেছি শুনে আমি এরকম করে একটু ধীর হয়ে গিয়ে আমি তখন বললাম
একটা খুব বাজে একটা গালাগাল দিলাম, ওদের সামনেই দিলাম তখন। এরকম তারা এদের একটা খুব স্বভাব আছে, কী বলো তো, যখনই দেখবে কোন একটা বাড়িতে এরকম পোল্টার ঘাইস্ট অ্যাক্টিভিটি হচ্ছে না, খুব বাজে রকমের, আমি বলে দিচ্ছি এটা সবাই করতে যাবেন না। যাদের মাথার উপরে গরুর পা আছে সেটা ইমিডিয়েটলি, যদি কোনো রকমের কোনো প্যারানর্মাল পোল্টার ঘাইস্ট অ্যাক্টিভিটি বা এই ধরনের কিছু হয়, নিজের ভেতরে বুকে যথেষ্ট সাহস নিয়ে একটা খুব নোংরা খিস্তি যদি আপনি দিয়ে দেন, সেখানে ইমিডিয়েটলি সেটা স্টপ হয়ে যাবে। চ্যালেঞ্জ ইট, সেখানে স্টপ হয়ে যাবে। অনেকে আমাকে হয়তো খুব খারাপ ভাববে, কিন্তু আমি বলছি প্র্যাকটিক্যাল, আমি বলছি যে এইভাবে কিন্তু জিনিসটা স্টপ করা যায়। আমার বাড়িতে যখন সমস্যা হয় বলে কিন্তু থেমে যায় জিনিসটা। তো এরকম বললাম, তখন সে কাকিমা ছি ছি ছি, ইস কী সব কথাবার্তা। আমি তখন কাকিমা আমাকে বলতেই হতো, কিছু করার নেই। বলছি ঠিক আছে ঠিক আছে, তুই ভাঙ, ঠিক আছে। আমি মারলাম এরকম একটা বার, দুবার, তিনবার, চারবার, প্রায় 10 থেকে 15 বার মারতে হলো, জানো তো। আস্তে আস্তে এরকম করে ভাঙতে শুরু করলো, ভেঙে একটা ছোট্ট ছোট্ট গর্ত বেরোতে শুরু করলো। যে গর্ত যখন বেরোলো, অল্প একটু ফাঁকা হলো এরকম টাইপের, যে মানে ইট ভেঙে এরকম ছোটো গর্ত তৈরি হয়। আর বন্ধুকে বললাম যে একটু তাতে টর্চের ব্যবস্থা করতো। বড় মা বলে এই টর্চ নিয়ে আসছে, বলে ভেতর থেকে গিয়ে বাইরে গিয়ে ঘরের মধ্যে টর্চ নিয়ে এলো। যেমন টর্চটা একটু হাতে দাও তো, দিয়ে এরকম করে উকি মারলাম, ঠিক আছে। তো উকি মেরে একটা সাদা সাদা মতো জিনিস আমি দেখতে পেলাম, বুঝতে পারলাম, মানে বহু পুরনো ঝুল বা সাদা সাদা মতো জিনিস দেখতে পেলাম। দেখে আমি তখন বললাম যে আরও ভাঙতে হবে। তাহলে কী করে? আমি বললাম যে তুই হাতুড়ি টাতুড়ি থাকলে কিছু নিয়ে আয়, আর শাবল আছে? বললো হ্যাঁ আরেকটা আছে, ছোটো শাবল আছে, নিয়ে আয়। এবার আমি আর বন্ধু মিলে মারতে শুরু করলাম। হ্যাঁ, মেরে মেরে প্রায় আধ ঘন্টা 45 মিনিট ধরে এরকম ভাঙা ভাঙি চলার পরে তারপরে গর্তটা, মানে একটা মানুষ এরকম পা তুলে ঢুকতে পারে এরকম একটা ছোটো সাইজের গর্ত তৈরি হলো তার মধ্যে, ঠিক আছে। এবার আমি তখন বললাম আমি প্রথম ঢুকবো, ঠিক আছে। গিয়ে ওখানে দাঁড়িয়ে গুরুকে স্মরণ করলাম, এরকম নাম করে গুরুকে স্মরণ করে নরসিংহ কবচ করতে 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 ঘরের ভেতরে ওই অন্ধকারের মধ্যে ঢুকলাম। ঢুকে একটু কিছুটা ঢুকেছি, মানে ঘরটা যে ঢুকেছি, তো ঢুকে যে গর্তটা যে আছে, গর্তটার ভেতরে কিন্তু ঘরের মতোই জায়গা আছে, মানে তোমার যে এই যে যতটা তোমার এই আলমারি রাখার জায়গা ছিল ততটাই কিন্তু ওখানে জায়গাটা আছে ওইটাতে। তা অতটা হেড স্পেস আছে, কিন্তু বাইরে যে দেয়ালটা ছিল, দেয়ালের মধ্যে অত ছোটো গর্ত ছিল। তো আমি এরকম চারপাশে দেখলাম এরকম ঝুল টুল পড়ে টরে গেছে, হ্যাঁ, মাটির মধ্যে ওই তেঁতুল বিছে থাকে, জানো তো, চট করে তেঁতুল বিছে এরকম করে যাচ্ছে। আমি পাটা এরকম সরিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি সামনের দিকে ফেললাম, ফেলে দেখলাম যে একটা পুরো এরকম ঝুল টুল পড়ে আছে সব কিছু এরকম টাইপের। তার মধ্যে একটা নরকঙ্কাল, একটা মানুষের কঙ্কাল, তার মাথার যে সাইজটা আছে বেশ এরকম বড়, বুঝলে শান্তি, এরকম করে পড়ে আছে সেই জিনিসটা। মানে হেলান দিয়ে মাটির সাথে এরকম দেয়ালের মধ্যে খানিকটা এরকম করে হেলান দিয়ে এরকম করে জিনিসটা পড়ে আছে। এবং তার গলার মধ্যে অনেকগুলো রুদ্রাক্ষের মালা, ঠিক আছে। আমার যা বোঝাচ্ছিল বুঝে গেলাম, বাইরে এলাম, এসে বললাম যে যে যাও গিয়ে বড়ো মাকে বলুন গিয়ে দেখে আসো কী আছে। বড়ো মা এরকম উঁকি টুকি মেরে ভেতর ঢুকলো, দেখে টেকে এসে এরকম করে গিয়ে বললো, বাইরে বেরিয়ে না বড়ো মা আমার দিকে হাঁ হয়ে গেছে। সব কী? এখন তোমরা এগুলো জানতে না, এগুলো তোমাদের পক্ষে জানা সম্ভব না। তো বলি কোথা থেকে এলো? আমি বললাম আমার মনে হয় জানো তো যে এটা সেই যে কলকাতার যে রাজবাড়ির যে লোকজন আছে না, তাদের এটা কাজ হবে। বলে এখন কী করবো? তখন আমরা ওখানে বসে একটা জিনিস ঠিক করলাম, এই জিনিস ওটাকে আমরা বস্তায় পুরো পুড়ে নিয়ে গিয়ে ফেলে দিয়ে চলে আসবো। এবং তারপর আমি তখন আমার যে স্বপ্নে যা দেখেছিলাম সেটা আমি ওদের সবাইকে নিয়ে বসিয়ে খুব ব্রিফে আমি জিনিসটাকে বললাম। তো তখন বললো তাহলে এবার কী করো নি? আমি বললাম এই যা কিছু আছে আংটি ফাংটি, আমি আংটিও ফেলে দাও, যা হাড়গোড় পেয়েছো সব সব গঙ্গা জলে, কিচ্ছু রাখবে না, সব ফেলো। ফেলার পরে তারপর বললাম এবার তোমরা পুরো টুরিট ডাকো, পুশ করে যাও। তখন এসেকে জিজ্ঞেস করলাম, তোমার ছোটো মাসিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা যে তোমার যে মা মারা গেছিলো তার মৃত্যুচক হয়েছিল? না মা মৃত্যুচক তো হয়নি, অত ডেট অ্যান্ড টাইম মনে আছে? বলছে হ্যাঁ পোস্টমর্টম হয়েছিল তো, ঠিক আছে। আমি বললাম ডাক্তার মরার সার্টিফিকেট দিয়েছিল তো? বলছে হ্যাঁ। সেই জিনিসটা জোগাড় করো, পোস্টমর্টম যে ওগুলো জোগাড় করো। বলে রিপোর্টটা আছে? হ্যাঁ হ্যাঁ বাড়িতে আছে। জোগাড় করে তোমরা ওই অ্যাপ্রক্সিমেট সেই ডেট অ্যান্ড টাইমে এগুলোতে গিয়ে, আর যে সময় তোমার মানে বাবা, মানে ছোটো মাসিকে বললাম তোমার যে বাবা যে মিসিং হয়েছিল ওই সময়টাও একই রকমভাবে করে তুমি সবার নামে গিয়ে একবার পুশ করে গিয়ে একটা পিণ্ডদান করে এসো। কারণ আমার তখন মনে হয়েছিল যে দেখো, যখন মাসির যে বাবা আছে সে যদি মিসিং হয়ে গিয়ে থাকে, আমরা তো জানি সে কবে মারা গেছিলো, কি সে কোন পাদ দোষ পেয়েছিল, এক পাদ না দ্বিপাদ না ত্রিপাদ, আমরা তো সেটা জানি না। তা যেহেতু আমাদের পোস্টমর্টমটা ছিল, পোস্টমর্টমের ওই ব্যাপারগুলো ছিল, মানে রিপোর্টটা ছিল, তো সেখানে ডেথ অফ টাইম হ্যাম এগুলো সমস্ত তো কিছু লেখা থাকে, প্লাস লোকজনও তখন জানতো। তো সেটার ওপরে করে আমরা মোটামুটি যে কাকিমা যখন মারা গেছে সেটার একটা আন্দাজ করে নিয়ে তার কী কী দোষ আছে সেগুলো বের করতে পারতাম। তো আমি ওদেরকে বলে দিলাম যে কার কাছে কী করতে হবে। তো প্রপার লোকজন দিয়ে ওরা বিভিন্ন রকমের মৃত্যুছক বের করলো, সব কিছু করে তারপরে গিয়ে পুশ করে গিয়ে বেশ অনেক দিন লেগেছিলো ঝামেলাগুলো করে দিতে। কন্টিনিউয়াসলি ততদিন ধরে ওরা এই নরসিংহ কবচ করে গেছিলো সবাই মিলে বাড়িতে, আর হলে কি তোমার ইসে করে গেছিলো, মানে কালভৈরব অষ্টকম করে গেছিলো। ইভেনচুয়ালি বাড়িটা এমন একটা অবস্থা আসে যেখানে বাড়িটাতে উপদ্রব এতটা কম হয় যে বাড়িটা বেচা যাবে। পরবর্তীকালে একজন
প্রোমোটার যে আছে তাকে মানে আমি তার ব্যবস্থা করে দিই, আমি তাকে বলি, তিনি ঠাকুরনগরের একজন ব্যক্তি ছিলেন, এই ঠাকুরনগরের একটা ঘটনা, মানে একজন পুলিশ কর্মচারী ছিলেন, তিনি পরে প্রোমোটারি করতেন বা এই ধরনের, মানে তারই একজন ভাইরা ভাই করতো। তো আমি তাকে বলি যে এরকম আছে, আপনি কি প্রপার্টিটা এরকম করবেন? তখন তিনি বললেন যে এরকম আছে আছে, বলছে হ্যাঁ। তো একবার তিনি আসলেন আমার সাথে, এসে তিনি জায়গাটা দেখলেন, বললেন বাহ খুব ভালো জায়গা। তো আমি বললাম করবেন? বলছে হ্যাঁ ঠিক আছে, আমি ব্যাপারটা নিয়ে করে দিচ্ছি। পরবর্তীতে যদি তিনি করে দিই, তিনি অন্য কাউকে হ্যান্ড ওভার করে দিয়েছিলেন। এখন সে কিন্তু বাড়ি ফাড়ি ভেঙে টেঙে গিয়ে বেশ এখন কিন্তু ভালো অ্যাপার্টমেন্ট তৈরি হয়ে গেছে, ওইখানে আর কোনো সমস্যা কিন্তু নেই। বুঝতে পারলে? ঘটনা এখানেই শেষ আমার। এই ছিল ফাইনালি কনক্লুশন। আমি জানি না এটা মানুষের কতটা সেরকম ভালো না লাগবে। দেখো, ফার্স্ট এপিসোডটা যেভাবে বিল্ড আপ হয়েছিল, যদি আমি রিকল করি ব্যাপারটাকে, আমি হয়েছে অনেক দিন হয়েছে শুনেছি, আমি রিপিট শুনি না, তো সেকেন্ড এপিসোডটা, ফার্স্ট এপিসোডটা বলি, ওটা দুর্ধর্ষ হয়েছিল ওই এপিসোডটা, মানে যেভাবে বিল্ড আপ হয়েছিল আর যেখানে শেষ হয়েছিল দুর্ধর্ষ ছিল, ওর জন্য এক্সাইটমেন্ট মানুষের বেড়ে গেছিলো। সেকেন্ড এপিসোডে একটা ছোট্ট প্রবলেম, যেটা আমার মনে হয়েছে বিরাট প্রবলেম হয়েছে, যে কোথাও আমরা এই রিলেশনশিপটাকে স্ট্যাবলিশ করতে পারিনি। না না, মানে এতটা কনফিউজিং হয়ে গেছে দর্শকের পরিবারটাই কাছে। কমপ্লিকেটেড ছিল। হ্যাঁ, কিন্তু এবার দর্শক ওটাকে ইজিলি মানে বুঝতে চায়, যেটা আমাদের হয়তো করা উচিত ছিল, যে একটা চার্ট করে করা উচিত ছিল, সেটা হলে হয়তো সুবিধা হতো, সেটা আমরা পারিনি, অনেস্টলি পারিনি। বাট আমি এখন বলছি, আমি জানি না দর্শকের কি রিভিউ হবে, সেটা তো যতক্ষণ না রিলিজ হবে ততক্ষণ বলা যায় না। বাট এই এপিসোডটা, মানে এই যে এতদিনের ওয়েটটা, যে মানুষ 2 মাস 3 মাস, হয়তো আমি এক্স্যাক্টলি জানি না কতদিন, বাট 2 মাস 3 মাস তো হবেই ওয়েট করেছে, এটার যে সম্পূর্ণ মজাটা এই এপিসোডে পাবে, এটুকু আমার মনে হচ্ছে। বাকিটা দর্শকের ওপর। এখানে কোনো রিলেশনের কনফিউশন নেই, লোকে জেনে গেছে, লোকে না জানলে আগে ওই এপিসোডটা দেখে নেবে, একটু বুঝে নেবে। এইবার হচ্ছে একটা একটা করে যেগুলো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এপিসোডে তৈরি করা হয়েছিল, মানে দেখো তৈরি করা তো না, সবই তুমি যেভাবে জেনেছো তুমি সেই অনুযায়ী বলেছো। তো আমি যদি একটা সিনেমার মতো করে বলি, যে যেভাবে সাসপেন্সটা বিল্ড করা হয়েছে, এখানে এসে আলটিমেটলি প্লটটা খুলেছে, আর যেভাবে প্লটটা খুলেছে, যা যা ছিল, সেটা সত্যি ভয়ানক, সত্যি ভয়ানক। মানে ওই ভয়ানক থেকে জানো তো, মানে কি বলবো, যে বাড়িতে অনেক মর্মান্তিক ব্যাপারও ছিল, আর অদ্ভুত, মানে অদ্ভুত সত্যি। মানে এই যে 1 ঘন্টা 30-35 মিনিট বা 40 মিনিট যে এপিসোডটা হলো, অসাধারণ অসাধারণ, মানে পুরো ঠায় বসেছিলাম আমি জানার জন্য যে কি হচ্ছে, এরপরে কি হচ্ছে, কি জানছে মানুষ। মানে একটা মহিলা, সে জাস্ট একটা, তার আমি বুঝতে পারছি তারও ইমোশনটা, আমি কোথাও গিয়ে বুঝতে পারছি, তার একটা সন্তান চাই বা এই বিষয়গুলো, এগুলো চাওয়ার ব্যাপারটা তার প্রথমে শুরু হয়নি, কিন্তু সে ওয়াজ ওকে, বাজে অবস্থায় ওকে, তাকে যেহেতু সে সবাইকে অপমান করে বেড়াতো, তাকে যখন উল্টো অপমান শুরু করলো, তখন ওই ব্যাপারটা ক্লিক করলো। আশা করছি দর্শকের এপিসোডটা, আমার তো ভালো লেগেছে, আমি অনেস্টলি বলছি আমার খুব ভালো লেগেছে। দর্শকের একটু মানে ওই ইকুয়েশনটা, ফার্স্ট পার্টটা, সেকেন্ড পার্টটা, হ্যাঁ এতটা হয়তো লাগবে না, সেকেন্ড পার্টটা শোনা উচিত, কারণ সেকেন্ড পার্টের যে ইকুয়েশনের কথাটা, যে রিলেশনশিপ ইকুয়েশনটা আছে, ওটা একটু বুঝে গেলে আশা করছি মজা দেবে। আমরা চেষ্টা করেছি এখানে যতটা বোঝানো যায়, হ্যাঁ যতটা বোঝানো যায়, আমরা হিন্টসও দিয়েছি ফার্স্ট এপিসোড থেকে পুরোটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাট এবার আপনারা বলুন আপনাদের কেমন লাগলো পারিজাতের থার্ড এপিসোড, পারিজাতের না, হালি শহরের থার্ড এপিসোড। পারিজাতের এটা হালি শহরের থার্ড এপিসোড, একটা সিনেমার মতো হলো ব্যাপারটা, পুরো সত্যি সত্যি সিনেমার মতো। তো কেমন লাগলো এই এপিসোডটা জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করুন। আপনারা এত দিন ধরে চাইছিলেন এই এপিসোডটা, অনেক গালাগালি খেয়েছি আমি আর পারিজাত, অনেক গালাগালি খেয়েছি, বিশেষ করে আমি। সবাই ভাবছে আমি মানে স্ট্র্যাটেজি করে এই করে ওই করে দিচ্ছিলাম না, বাট ভিউ বাড়ানোর জন্য দিচ্ছি না, বাট একদমই না। পারিজাত, আমি যেটা শুরুতেই বললাম, পারিজাতের কিছু ছিল না, দেবে কোথা থেকে, আমার কাছে ছিল না। আমি যদি মিনিমাম জানতাম, আমি নিজে বসেই বলে দিতাম, তো ঠিক আছে। বাট না, জোকস অ্যাপার্ট, কেমন লাগলো এই এপিসোডটা জানাতে ভুলবেন না। আমি চাই সবাই যারা শুনছেন, তারা ভালো বলুন কি খারাপ বলুন, যে কোনো, মানে সবার ওপিনিয়ন তো এক হবে, সেটা একেবারেই কাম্য নয়। আরেকটা জিনিস বলতে দিচ্ছি, একটা ঘটনা
যে তার যে সব পার্টগুলো যে ইকুয়ালি থ্রিলিং হবে। হ্যাঁ, সেটা নয়, একদমই নয়। কারণ এটা বড় ঘটনা, এটা টেকনিক্যালি প্রায় 4-5 ঘন্টার ঘটনা। এটা প্রায় 2 ঘন্টা, ফার্স্ট পার্টটা প্রায় 1.5 ঘন্টা, সেকেন্ড পার্টটাও না 1 আমরা তো ঘন্টা। একটা না একটা করতে পারি তার কারোর জন্যই না, যে 4-5 ঘন্টা কে বসে কে শুনবে? বসে শুনবে? আমাদের হ্যাঁ। তো ভেঙে ভেঙে করতে। ভেঙে ভেঙে করতে হয়েছে। আর একদিনে সম্ভব না 5 ঘন্টার একটা ঘটনা দুজন মিলে বসে এরকম তোমার ড্রেন আউট হয়ে যাবে এমনি হ্যাঁ এইগুলো। এক্স্যাক্টলি। হ্যাঁ তো কেমন লাগলো, খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে, তার আগে বলে দিই যে আমি জানি না পারিজাতের কাছে পরবর্তীকালে এরকম বড় বড় এপিসোড আর আছে কিনা। যদি থাকে এটুকু শিওর আমরা চেষ্টা করব মানে একসাথেই করার। একসাথে তো শ্যুট করা সম্ভব না বড় ঘটনা যেটা, বাট পরপর আনান, প্রপারলি রেডি হবে তারপরেই আমরা ছাড়া শুরু করব, এটুকু কথা দিলাম। আর কেমন লাগলো বারবার বলছি জানাতে ভুলবেন না, আপনারা অনেক দিন ধরে চাইছিলেন, ফাইনালি চলে এসছে। অ্যান্ড জানান, শেয়ার করুন ঘটনাটা ফার্স্ট পার্ট থেকে থার্ড পার্ট অবধি। যারা ঘটনা শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করুন ঘটনাটি। ভালো লাগলে এবার সাবস্ক্রাইব করে দিন, যারা আনসাবস্ক্রাইব করে দিয়েছিলেন তারাও আবার সাবস্ক্রাইব করে দিন। আর দেখা Please. হচ্ছে, হ্যাঁ দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। আজকের মতো আসছি। থ্যাংক ইউ পারিজাত, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।